গত দুটো রেকর্ড আমাদের আমি জানি না কি একটা টেকনিক্যাল প্রবলেম আসছে, ভিডিওগুলো তো আছে আমার কাছে কিন্তু আপলোড নিচ্ছে না। কি হয়েছে কি জানি, একটু দেখতে হবে, আমি ট্রাই করছি কনস্ট্যান্ট, হচ্ছে না। তো আমি আহ, মানে আপলোড করতে পারলেই তোমাদের লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, চিন্তা করো না। ঠিক আছে। তো আজ আমাদের আলোচনা শুরু হবে আমাদের আহ, এই সিরিজের সেকেন্ড থিঙ্কার যিনি আছেন ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের বা পলিটিক্যাল থটস, যে আলোচনাটি আমাদের ইউনিটি আছে, ইউনিট 2। তো সেখানে সেকেন্ড থিঙ্কার্স আমাদের রয়েছে প্লেটো। প্লেটোর আলোচনা আমাদের শুরু হবে এবং প্লেটোকে আমি খুব একটু ডিটেলসেই পড়াবো, ধরে ধরে বলবো, তোমাদের সময় লাগবে। এবং আজকে আমরা প্লেটো নিয়ে চর্চা তো অবশ্যই শুরু করব, কিন্তু প্লেটোতে আমরা আজকে ঢুকবো না। আমরা প্লেটোতে আমরা তো পড়ে নিয়েছি ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের, সরি গ্রিক সিভিলাইজেশনের বলতে পারো, বা ওই গ্রিক পলিটিক্যাল থটের সেই সময় বেসিক আর্গুমেন্টস গুলো আমরা দেখে নিয়েছি। এবার একটুখানি আমরা থিঙ্কার ওয়াইজ দেখার চেষ্টা করব। আজকে আমরা প্লেটো দিয়েই শুরু করব, কিন্তু প্লেটোর আলোচনা যেখানে মানে শুরু হওয়ার পূর্বে তার যে অভিজ্ঞতা, বলো। বলছি দাদা, আমি না লগ ইন করতে পারছি না ওটাতে। আমার আগের মেল আইডিটা তো এখন আর ক্লাসের কাজ শেষে করছে না। এই ক্লাসের শেষে ক্লাসের শেষে ক্লাসের শেষে ঠিক ঠিক আছে। আছে। তো প্লেটো নিয়ে আমরা আলোচনা করতে গেলে তোমরা দেখবে যে প্লেটো বিশেষ করে যে পরিবেশ পরিস্থিতিতে, এনভায়রনমেন্টে তার এই তত্ত্ব আমাদের সামনে রাখছেন, এবং একটি মেথড তিনি ব্যবহার করেছেন যেটিকে আমরা বলি ডিডাকটিভ মেথোডোলজি। তো ডিডাকটিভ মেথোডোলজিতে তোমরা জানো যে সিম্পলি সবার আগে থিওরি নির্মাণ হয়, থিওরি বিল্ডিং এর কাজটি হয়, তারপরে সেই থিওরিটিকে প্রমাণ করার চেষ্টা হয়। অর্থাৎ প্রথমে জেনারেলাইজেশনস, তারপরে সেখান থেকে পার্টিকুলারে পৌঁছানোর একটা চেষ্টা। এটা কোনো একদিন ক্লাসে তোমাদের বোধহয় দীর্ঘ প্রায় এটা নিয়েও আমি 20-25 মিনিট বলছিলাম, ডিডাকটিভ মেথোডোলজি নিয়ে। আমাদের তো উদয় স্যার পড়িয়েছেন। আমি জানি না কি পড়িয়েছেন, কিভাবে পড়িয়েছেন, বাট আমি আমার পলিটিক্যাল সায়েন্সের আলোচনা থেকে যেগুলো আসে সেগুলো অবশ্যই বলে যাব। তো এখানে আমরা দেখব যে ডিডাকটিভ মেথোডোলজি নিয়ে তিনি যখন আলোচনা, মানে এই মেথডকে অবলম্বন করে তিনি যখন তার থিওরি নির্মাণ করছেন, তখন তার বেসিক থিওরিটা ছিল কিন্তু তিনি স্টেট নির্মাণ করবেন। কেন স্টেট নির্মাণ করবেন? স্টেট নির্মাণ করবেন তিনি তার কারণ সেই সময়, হ্যাঁ, সেই সময় যে পরিবেশ পরিস্থিতির মধ্যে যে ধরনের নৈরাজ্যতা দেখা দিয়েছে, ডিসঅর্ডার সেই সময় রয়েছে, অ্যানার্কি রয়েছে, আহ, এবং ইকুয়ালিটি যেভাবে সেখানে প্র্যাকটিস হচ্ছে না, সেই সমস্ত বিষয়গুলো তাকে ভীষণ ব্যথিত করেছিল। এবং যেভাবে তার নিজের রাষ্ট্রের বা সিটি স্টেটস বলতে পারো, তার যে দিনের পর দিন অধপতন হচ্ছে, যে একটা সময় শৌর্যশালী বলতে পারো, বীর্যশালী বলতে পারো, শক্তিশালী একটি রাষ্ট্র ছিল বা সিটি স্টেট ছিল, তার যে এখানে যে ডিক্লাইন ঘটছে দিনের পর দিন, এটি তাকে ভীষণভাবে ব্যথিত করেছিল। এবং ব্যথিত করার আরো একটি কারণ ছিল যে তিনি সরাসরি রাজনীতির পরিবার থেকেও বিলং করতেন, ফলে তার একটা নিবিড় সম্পর্কও কিন্তু ছিল। আমরা তার যখন আর্গুমেন্ট গুলো পড়ছি, তখন তার বেসিক আর্গুমেন্টটা হচ্ছে যে সোসাইটিতে জাস্টিস নেই। সমাজ ব্যবস্থার মধ্যে বা স্টেট সিস্টেমের মধ্যে, স্টেট সিস্টেম যেভাবে ফাংশনস করছে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে না, জাস্টিস নেই। তো ইনজাস্ট সোসাইটিতে জাস্টিস নিয়ে আসার জন্য যে তার তত্ত্ব, সেটাকে তিনি জাস্টিসই বলেছেন। তার যে তত্ত্ব, সেই তত্ত্বটিকে দাঁড় করানোর জন্য তিনি এই ডিডাকটিভ মেথোডোলজিটাকে ব্যবহার করেছেন। যে প্রথমে তিনি একটা বড় স্টেট নির্মাণ করলেন, তারপর সেই স্টেটের মানে কল্পনার রাজ্যে তিনি একটি স্টেট নির্মাণ করলেন। যেমন আমরা একটা অঙ্ক কষার সময় মনে মনে এই জ্যামিতির অঙ্ক কষার সময় মনে মনে তোমরা দেখবে যে আহ, একটা 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 ভাবনার জগৎ থেকে একটি সংখ্যাটাকে আমি ধরে নিই যে সেই সংখ্যাটি ইউনিভার্সাল সংখ্যা, সেটা হচ্ছে এক্স। তো ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল এই ধরনের একটা সংখ্যাকে আমরা ধরে নিয়ে যখন একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছি, যেটা কম বেশি সমস্ত থিঙ্কার্সরাই করেছেন, কম বেশি মানে হ্যাঁ সবাই করেছেন, হবস, লক, রুশো থেকে শুরু করে, জন স্টুয়ার্ট মিল থেকে শুরু করে একেবারেই জন রলস, রবার্ট নজিব, প্রত্যেকেই এই সমস্ত থিঙ্কার্সরা যারা এই জাস্টিসের আলোচনাটি করেছেন, যারা স্টেটের আলোচনা করেছেন, বিশেষ করে জাস্টিসের আলোচনা বলতে পারো, তো তারা প্রত্যেকেই এই কিন্তু একটা
একটা ভাবনার একটা কিন্তু রাজত্ব তৈরি করেছেন। তো জ্যামিতিতে যেটাকে একটা ভাবনার সংখ্যা বলা যেতে পারে বা ম্যাথমেটিক্সে, তো সেটা ঠিক এই জিনিসটা আমরা দেখতে পাবো এখানে তিনি করেছেন, যেটা তিনি পিথাগোরাসের কাছ থেকে প্রভাবিত হয়েছিলেন। পিথাগোরাস সেই সময়কারই একজন বলতে পারো গ্রিক সিভিলাইজেশনের বড় একজন অঙ্কবিদ। তিনি অঙ্কের ফর্মুলার মাধ্যমে সমাজে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যেতে পারে, সমাজে কিভাবে ইকুয়ালিটি নিয়ে আসা যেতে পারে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যেতে পারে, সেই ধরনের ভাবনা তিনি আমাদের সামনে প্রেজেন্ট করেছিলেন। তো তার এই তত্ত্বকে নির্মাণ করতে গিয়ে তিনি যে বেসিক কথাগুলো আমাদের সামনে তুলে ধরলেন সেগুলোই আজকে আমরা আলোচনায় করব। তবে শুরুতে একটু দেখে নাও টাইম পিরিয়ডটা, যে কোন সময় তিনি জন্মগ্রহণ করছেন এবং কোন সময় পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। তো মোটামুটি 427 থেকে 337, মানে উল্টো দিক করে, বুঝতেই পারছো বিসি যেহেতু এটা উল্টো দিক থেকে কাউন্ট করতে হবে। তো 347 খ্রিস্টাব্দ বলতে পারো, 427 থেকে 347 খ্রিস্টপূর্বাব্দ বা বিসিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই সময়টা তার টাইম পিরিয়ড ছিল। আহ, এই সময়ে তার সমস্ত ভাবনা চিন্তা আমরা এই সময়কারই তার ভাবনা চিন্তাগুলো আমরা পড়ে থাকি। তিনি এই টাইম পিরিয়ডের মধ্যেই যা কিছু করার করেছেন, তার জীবনের আয়ুকালটা এটাই ছিল। তো 427 থেকে 347 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তিনি যখন এত কিছু, মানে তিনি তার আয়ুকাল এবং এই সময়ে তিনি আমরা দেখতে পাচ্ছি যে তার ভাবনা চিন্তাগুলো আমাদের সামনে উপস্থিত করছেন। অবশ্যই সেই সময়কার যে যে ডেমোক্রেটিক যে গভর্নমেন্ট, যেটা আমি তোমাদের গতকালও বলছিলাম কিছুটা হালকা করে, ডেমোক্রেটিক যে গভর্নমেন্ট, ডেমোক্রেসির একটা ব্যবস্থা কিন্তু এথেন্সে সেই সময় কিন্তু ভীষণ রকম ভাবে প্র্যাকটিস হতো। পেরিক্লিসের কথা তোমাদেরকে আমি বলেছিলাম। তো ডেমোক্রেটিক ব্যবস্থা পেরিক্লিসের সময় আমরা দেখেছি যে একটা সুবর্ণ যুগ ছিল, গণতন্ত্র একটা ভালো একটা পিক পয়েন্টে ছিল, একটা গোল্ডেন এজ। সেই সময় কিন্তু ডেমোক্রেসিতে আমরা দেখেছি ভালো শাসন ব্যবস্থা হিসেবে সেটা উঠে এসেছে। বাট ধীরে ধীরে এই ডেমোক্রেটিক সিস্টেম যেভাবে তাদেরকে একটা বড় ডিক্লাইনের মধ্য দিয়ে নিয়ে গেছে, বিশেষ করে এথেন্স যখন স্পার্টার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, বা স্পার্টা যখন এথেন্সকে আক্রমণ করছে এবং দীর্ঘ সেই 30 বা 27, যাই বলো না কেন, এক এক বই এক এক রকম আছে। তো 27 বা 30 বছরের এই যুদ্ধ, যেটাকে আমরা পেলোপনেশিয়ান ওয়ার বলছি, হিস্টোরিয়ান থুসিডাইডিস যেটিকে এখানে লিখেছিলেন। তো থুসিডাইডিস থেকে শুরু করে বিভিন্ন সেই সময়কার চিন্তাবিদরা এথেন্সের পরাজয়টাকে কিন্তু মোটামুটি ভাবে কেউ মেনে নিতে পারেনি, এবং তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ছিলেন কিন্তু এই প্লেটো, যিনি এটা কিন্তু চাক্ষুষ করেছিলেন, দেখেছিলেন এই জিনিসগুলো। তো স্বাভাবিকভাবে তোমরা দেখবে যে এখানে যেভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তার পরাজয় ঘটছে, সেটিকে তিনি মেনে নিতে পারছেন না, এবং মেনে নিতে না পারার পেছনে তার সময় তার কাকা ছিলেন, তার আঙ্কেল, সেই সময় তার আঙ্কেল ছিলেন। আমরা দেখতে পাবো যে সেই সময়কার এই নোবেল ফ্যামিলি থেকে, তিনি নোবেল ফ্যামিলি সন্তান ছিলেন, তো কাকা নোবেল ফ্যামিলি থেকেই বিলং করতেন। তো নোবেল ফ্যামিলির একজন সদস্য ছিলেন, এবং আমরা দেখতে পাবো যে সেখানে তার কাকা ছিলেন ক্রিটিয়াস। তো ক্রিটিয়াসের যে শাসন, ক্রিটিয়াস মানে চেয়েছিলেন সেখানে যে ডেমোক্রেটিক সিস্টেমের বিরুদ্ধে এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করা যেখানে হয়তো এতটা বেশি ডেমোক্রেটিক রুল থাকবে না, ক্ষমতা কিছু মানুষের মধ্যে লিমিটেড থাকবে, এবং তার মধ্যে দিয়ে যে ডিসঅর্ডার গুলো সোসাইটিতে যে উঠে এসেছে এবং যেভাবে ডিক্লাইন ঘটছে সোসাইটি, সেটাকে রোধ করা যেতে পারে। তো এই বিকল্প হিসেবে এখানে ডেমোক্রেসির তারা একটা 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 বলতে পারো যে একটা একটা আহ, অভিজাত সম্প্রদায়ের কথা বা অভিজাত শাসন ব্যবস্থার কথা তারা আমাদের সামনে তুলে ধরেছিলেন। ঠিক আছে, নোবেলসরা সেই সময় শাসন করবে, যেটাকে আমরা অ্যারিস্টোক্রেসি বলে থাকি। তো অ্যারিস্টোক্রেসির শাসন ব্যবস্থা সেই সময় লাগু হওয়া উচিত, এবং কন্ট্রোল থাকা উচিত পলিটিক্যাল সিস্টেমের উপরে, এই ধরনের একটা ভাবনা চিন্তা তার মধ্যে কিন্তু আমরা দেখেছি। তার পরিবারের মধ্যেই যেহেতু এই ধরনের ভাবনা চিন্তাগুলো ফুটে উঠেছে, তো স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে তিনি খুব কম বয়স থেকেই, মোটামুটি একবারে 20 বছর বয়স থেকে বলতে পারো, এই সময়কালে আমরা দেখতে পেয়েছি যে তিনি এই বয়সে যে সমস্ত তরুণদের মধ্যে যে সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যায়, যে রাজনীতির প্রতি একটা রাজনীতির দিকে ঝুঁকে যাওয়া, রাজনৈতিক হয়ে ওঠা, সমাজের বিভিন্ন প্রবলেমস গুলোকে নিজের প্রবলেমস মনে করে তার একটা সলিউশনস খোঁজার চেষ্টা করা। তো এই জায়গায় আমরা দেখতে পেয়েছি প্লেটো তার কাকার এই আন্দোলন এবং অন্যদিকে গণতন্ত্রের রাজনৈতিক ভাবনাধারা এবং গণতন্ত্রের যে সমস্ত ডিসঅর্ডার্স গুলো সেই সময় উঠে এসেছে সোসাইটিতে, সেগুলোকে তিনি নোটিশ করলেন, এবং তিনিও কিন্তু নিজেকে এই রাজনীতির আঙ্গিনায় কিন্তু রাঙিয়ে দিলেন। কিছু সময়ের মধ্যেই আমরা দেখতে পেয়েছি সেই সময়ের মধ্যেই তিনি একজন পণ্ডিতের সান্নিধ্যে এসেছিলেন। গতদিনই তোমাদের বলেছি সেই পণ্ডিতের সম্পর্কে, তার নামটা মেনশন করেছে, যে সেই পণ্ডিত ছিলেন সক্রেটিস। কিছুদিনের মধ্যেই সেই সক্রেটিসের সান্নিধ্যে আসলেন
শিক্ষাগুরু হিসেবে তিনি সেই সক্রেটিসকে পেলেন। শিক্ষাগুরু হিসেবে পাওয়ার সুবাদে তিনি সক্রেটিসের যে ফিলসফিক্যাল যে আইডিয়াস গুলো ছিল, যে লজিক্যাল যে আইডিয়াস গুলো ছিল, যে রিজনিং এর যে আইডিয়া গুলো ছিল, রিজনিং কে প্রয়োগ করে কোনো একটা ডিসিশনসে উপনীত হওয়া, সিদ্ধান্তে উপনীত হওয়া, লজিককে কাজে লাগিয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া, এবং আর্গুমেন্টের মধ্য দিয়ে যে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া, যে কোনো ভাবনার জায়গা থেকে নয়। মানে ভাবনার জায়গা থেকে হয়তো শুরুটা করবে, কিন্তু তারপরে রাজত্বটা, তারপরে যে অগ্রগতিটা সেটা হবে কিন্তু একটা যুক্তির জায়গা থেকে। যেমন ভাবনার জায়গা থেকে আমরা একটা সংখ্যাকে ধরে নিই, ইউনিভার্সাল একটা অ্যাপ্লিকেবল সংখ্যা, তারপর আমরা লজিক প্রয়োগ করে সেখানে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি ম্যাথমেটিক্সে। তো প্লেটো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে এই ধরনের একজন মানুষের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যিনি নিজেও কিনা প্রভাবিত ছিলেন এই পিথাগোরাসের দ্বারা, বলতে পারো। পিথাগোরাসের যে ফর্মুলা, যেটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম, যে পিথাগোরাস আমরা জানি যে জ্যামিতিতে ভীষণ রকম ভাবে আমরা এখনকার দিনেও তাকে ব্যবহার করা হচ্ছে, এবং পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন বোধহয় ওনাকে ব্যবহার করা হবে। তো সেই সময়কার একজন বিখ্যাত তাত্ত্বিক, যিনি সেই সময় চেষ্টা করেছিলেন যে বর্গ, ঠিক আছে, তো বর্গমূলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা বর্গের যেমন হচ্ছে বলতে পারো যে একটা নির্দিষ্ট মান আছে, এবং একে অপরের প্রত্যেকেই সমান হয়। প্রত্যেকটা বাহু এখানে সমান, প্রত্যেকটা বর্গ এখানে দেখবে সমান। তো এই সমান বাহুগুলোর উপর নির্ভর করে, সমান বর্গগুলোর উপর নির্ভর করে যেমন দেখবে যে পুরো সিস্টেমটা দাঁড়িয়ে থাকে। তো সেই রকম ভাবে তিনি ভেবেছিলেন যে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে, এখানে পলিটিক্যাল সিস্টেমটা যাদের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে যদি ইকুয়ালিটি না থাকে, তাহলে সোসাইটি কিন্তু পারফর্ম করতে পারে না, বা সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। সেটা কিন্তু ভেঙে পড়বে, সেটার মধ্যে অনাচার, দুরাচার, অশৃঙ্খলা, বিশৃঙ্খলা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা যাবে, ডিসঅর্ডার গুলো কিন্তু ফুটে উঠবেই। এই জিনিসগুলো তিনি কিন্তু নোটিশ করেছিলেন। তো যখন তিনি এই জিনিসগুলো নোটিশ করেছেন, তখন তার দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছেন। মানে সক্রেটিসও প্রভাবিত হয়েছেন পিথাগোরাসের দ্বারা, প্লেটোও তার চিন্তা ভাবনার মধ্যেও সেগুলিকে প্রতিফলিত করেছেন। তবে আমরা যখন প্লেটোর আলোচনা করছি, তখন একটা বিষয় তোমাদেরকে পরিষ্কার করে বলে রাখা ভালো, যে প্লেটোর যে জাস্টিস, বিশেষ করে যে বইটি আমাদেরকে পড়তে হবে, যে সোসাইটিতে তিনি চেষ্টা করছেন, যে সোসাইটিতে যে এনার্কির পরিবেশ রয়েছে এবং ডেমোক্রেটিক রুলস যেভাবে একটা খারাপ সিস্টেম হিসেবে উঠে এসেছে, এবং যেটাকে একটা রেসপন্সিবল বলে মনে করা হয়েছিল, যে যে এই পলিটিক্যাল সিস্টেম, ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমটিকে তার কাকা এখানে ক্রিটিয়াস রেসপন্সিবল মনে করেছিল, যে পেলোপনেশিয়ান ওয়ারে তাদের পরাজয়ের একটা কারণ বলে মনে করেছিল। তো ইনিও কিন্তু সেই আস্থায় বিশ্বাসী ছিলেন, এবং আমরা দেখতে পাবো যে এই ধরনের জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য তিনি অভিজাততন্ত্রের দিকে কিন্তু ঝুঁকে গেছিলেন। তো যখন তিনি যাচ্ছেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে অভিজাততন্ত্রের দিকে ঝুঁকে যাওয়ার এই ভাবনা চিন্তাটা তার নিজস্ব ভাবনা চিন্তা ছিল না এক প্রকার। এই ভাবনা চিন্তাটার ক্ষেত্রে তিনি অনেক রকম ভাবে, বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন, ইনফ্লুয়েন্স হয়েছিলেন সক্রেটিসের দ্বারা। এই সক্রেটিস ছিলেন তার শিক্ষাগুরু। সক্রেটিস ছিলেন একজন কিন্তু একজন একজন যুক্তিবাদী মানুষ, যেগুলো তোমাদেরকে বললাম। তো এই সক্রেটিসের দ্বারা ভীষণ রকম ভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন। অভিজাততন্ত্র মানে কি? অভিজাততন্ত্র মানে হচ্ছে অ্যারিস্টোক্রেসি। তো অ্যারিস্টোক্রেসির দিকে তার একটা ওরিয়েন্টেশন সেই সময় কিন্তু ছিল। তো আমরা এখানে দেখতে পাবো যে এই অ্যারিস্টোক্রেসির দিকে তার ওরিয়েন্টেশনটার যে আছে, সেটা তার নিজস্ব যতটা, তার থেকে আমরা বেশি দেখতে পাবো না তার পূর্বে যিনি বড় একজন থিঙ্কার সেই সময় ওই গ্রিসের পলিটিক্যাল থিঙ্কারদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন, তিনি হচ্ছেন সক্রেটিস। সক্রেটিসের রাজনৈতিক আদর্শ দ্বারা, বা বলতে পারো যুক্তি দ্বারা, শিক্ষা দ্বারা, বুদ্ধি দ্বারা, উইজডম দ্বারা, নলেজ দ্বারা তিনি কিন্তু প্রভাবিত হয়েছিলেন। তো এই বিষয়গুলোকেই আমরা দেখতে পাবো যে পরবর্তীকালে তিনি কি করেছেন। বিশেষ করে সক্রেটিস যখন তাকে শিক্ষা প্রদান করতো, বা সক্রেটিস যখন বিভিন্ন ইউথদেরকে সঙ্গে নিয়ে, তখন তো জনসংখ্যা এত ছিল না, এবং তোমরা গতদিনই বলেছি তোমাদের যে সিটি স্টেট গুলো জনসংখ্যা খুবই কম ছিল। তো সক্রেটিস এখানে আমরা দেখতে পেয়েছি যে এই যে সিটি স্টেটস থেকে বিলং করতেন, সেটি হচ্ছে এথেন্স। এই নামগুলো মনে রাখবে, পরীক্ষায় জানতে চেয়েছে যে প্লেটো কোন, বা প্লেটো কিংবা অ্যারিস্টটলের একটা প্রশ্ন এসেছিল যে কোন সিটি স্টেটস থেকে তিনি বিলং করতেন, কোন সিটি স্টেটসের সিটিজেন তিনি ছিলেন। তো সক্রেটিস তোমরা মনে রাখবে যে এথেন্সের সিটিজেন ছিলেন, এবং আমরা দেখেছি যে তিনি সেখানে এথেন্সের মধ্যে কি যুবকদেরকে নিয়ে তিনি কি করতেন, এইরকম 4-5জনকে নিয়ে গোল করে বসে সেখানে ডাইলেকটিক প্রসেসের মধ্যে দিয়ে সেখানে একটা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করতেন। এবং সমাধান খুঁজতে গিয়ে তিনি বারে বারে আমরা দেখেছি যে যুক্তির প্রয়োগ করতেন, লজিকের প্রয়োগ করতেন, রিজনিং এর প্রয়োগ করতেন, এবং তারপর একটা সিদ্ধান্তে উপনীত হতেন, এবং কল্পনার জায়গাগুলোকে তিনি পরিত্যাগ করতেন।
তো এই ভাবনাগুলোই তাকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করেছে। কাজে পরবর্তীকালে তিনি যত বড় বড় বই লিখছেন, অনেক অসংখ্য তার বই রচনা আছে আমরা জানি। তার মধ্যে একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে জাস্টিস, প্লেটোর জাস্টিস, যেটা পরীক্ষায় অসংখ্যবার জানতে চেয়েছে, পিওয়াইকিউ গুলো দেখলেই বুঝতে পারবে। তো সেই জাস্টিস দ্বারা তিনি কিন্তু, জাস্টিসে তিনি কিন্তু যে চর্চাগুলি করেছেন, যে 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 তিনি যে তিনি এখানে বলতে পারো যে ক্যারেক্টার্স গুলোকে তিনি বিল্ড আপ করেছেন, এটা একটা ডায়লগ ডায়লগ চলছে কিছুজন মানুষের মধ্যে। তো সেই ক্যারেক্টার্স গুলোকে যেখানে তিনি যেভাবে ডায়লগ ডেভেলপ করেছেন, তো সেখানে আমরা দেখতে পাবো যে সেটা কিছুই না, সেটা হচ্ছে যে সক্রেটিস যেই রকম ভাবে মিটিং করতেন বা শিক্ষা প্রদান করতেন, চারজন পাঁচজনকে নিয়ে গোল করে বসে সেখানে একটা প্রবলেমকে বেস ধরে সেখানে তার সমাধান খোঁজার চেষ্টা করতেন ডাইলেকট্রিক প্রসেসের মধ্য দিয়ে। তো সেই গল্পগুলোই, তার সেই শিক্ষাগুলোই তিনি এখানে তার যে বিভিন্ন গ্রন্থ আছে, বিশেষ করে জাস্টিসের কথা বলা ভালো, রিপাবলিকের কথা বলা ভালো, প্লেটোর বইটির নাম হচ্ছে রিপাবলিক, জাস্টিস না, সরি, জাস্টিস তার থিওরি। তো সেখানে তাকে আমরা দেখতে পাচ্ছি যে রিপাবলিকে তিনি কিন্তু সেখানে জায়গা দিলেন, সেখানে তিনি তাকে রিপাবলিকে কিন্তু জায়গা দিলেন সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি। এবং এই রিপাবলিকে জায়গা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা পরিষ্কার বুঝতেই পারছি যে তার নিজস্ব ভাবধারা, তার মানে সেটি নয়। তার ভাবধারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বড় করে একটি বড় রকমের অবদান রয়েছে বলতে পারো সক্রেটিসের। তো যেহেতু সক্রেটিসের একটা বড় অবদান রয়েছে এবং সক্রেটিস ইজ ইকুয়াল টু যদি প্লেটো হয়, তাহলে আমাদের একটু নামটাকে মেনশন করে একটু সক্রেটিসকে আলোচনা করা দরকার প্লেটোতে আসার পূর্বে। কারণ প্লেটোর আলোচনাটা অবশ্যই আমরা করবো, কিন্তু হালকা ভাবে যদি একটু তোমরা সক্রেটিস সম্পর্কে জেনে নাও, তাহলে তোমরা এটাও বুঝতে পারবে যে প্লেটো পরবর্তীকালে আরো অন্যান্য যে বইগুলো লিখেছেন সেটা কোন ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, কেন লিখেছেন, এবং সেখানে তিনি কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। হয়তো তোমরা বইটা না পড়লেও কিন্তু একটা একটা জেনারেল নলেজ তৈরি করে নিতে পারো। এবং যে কোয়েশ্চেন্স গুলো পরীক্ষায় জানতে চায় যে অ্যাপোলজি বইটা তিনি কেন লিখেছেন, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু নেটে এসছে। এই 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 গল্পটা জানা থাকলে, তোমাদের একটু খালি ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা করে জানা থাকলে, এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু জেনারেল নলেজকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু উত্তরগুলো করতে পারবে। এবং শুধুমাত্র এখানে আমি তোমাদের সক্রেটিসের সঙ্গে পরিচয় করাবো না, প্যারালেলি সেই সময় যারা সফিস্ট যারা আছেন, সেই সময় যারা তোমরা দেখবে যে সেই সময় তোমরা এপিকিউরিয়ান ফিলসফি বা ফিলোসোফার্স যারা আছেন, ফিলোসফার, স্টোইক ফিলোসফার্স যারা আছেন, তাদের যে ফিলসফি সেগুলোর সঙ্গেও একটুখানি পরিচিত হওয়া দরকার। অন্যথায় তোমাদের কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে যখন আমি প্লেটো সম্পর্কে যখন একটু গভীরে ঢুকে চর্চা করব, যখন আমি মোটা মোটা টার্মিনোলজিস গুলো ব্যবহার করবো, হয়তো এত বেশি এক্সপ্লেনেশনে আমার যাওয়ার অবকাশ থাকবে না, তোমরা সেটাকে ধরতে পারবে না, বুঝতে হয়তো পারবে, লং টার্মে মনে রাখতে পারবে না। তো সেই কারণে শুরুতে আমাকে এখানে একটুখানি নজর দিতে হবে সক্রেটিসের যে আলোচনাগুলো এবং সক্রেটিসের যে বেসিক আর্গুমেন্ট সেগুলো, তার কাজের স্টাইল, তার ভাবনা চিন্তার স্টাইল বা ভাবনা চিন্তাগুলো এপিকিউরিয়ানসদের এবং স্টোইক্সদেরকে আমাদেরকে এখানে একটুখানি হালকা করে জেনে নিতে হবে যে কি ছিল সেই সময়, কিভাবে তিনি একটি ব্যতিক্রমী চিন্তা এখানে ডেভেলপ করেছিলেন বা এদের মতো তৈরি করেছিলেন বা এদের ব্যতিক্রমী তৈরি করেছিলেন। এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে একটুখানি এইখানে ফিরে আসতে হবে। কোথায় না, গ্রিক রাষ্ট্রচিন্তার ইতিহাসে ফিরে আসতে হবে, হিস্ট্রি অফ গ্রিক পলিটিক্যাল থটে একটুখানি ফিরে আসতে হবে, যেখানে আমরা থিঙ্কার ওয়াইজ একটুখানি বোঝার চেষ্টা করব। প্রথম যে দুটি নাম তোমরা এখানে পাবে, বিশেষ করে ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ দুটি নাম, তার মধ্যে একটি নাম বিশেষ গুরুত্বপূর্ণ, তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো, অন্ধকবি। অন্ধকবি কে জানা আছে? অন্ধকবি বিখ্যাত একজন কবি, অন্ধকবি হোমারের নাম তোমরা পড়েছো এবং হেসিয়ডের নামও তোমরা হয়তো শুনে থাকতে পারো, কিন্তু হোমারের নাম তোমরা পড়েছো। তো এখানেও কিছুটা সিমিলারিটিস আমরা পাবো প্লেটোর চিন্তা ভাবনা থেকে। আবার দেখবে কিছু সক্রেটিস দেখবে এদের সঙ্গে আবার মত পার্থক্যের জায়গাও কিন্তু আছে, সেগুলো আমাদের বুঝতে হবে। তোমাদের গতদিনই বলেছিলাম, আমি কোন একটা ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে সক্রেটিস যখন বা প্লেটো যখন স্টেট নির্মাণ করছেন, তার স্টেটের মধ্যে তিনি কবিতাকে জায়গা দেন, কবিতা নিষিদ্ধ থাকবে সেখানে, কবিতা পাঠ। তো তিনি তো কবি, মানে এই অন্ধকবি যে কবিতার পাঠ করতেন, যে চর্চা করতেন, তার মধ্যে দিয়ে যে তিনি যে সমাজের মধ্যে যে একটা সংস্কার নিয়ে আসার চেষ্টা করতেন বা তার ভাবনা চিন্তাকে প্রতিফলিত করার চেষ্টা করতেন ইউথদের মধ্যে, সেটার কিন্তু বিপরীতে কিন্তু বিলং করতেন কিন্তু সক্রেটিস এবং অ্যারিস্টটলের, প্লেটোর মতো চিন্তাবিদরা। তো সেই জায়গাটাও আমাদেরকে বুঝতে হবে। তো সেই কারণে সবার আগে এদেরটা বুঝে নিতে হবে ইন্ডিপেন্ডেন্টলি, যে এরা কি রকম ভাবে বা কি ধরনের ফিলসফি এদের ছিল, কি করতেন এরা। হোমার এবং হেসিয়ড, তোমরা দেখবে যে হোমার এবং হেসিয়ড আমরা দেখতে পাবো যে সেই সময় গ্রিসের রাজনৈতিক যে বিভিন্ন যে
মানে সংগঠন আছে, সেই সংগঠনগুলো চর্চা করতে গেলে তার নাম আমরা পেয়ে থাকি। এবং হোমার ছিলেন, এখানে বলা হয়েছে যে রাজতন্ত্রের তিনি সমর্থক ছিলেন, রাজতন্ত্রের তিনি সমর্থক ছিলেন এবং রাজতন্ত্রের সমর্থক হওয়ার সুবাদে তিনি রাজার অসীম ক্ষমতার তিনি চেয়েছিলেন। তবে অসীম ক্ষমতা মানে এটা একেবারেই নয় যে সেটাতে একেবারেই স্বৈরাচারী ডেসপটিক কোনো একটা রুল হবে। আহ, অসংখ্য ক্ষমতা, অধিক ক্ষমতা রাজার চাওয়ার মানেই হচ্ছে যে রাজা জনগণের যে আনুগত্য, সেই আনুগত্যের দ্বারা অধিক ক্ষমতাবান হবে, ডেসপটিক রুলের দ্বারা ক্ষমতাবান হবেন না। বলো। স্যার ব্যাপারটা হচ্ছে আমি সব বুঝতে পারছি, কিন্তু এই যে বাংলার টার্ম গুলো তো আমার একটু অসুবিধা হচ্ছে, রাজতন্ত্রটা আমি ঠিক জানি না। রাজতন্ত্র আপনি যদি মনার্কি আপনি যদি প্লিজ কাইন্ডলি মানে বাংলাটা বলে আপনি ইংলিশটা বলে দেন তাহলে খুব ওকে, হেল্প হয় চেষ্টা স্যার। করছি আমি, তুমি তারপরে একটু নক করো। বলে বলে অভ্যাস হয়ে গেছে তো, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যেহেতু বেশি। তো মনার্কি, মনার্কি যে ছিল শাসন, মনার্কি যে ছিল মানে বলতে মনার্কি রুল যেটা ছিল সেই সময়, তো সেই মনার্কি রুলকে তিনি সাপোর্ট করতেন। বাট মনার্কি রুলকে তিনি সাপোর্ট করতেন, রাজতন্ত্রকে তিনি সমর্থন করতেন, ভালো, কিন্তু এই রাজতন্ত্রকে তিনি অধিক শক্তিশালী পাওয়ারফুল হিসেবে তিনি দেখতে চেয়েছিলেন, এটাও সঠিক। কিন্তু কথাটা হচ্ছে যে এই শাসন মানে এই নয় যে সেটা একটা ডেসপটিক রুল হবে, স্বৈরাচারী শাসন হবে, যে অধিক জনগণকে কোনো মূল্য দেবে না, জনগণের কোনো মূল্য থাকবে না তার রাজার কাছে। বরং তিনি চেয়েছিলেন যে রাজার শাসন, রাজা অত্যধিক বেশি শক্তিশালী হবেন এই রকম ভাবে যেখানে জনগণের আনুগত্য, অব্লিগেশনস, পিপলস এর অব্লিগেশন বা সিটিজেন্স বলা ভালো, যে যারা হচ্ছে ওই প্রজা, প্রজার আর কি বলতে পারো, যে অব্লিগেশনস থাকবে রাজার প্রতি, আনুগত্য থাকবে, অর্থাৎ রাজার যে শাসন সেই শাসনটাকে তারা বৈধতা প্রদান করবে। এবং এই বৈধতা বা এটাকে লেজিটিমেসি বলা ভালো, যে লেজিটিমেসি প্রদান করার মধ্য দিয়ে কি করবে, যে রাজা অত্যধিক মানে লেজিটিমেসি যখন জনগণের কাছ থেকে রাজা পাবে তখন তারা অত্যধিক বেশি পাওয়ারফুল রাজা কিন্তু হবে। কাজেই রাজা বা কিং যখন পরিচালনা করবে নিজেকে, নিজের কাজ যখন করবে তখন অবশ্যই, বা তার পাওয়ারটা তিনি যখন এনজয় করবেন তখন সেই পাওয়ারটা কিন্তু ইকুয়াল হবে জনগণের পাওয়ারের সঙ্গে। জনগণের আহ ইচ্ছার উপর নির্ভর করে তাকে শাসন করতে হবে এবং এইরকম ভাবে তিনি একজন শক্তিশালী রাজাকে দেখতে চেয়েছিলেন। মোটামুটি ভাবে এই ধরনের বিষয়গুলো আমরা সেখানে নোটিশ করে থাকি। তিনি এখানে রাজাকে মোটামুটি ভাবে আমরা দেখব যে কতগুলো বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতাগুলোর মধ্যে বিশেষ ক্ষমতা হচ্ছে যেমন সেনাবাহিনীর যে সেনাধ্যক্ষ, যেটাকে বলা হয় যে মিলিটারির যেটা আমাদের রাষ্ট্রপতি যে পজিশনসটা এখন আছে, যে রাষ্ট্রপতি যেমন সেনাবাহিনীর প্রধান, সেই রকম সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি ভূমিকা পালন করবেন। এবং শান্তির সময় তিনি, যুদ্ধের সময় সেনাবাহিনীর প্রধান, শান্তির সময় তিনি শান্তি রক্ষক হিসেবে, শান্তি দূত হিসেবে ভূমিকা পালন করবেন এবং অবশ্যই তিনি কিন্তু একজন পুরোহিত হিসেবেও ভূমিকা পালন করবেন। তো এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাবো তিনি রাজার ক্যারেক্টারের মধ্যে দেখতে চেয়েছিলেন। পরবর্তীকালে তোমরা দেখবে যে এই রিফ্লেকশনস গুলোই আমরা ম্যাকিয়াভেলির আলোচনার মধ্যেও যখন ম্যাকিয়াভেলি যখন চর্চা করবো তখন তোমরা এই আলোচনাগুলো পাবে। ম্যাকিয়াভেলিও ঠিক এই ধরনের বিষয়গুলো রাজার মধ্যে দেখতে চেয়েছিলেন, বাট এর থেকে আরো অনেক বেশি কিছু দেখতে চেয়েছিলেন। কিন্তু এখানে তিনি রাজাকে এই তিনটে ক্যারেক্টার্স দিয়ে কিন্তু বর্ণনায়িত করেছিলেন, যে রাজা যুদ্ধের সময় এমার্জেন্সি সিচুয়েশনে রাজা একজন সেনাধ্যক্ষের ভূমিকা পালন করবে, সেনাধিপতির ভূমিকা পালন করবে, এবং শান্তির সময় তিনি শান্তির দূত, এবং সাধারণ নিয়মে কিন্তু তিনি একজন পুরোহিত হবেন। তো এই বিষয়গুলো তিনি কিন্তু নোটিশ করেছিলেন এবং বলেছিলেন যে অত্যধিক বেশি। বলো স্যার, লাস্টেরটা কি বলেন? সাধারণ সময়, সাধারণ সময় তিনি একজন মানে পুরোহিত হিসেবে ভূমিকা পালন করবেন। শান্তির সময় বলতে পারবে এক প্রকার তিনি বিচারপতির ভূমিকা পালন করবেন বা শান্তির দূত হিসেবে ভূমিকা পালন করবেন, শান্তি বজায় রাখার জন্য বিচার কার্য সম্পন্ন করবেন। এবং সাধারণ সময়ে তিনি তিনি একজন পুরোহিতের ভূমিকা পালন করবেন, পুরোহিতের মতো তিনি এখানে কিন্তু জীবনযাপন করবেন। বলো। পুরোহিত মানে বুঝতে পারলাম না, মানে পূজা আর্চা নিয়ে ব্যস্ত থাকবেন? পুরোহিত মানে হচ্ছে যে একজন নিয়ম নিষ্ঠাশীল ব্যক্তি, যিনি নিয়মকে পালনকারী হিসেবে ভূমিকা পালন করবেন। পূজা অর্চনাকারী ঠিক ওই অর্থে এখানে তিনি বলেননি, কারণ এই হোমারদের মধ্যে আমরা দেখতে পাবো অবশ্যই হোমাররা এদের একটা বড় ধরনের ওরিয়েন্টেশন দেব দেবতাদের প্রতি ছিল। সেই সময় গ্রিক দেবতাদের, আমাদের যেমন হিন্দু দেবতা দেবীর সংখ্যা যেমন অনেক, 33 কোটি মানে হচ্ছে 33 রকম বলতে পারো দেবতার কথা বলা হয়েছে। 33 কোটি মানে কোটি ওই অর্থে নয়, কোটি মানে হচ্ছে গুণ, কোয়ালিটি, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাবো যে 33 জন যেমন এখানে কোয়ালিটি সম্পন্ন এখানে সেনা ইয়ের আছেন, মানে দেবতা দেবীর কথা বলা হয়েছে, ওদেরও দেখবো ওই ধরনের সংখ্যা বলা হয়েছে, তার অনুসারী তিনি ছিলেন। তো সেগুলো তো থাকবেই, বাট এখানে বিশেষভাবে যেটার দিকে জোর দিয়েছেন সেটা হচ্ছে নিয়ম নিষ্ঠাবান একজন হবেন।
ওই অর্থে পুরোহিত এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এবং স্বৈরাচারী হবে না এই কথাগুলো বলেছি। এবং আমি তোমাদেরকে বললাম যে যেহেতু এখানে জনগণের উপর ভ্যালুসটা তিনি দিয়েছেন, জনগণকে যেহেতু এখানে ভ্যালুস দেওয়ার কথা তিনি বলেছেন, স্বাভাবিকভাবেই তিনি এখানে বলেছেন যে রাজা এদেরকে নিয়ে কি করবে, সমাজের যারা এখানে প্রধান আছেন, হেড, সমাজের যারা হেড মানে বিভিন্ন দিক থেকে হেড, তোমরা জানো যে এলিট যাদেরকে আমরা বলে থাকি, এলিট, যে বিভিন্ন সেক্টরে, মানে প্রত্যেকটা সেক্টরের মধ্যে তোমরা এলিট দেখতে পাবে, এলিট যারা একটুখানি অভিজাত, অভিজাত সবার মধ্যে একটুখানি অগ্রগণ্য, যার কথা মানুষ শোনে, ঠিক আছে, যার একটা প্রভাব আছে, মানুষ তার কথা শুনবে, এই সমস্ত মানুষদেরকে নিয়ে এবং সেখানে রাজাকে নিয়ে এখানে যেটা হবে সেটা তিনি বলেছিলেন যে এখানে একটা সংসদ এখানে তিনি তৈরি করবেন, যেটাকে বলা হয়েছিল বৌলি, বলেছিল BOULE, বৌলি সংসদ যেটাকে বলা হয়, আমাদের পার্লামেন্ট টাইপের একটা। তো সংসদ বা বৌলি সেই সময় কিন্তু তৈরি হবে এবং সমগ্র জনজাতির একটা বলতে পারো সমিতিও তৈরি হবে। সমগ্র জনজাতির সমিতি মানে এটাকে বলতে পারো তোমরা, যেটাকে জেনারেল বডি আমরা বলে থাকি, জেনারেল বডি, জিবি বলি না, জেনারেল বডি। তো এই জেনারেল বডিরও কথা তিনি এখানে কিন্তু বলেছিলেন যে সমগ্র জনগণ, যেহেতু জনসংখ্যা খুব কম ছিল, তো জনগণেরও একটা কিন্তু বডি থাকবে, সেই বডিটাকে তিনি বলেছিলেন যে আগোরা, জনগণের সমিতি বলা হচ্ছে এটাকে, আগোরা, AGORA, আগোরা। এই আগোরার কথাও তিনি কিন্তু এখানে বলেছিলেন যে আগোরাতে কি হবে, জনগণকে সমস্ত কিছু বিষয় সম্পর্কে অবগত করা হবে এবং জনগণেরও অপিনিয়ন্স গুলো নেওয়া হবে, কিন্তু ডিসিশনস গুলো এখানে দেখতে পাবে তোমরা মোটামুটি ভাবে বৌলিতে গিয়ে নেওয়া হবে, সংসদে এসে নেওয়া হবে। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো। এই 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 বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি ভাবে একটা 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 আলোচনা পাই, চর্চা পাই, বা একটা ব্যাকগ্রাউন্ড পাই আমরা হোমার সম্পর্কে। হেসিয়েড যিনি ছিলেন, হেসিয়েডও মোটামুটি অনেকটা এই ধরনের ছিলেন, কিন্তু ব্যতিক্রম ছিলেন তিনি হোমারের থেকে ব্যতিক্রম তিনি এই জায়গাতে ছিলেন যে হোমার যেমন হচ্ছে তিনি রাজাকে তিনি জনগণের ক্ষমতার সঙ্গে এখানে কম্প্যাটিবল করেছেন, বা জনগণের ক্ষমতার মাধ্যমে বা জনগণের একটা অব্লিগেশন তার প্রতি থাকবে এবং জনগণ পাওয়ারটা আলটিমেটলি এনজয় করবে, তো রাজা তার মধ্যে দিয়ে তার নিজের পাওয়ারটা এনজয় করবেন। এখানে কিন্তু সেটা তিনি ছিলেন না, তিনি এক প্রকার এখানে রাজতন্ত্রকে সমর্থন করেননি। হেসিয়ড এখানে মোনার্কিকে তিনি এখানে সমর্থন করেননি, সাপোর্ট করেননি। এবং আমরা দেখতে পাবো যে তিনি রাজাকে এখানে আমরা দেখতে পাবো, যেহেতু তিনি এখানে রাজাকে তিনি এখানে শক্তিশালী, অবশ্যই মানে একটা শক্তিশালী শাসন ব্যবস্থা চাইছেন, কিন্তু তার মানে এই নয় যে তার বক্তব্য হচ্ছে যে সেখানে হেসিয়ড, বাংলায় লিখে রাখো, পলে আমি বলে দেবো, ঠিক আছে, দেখে নিও। তো হেসিয়ড এখানে দেখতে পাবে তোমরা যে তিনি এইরকম ভাবে দেখতে পাবে যে মোটামুটি ভাবে তোমরা দেখবে যে রাজা তিনি যেহেতু ওই একটা স্ট্রং শাসন ব্যবস্থা চেয়েছিলেন, এটা সত্যি কথা, কিন্তু কোন রকম ভাবে রাজার মধ্যে দিয়ে সে শাসন ব্যবস্থা স্ট্রং হবে সেটা কিন্তু তিনি চাননি, বরং তিনি এখানে রাজাকে অন্যান্য ব্যক্তিদের মধ্যেই কিন্তু অগ্রগণ্য হিসেবে চেয়েছিলেন। এবং বলতে পারে এক প্রকার তিনি ইনডিরেক্টলি রাজার শাসনের বিরোধিতা তিনি করেছিলেন, রাজার শাসনের বিরোধিতা তিনি এখানে কিন্তু করেছিলেন, রাজার শাসনের বিরোধিতা, যে রাজতন্ত্র বা মনার্কি তিনি এখানে কিন্তু এক প্রকার চাননি। এবং লিবারালিজমের মতো বলতে পারো যে লিবারাল একটা পলিটিক্যাল সিস্টেমস তিনি এখানে গড়ে তুলতে চেয়েছিলেন, যে সিস্টেমের মধ্যে দিয়ে কি হবে না এখানে সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকবে এবং 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 বলতে পারো যে এই পুরো সিস্টেমটার মধ্যে মানে অনেকটা বেশি লিবারাল, মানে অনেক বেশি ডেমোক্রেটিক বলতে পারো, যে রাজতন্ত্রের মধ্যে দিয়ে যে একটা ভালো সিস্টেম তা কিন্তু নয়, আরো অনেক বেশি ডেমোক্রেটিক সিস্টেমস তিনি এখানে চেয়েছিলেন। তো মোটামুটি এইরকম বিষয়গুলো আমরা দেখতে পাই, বাকি জিনিসগুলো মোটামুটি তোমরা দেখবে আইডিয়াগুলো, ফিলসফিগুলো কিন্তু ওই হোমারের সঙ্গে তার কিন্তু সামঞ্জস্যপূর্ণ বা সিমিলার। এরপরে আমরা দেখতে পাবো যে ধীরে ধীরে যখন মানে কি বলবো যে মানে এরপরে আমি সেকেন্ড থিঙ্কার্সে চলে আসি, কারণ ওই চর্চাগুলো আমি ওখানে প্লেটোতে গিয়ে করতে পারবো। এরপরে যিনি সেকেন্ড থিঙ্কার্সের চর্চা যার আমরা করা ভালো তিনি হচ্ছেন, বা যাদের কথা বলবো আমরা, সেটা হচ্ছে স্টোইকদের কথা বলবো, যাদেরকে বলা হচ্ছে এদের সেকেন্ডে যাদের আলোচনা করবো তারা হচ্ছে সফিস্ট, স্টোইক না, স্টোইকরা আলাদা। তো সফিস্টদের আলোচনা আমরা এখানে করবি। সফিস্ট কারা? এই সফিস্ট ছিল হচ্ছে সেই সময় গ্রিক সিভিলাইজেশনে দেখবে তোমরা, বা গ্রিক পলিটিক্যাল সিস্টেমের মধ্যে তোমরা দেখতে পাবে সফিস্টরা ছিল কিন্তু টিচার, মেইনলি তারা টিচিং এর কাজ করতেন। এই টিচার্সরা ছিল মোবাইল টিচার মানে এই মোবাইল নয়, ফোন নয়, মোবাইল টিচার মানে হচ্ছে যে চলমান টিচার, যে এক জায়গায় এখন আজকে এই জায়গায় তারা আজকে তাদের শিক্ষা কেন্দ্র বসিয়েছেন, তো কালকে অন্য জায়গায় গিয়ে বসিয়েছেন, অর্থাৎ ভ্রাম্যমান এক জায়গা থেকে অন্য জায়গায় যারা প্রত্যেক দিন এখানে করছে, তাদের নিজেদের অবস্থান বদল করছে, এটাকে বলা হয় মোবাইল টিচার। বা রাস্তায় চলতে চলতে তারা নিজেদের
শিক্ষা প্রদান করতেন। অ্যারিস্টটল অনেকটা এই ধরনের জিনিসগুলোই করতেন। তো রাস্তায় চলতে চলতে তিনি তার শিক্ষা প্রদান করছেন, হাঁটতে হাঁটতে তিনি শিক্ষা প্রদান করছেন। তো যুক্তি, তর্ক, আলাপ আলোচনা সমস্ত কিছু হচ্ছে। তো এই সফিস্টরাও কিন্তু সেই ধরনেরই একটা একটা গোষ্ঠী ছিল, এবং আমরা দেখতে পাবো যে এরা ইন্টেলেকচুয়ালস হিসেবে সেখানে বিবেচিত হতেন, এবং এরা যেহেতু শিক্ষক ছিলেন, তো টাকার বিনিময়ে, এরা অর্থের বিনিময়ে শিক্ষা প্রদান করতেন, এবং তাদের শিক্ষার মধ্য দিয়ে তারা সব বারে বারে চেষ্টা করতেন যে যুক্তিবাদী শিক্ষার প্রবর্তন করা, যুক্তিবাদী আর্গুমেন্ট ভিত্তিক তারা এডুকেশন সোসাইটিতে কিন্তু নিয়ে আসার চেষ্টা করতেন। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি, এবং এখানে আমরা দেখতে পাবো যে তাদের চিন্তা ভাবনার মধ্যে, তাদের এডুকেশন সিস্টেমের মধ্যে বারে বারেই যে সমস্ত বিষয়গুলো, যে সাবজেক্টগুলো বা সিলেবাসগুলো জায়গা পেয়েছে, সেগুলো আমরা দেখতে পাবো যে যেহেতু তারা কথাবার্তায় খুব ভালো ছিলেন, তারা নীতিবোধের বিষয়গুলোকে ভীষণ রকম ভাবে ভ্যালুস দিতেন। তারা নাস্তিক ছিলেন। নাস্তিক মানে হচ্ছে, এটাকে বলা হয় কি, যে এটাকে বলা হয় নাস্তিক ইংরেজি শব্দটা হচ্ছে রুচি, এথিস্ট ছিলেন তারা। যেমন এই যে বললাম যে যারা এই হোমার বা এই সমস্ত থিঙ্কার্সরা যেমন অনেক বেশি দেবদেবীর পূজা অর্চনা নিজেকে নিয়োজিত করেছিলেন, এদের কিন্তু আস্থা সেরকম ছিল না। বা বিশেষ করে সেই সময় গ্রিক সিভিলাইজেশনে তখন দেখবে এখনো যে দেবদেবীর পূজা অর্চনা সেখানে করা হচ্ছে, একটা ঐশ্বরিক শক্তিকে সেখানে আরাধনা করা হচ্ছে, এদের কিন্তু আস্থা সেগুলোর উপর ছিল না। এরা ভাবনার জগৎ থেকে অনেকটা দূরে ছিলেন, এবং শুধু ভাবনার জগৎ থেকে নেই, এদের লজিক প্রয়োগ করতে গিয়ে এরা ফিলোসফি জায়গাটাকেও কিন্তু অবজ্ঞা করেছেন, যে ফিলোসফিকে বেস করে যে চর্চাগুলো, সেখান থেকেও তারা কিন্তু নিজেকে সরিয়ে রেখেছেন, এবং ফিলোসফি থেকে বের করিয়ে নিয়ে এসে পুরো সিস্টেমটাকে এরা বস্তুবাদী করার চেষ্টা করেছেন, এটা বুঝতে হবে। অর্থাৎ মেথডিস্টিক করার চেষ্টা করেছেন, ব্যক্তির উপর অত্যধিক বেশি ফোকাস করেছেন, ব্যক্তিকে অনেক বেশি ইন্ডিভিজুয়াল করার চেষ্টা করেছেন, ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন, স্বাধীন হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। ব্যক্তির স্বাধীনতার উপরে তাদের অনেক বেশি আস্থা ভরসা ছিল। পরবর্তীকালে যে তোমাদের যখন নিটসে পড়াবো তখন এগুলো আরো ডিটেলসে বলবো, যে এইগুলোকেই পরবর্তীকালে থিঙ্কার্সরা আরো বড় করে দেখিয়েছেন এবং বড় বড় সব থিওরি নির্মাণ করেছেন। তো সূত্রগুলো, মানে তুমি এখনো পর্যন্ত পৃথিবীতে যত থিওরি পাবে তার সমস্ত কিছু থিওরির রুটটা তুমি খুঁজে পাবে এই সময়ের ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের যে আলোচনা, বা গ্রিক সিভিলাইজেশনের যে পলিটিক্যাল থট, সেই থটের আলোচনার মধ্যে তুমি পাবে। তো হয় প্লেটোর মধ্যে পাবে, নইলে অ্যারিস্টটল, নইলে সক্রেটিস, নইলে তুমি এখানে সফিস্টদের মধ্যে পাবে, নইলে তুমি স্টোইকদের মধ্যে পাবে, নইলে তুমি এখানে নামটা বারবার ভুলি, সেটা হচ্ছে এপিকিউরিয়ানদের মধ্যে তুমি পাবে। এপিকিউরিয়ানদের আলোচনার মধ্যে তুমি বারে বারে এই সমস্ত বিষয়গুলো তুমি পাবে। কিংবা তুমি এই যে ম্যাথমেটিক্সের জায়গা থেকেও যদি জিনিসগুলো দেখো, তাহলে কিন্তু পিথাগোরাসের ফর্মুলাসের আলোচনাগুলোও কিন্তু বারে বারে আসবে। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাবো যে সুন্দরভাবে তারা এইখানে যে ফিলোসফির একদিকে বিরোধিতা করছেন, অন্যদিকে দেবদেবীরও তারা বিরোধিতা করছেন, করার মধ্য দিয়ে তারা একটা মেটেরিয়ালিস্টিক সোসাইটি ডেভেলপ করার চেষ্টা করছেন, এবং তাদের এডুকেশনসের মধ্যে বারে বারে মেটেরিয়ালিস্টিক এডুকেশনসের মধ্যে দিয়ে ইন্ডিভিজুয়ালকে ক্যাপেবল বানানোর, ইন্ডিভিজুয়ালসকে ফ্রিডম দেওয়ার, ইন্ডিভিজুয়ালসকে অনেক বেশি লিবার্টি এনজয় করার একটা কিন্তু একটা বলতে পারো যে একটা করার মতো একটা মানুষ হিসেবে মানুষ গড়ে তোলার চেষ্টা করছেন। এই বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাবো, এবং বারে বারেই তারা যে সমস্ত সিস্টেমস গুলো বারে বারে এই যুক্তিবাদকে এখানে খণ্ডন করে, বিশেষ করে যে রাজশাসন যারা করতেন, বা রাজা মনার্কি সিস্টেম যারা যেখানে যেখানে ছিল, ডেমোক্রেটিক রুল যেখানে যেখানে ছিল, সেখানে যেখানে যেখানে আমরা দেখতে পেয়েছি যে যেখানে যেখানে আমরা দেখতে পেয়েছি যে বলা ভালো যে দেবদেবীকে পূজা অর্চনা করা হচ্ছে, ভাবনার জগৎ থেকে করা হচ্ছে, সেই ধরনের কর্তৃত্বের বা অথরিটির এরা কিন্তু এক প্রকার বিরোধিতাও করেছিলেন। তো এদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই বিষয়গুলো কিন্তু দেখতে পাবো, যে কারণে পরবর্তীকালে তোমরা দেখবে যে সফিস্টদের যে আলোচনার অনেক কিছুকেই কিন্তু প্লেটো মেনে নিতে পারছেন না, বা সক্রেটিস মেনে নিতে পারছেন না। তাদের সঙ্গে একটা বড় মত পার্থক্য আমরা দেখতে পাবো, অনেক বড় একটা মত পার্থক্য থাকবে। কারণ প্লেটো যিনি যেখানে রাজাকে নির্মাণ করছেন, বা সক্রেটিস যখন রাজাকে নির্মাণ করছেন, রাজার চরিত্রে যাকে দেখতে চাইছেন তিনি একজন ফিলোসফার হবেন। এদের বক্তব্য সেই জায়গায় না, যে ফিলোসফি আলটিমেটলি যেদিকে সিস্টেমসটাকে নিয়ে যায় সেইটা হচ্ছে কিন্তু যে একটা অসাম্যের পরিবেশ তৈরি করে। তো সেখান থেকে বের করে নিয়ে এসে ইন্ডিভিজুয়ালসকে ক্যাপেবল করার জন্য আরো অনেক বেশি এরা কিন্তু যুক্তিকে প্রয়োগ করতেন, এবং ইন্ডিভিজুয়ালসের লিবার্টিকেই, ইন্ডিভিজুয়ালসের স্বাধীনতাকেই এখানে তারা কিন্তু বেস হিসেবে ধরেছিলেন। এটাই ছিল তাদের মূল মন্ত্র, তাদের আলোচনায় বা তাদের সিলেবাসের বেসিক বিষয়বস্তু। পরবর্তীকালে যতগুলো থিঙ্কার্স তৈরি হয়েছে, বা এখনো পর্যন্ত এম এন রায় চর্চা করেছি আমরা, তখন বলেছিলাম তোমাদের যে সোশ্যালিজমও তো সেটাই চেষ্টা করেছিল, যে ইন্ডিভিজুয়ালের সোসাইটির আরো বেশি করে ডেভেলপমেন্ট করবে, জনগণের স্বাধীনতা ইনশিওর করবে, ভালো কথা, কিন্তু তারা সোসাইটিকে বেস করে সেই জিনিসগুলো করবে।
এমন রয় যখন দেখলেন যে সোসাইটিকে বেস করে সেখানে হচ্ছে না, তখন তিনি সার্বিক একটা তত্ত্ব নির্মাণ করার চেষ্টা করলেন। যে আমরা দেখতে পেলাম যে কি, যে সার্বিক নির্মাণ হবে যে যে কোনো থিওরি তুমি তৈরি করো না কেন, সব থিওরির বেস মন্ত্রটা বা বেসটা হওয়া উচিত কিন্তু জনগণের স্বাধীনতা, জনগণের লিবার্টি, এটা কিন্তু বেস হওয়া উচিত, এবং ইকুয়ালিটি। এই প্রিন্সিপালসটাকে কিন্তু কোনো রকম ভাবে অমান্য করা যায় না। তো সে তুমি লিবারালিজমে থাকো, তুমি সোশ্যালিজমে থাকো, তুমি যে কোনো ফিলসফিতে থাকো না কেন, যে কোনো তুমি আইডিওলজিতে থাকো না কেন, তোমাকে তোমার বেসটা নিতে হবে কিন্তু লিবারালিজম, ইন্ডিভিজুয়ালসের লিবার্টি এবং ইকুয়ালিটির প্রিন্সিপালসটাকে অ্যাপ্লাই করতে হবে। তো ওই বক্তব্যগুলো তখন 2000 বছর বা 2500 বছর আগে মনে করে দেখো যে এরা তখন কিন্তু বলে যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালসকে বেস করেছে। পরবর্তীকালে নিটশের মধ্যে দিয়ে যখন আমরা জার্মানিকে ঐক্যবদ্ধ হতে দেখছি, হিটলারকে যখন আমরা আরো বেশি করে শক্তিশালী হতে দেখছি, তার একটা ফিলোসফিক্যাল গ্রাউন্ড হিসেবে যখন তিনি কাজ করছেন, সেখানেও কিন্তু এই প্রতিধ্বনিগুলোই তোমরা পাবে, আর অন্য কিছু নয়। তো এই বিষয়গুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো। এরপরে আমরা যে থিঙ্কার্সের দিকে নজর রাখবো তিনি হচ্ছেন সক্রেটিস। সক্রেটিসের আলোচনায় আমরা ঢুকবো এবার। সক্রেটিস এখানে তোমরা দেখবে যে সক্রেটিস আমি আগে পরে আসছি, তার আগে এখানে দেখে নাও যে সক্রেটিসের আলোচনাতে আমরা পরে আসবো, তার আগে এখানে দেখে নাও যে এই এপিকিউরিয়ান্স কারা ছিল, তাদের ফিলোসফি কি ছিল, শর্টে একেবারেই বিস্তারিত কিছু জানতে চায় না, জাস্ট একটা ইন্ট্রো জেনে নাও। এপিকিউরিয়ান্সদের এখানে ফিলোসফিটা ছিল এই ধরনের যে এপিকিউরিয়ান্সটা এখানে মানে রাষ্ট্রচিন্তাটিকে বলতে পারো, বলছে যে এপিকিউরিয়ান্সই প্রথম চিন্তার গতিটিকে রাষ্ট্র থেকে মানুষের দিকে ফিরিয়ে নিয়ে এসেছেন। কি প্রথম চিন্তার গতিটিকে রাষ্ট্র থেকে মানুষের দিকে ফিরিয়ে নিয়ে এসেছেন। যে এপিকিউরিয়ান্সরা সব থেকে মানে সেই সময় তোমাদের বলেছিলাম যে গ্রিক সিটি স্টেট কেন্দ্রিক যে পলিটিক্যাল ফিলোসফি সেই সময় যে চর্চা হতো, তো সেই আলোচনাগুলো অনেকটা বেশি স্টেটের মধ্যে সীমাবদ্ধ ছিল, ট্র্যাডিশনাল বলা হয়। এই কারণে যখন বিহেভিয়ারাল রিভলিউশন ইউনিট 4 তোমরা পড়বে, তখন তোমাদের এগুলো পড়ানো হবে যে ট্র্যাডিশনাল ভার্সেস বিহেভিয়ারাল রিভলিউশন যেটা শুরু হচ্ছে, বা এম্পেরিক্যাল রিভলিউশন যেটা শুরু হচ্ছে, এম্পেরিক্যাল স্টাডি যখন শুরু হচ্ছে তখন বিহেভিয়ারাল রিভলিউশনস এর মধ্যে দিয়ে শুরু হচ্ছে। মোটামুটি ভাবে এখানে মাথায় রাখো যে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাগুলো তখন কিন্তু বেশ হতো। যেমন বললাম যে প্লেটো কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাই করেছেন, যে সবার আগে স্টেটটাকে নির্মাণ করলেন, তারপরে স্টেটের মধ্যে যে বিভিন্ন এলিমেন্টস গুলো আছে সেগুলোকে তিনি পুট করার চেষ্টা করলেন বিভিন্ন জায়গায়, এবং সেই ইনপুটের মধ্যে দিয়ে ধীরে 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 তিনি রাষ্ট্র সিস্টেমসটা এরকম ভাবে ইনপুট তৈরি হলে, তার আইডিয়া মতো তৈরি হলে যে একটা আইডিয়াল স্টেট হতে পারে, একটা যে জাস্টপূর্ণ একটা বা জাস্টফুল একটা যে সোসাইটি মানে একটা স্টেট হতে পারে, সেটা তিনি প্রমাণ করার চেষ্টা করলেন। তাহলে বারে বারেই তোমরা দেখবে যে সেই সময় চিন্তা ভাবনাগুলো যেগুলো স্টেট সেন্ট্রিক ছিল, যেখানে সক্রেটিসের আলোচনাতে সেগুলো জায়গা পেয়েছে, এখানে কিন্তু দেখবে তোমরা সেই চিন্তা ভাবনার বিরুদ্ধে এরা কিন্তু নিজেদেরকে একটু বিরুদ্ধে নিয়ে এসেছিলেন। একটুখানি স্টেটের জায়গা থেকে ফোকাসটাকে সরিয়ে নিয়ে এসে ব্যক্তির উপরে তারা অনেকটা বেশি ফোকাস করেছিলেন, জনগণের উপরে ফোকাস করেছিলেন, মানুষের উপরে ফোকাস করে তারা সিস্টেমসটাকে আরো অনেক বেশি, যেটা একটা বলতে পারো যে এইমফুল করে তুলতে চাইতে চেয়েছিলেন। যেটা আমার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, জনগণের মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসা, জনগণের মধ্যে ইকুয়ালিটি নিয়ে আসা। কাজেই সেটাকেই আমাকে কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে। তো ওই বিষয়টাকে চর্চা করতে গিয়ে তারা স্টেটের দিক থেকে দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে নিয়ে এসে ব্যক্তির উপরে কিন্তু ফোকাসটা করেছিলেন। এবং রাষ্ট্র যেখানে মানুষের জীবনের নিয়ন্ত্রক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো, মানে স্টেটই সমস্ত রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিভিজুয়ালের লিবার্টিকে এখানে কন্ট্রোল করছে, সমস্ত রকম ভাবে ইন্ডিভিজুয়ালসকে কন্ট্রোল করছে। এই এপিকিউরিয়াসরা ছিলেন, আমরা দেখতে পাবো যে এপিকিউরিয়াস নিজে একজন ইন্ডিভিজুয়াল ছিলেন, তার নামেই এই ফিলোসফিটা এসেছিল। তো স্বাভাবিকভাবে তিনি কিন্তু এই সমস্ত আইডিয়াগুলোর বিরুদ্ধে ছিলেন। তিনি কি চাননি না, তিনি চাননি যে স্টেট ইন্ডিভিজুয়ালের জীবনকে বা মানুষের জীবনকে কন্ট্রোল করুক, মানুষের জীবনকে কন্ট্রোল করুক, ব্যক্তির স্বাধীনতার জায়গাগুলোকে এরাও কিন্তু তাহলে বুঝতেই পারছো যে এখানে কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন। তো এক অর্থে এদেরকে কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টও কিন্তু বলা হয়ে থাকে, যারা নিজের ব্যক্তিকে এখানে ক্যাপেবল বানানোর চেষ্টা করে, ব্যক্তির স্বাধীনতাগুলোকে ভ্যালুস দেয়, তাদের কথা বলা হয়। তো এই ধরনের একটা সিস্টেম তিনি কিন্তু চেয়েছিলেন, যেখানে তিনি বিশ্বাস করতেন রাষ্ট্রের উপরে নয়, মানুষের ইচ্ছার উপরে অনেকটা কিন্তু নির্ভর করছে তার স্বাধীনতা, মানুষের ইচ্ছার উপরে তার উন্নতি নির্ভর করছে। সেই সমস্ত আইডিয়াগুলোকে তারা কিন্তু প্রচার সেই সময় করতেন। পরবর্তীকালে তোমরা দেখবে লিবারালিজমের সঙ্গে এখন ইন্ডিভিজুয়ালিজমের আলোচনা এই মডার্ন এজে এসে জুড়ে গেছে। লিবারালিজম যখন আমরা চর্চা করি তখন ইন্ডিভিজুয়ালিজমকে আলাদা করে আমরা কিন্তু এখানে রাখতে পারি না। আমরা লিবারালিজমের সঙ্গে ইন্ডিভিজুয়ালিজমের চর্চা কিন্তু বারে বারেই করি, মানে অটোমেটিক স্বাভাবিক একটা বিষয় দাঁড়িয়ে গেছে এখনকার দিনে, একটা ইনসেপারেবল পার্ট হয়ে গেছে ইন্ডিভিজুয়ালিজম লিবারালিজমের সঙ্গে। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো সেই চর্চাটা কিন্তু তখন হয়েছিল, যেটা এখনকার দিনে এসে আবার নতুন করে শুরু হয়েছে।
মডার্ন এসে, যেটা তোমাদের বললাম না যে এই যে গণতন্ত্রের পীঠস্থান ছিল সেই সময়, এই গণতন্ত্র ডেমোক্রেসির যে একটা বড় মাতৃভূমি হিসেবে যেটা সংরক্ষিত হতেছে সেই সময় সিটি স্টেটস গুলো বা গ্রিস সেই সময় ছিল। তো এই 2000-2500 বছরের মধ্যে যদি ব্রেকটা যদি না থাকতো মোটামুটি রকম ভাবে বুঝে নাও, তাহলে আজকে হয়তো আমরা আরো অনেক বেটার হয়তো শাসন ব্যবস্থা পেতে পারতাম। মানে আমরা নতুন সবে ধরো যে আমরা ইন্ডিয়ানসরা 1947-এ স্বাধীনতা লাভ করছি, তারপর থেকে আমাদের ভাবো যে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড, আমাদের লাইভলিহুড ভাবো, আমাদের লিবার্টিকে ভাবো কতটা। আর 1776-এ আমেরিকানসরা স্বাধীনতা লাভ করেছে, 1776-এ আমেরিকানরা স্বাধীনতা লাভ করেছে, তাদের স্বাধীনতার কথা ভাবো যে তারা কতটা এগিয়ে আছে। তাহলে আমাদের থেকে যদি ওরা এগিয়ে থাকে, তাহলে ওদের দীর্ঘদিনের ওই যে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার যে 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 কালচারটা তাদের মধ্যে একটা কালচারে দাঁড়িয়ে গেছে বিষয়টা এখনকার দিনে। তো এই যে ট্র্যাডিশনস বা কালচারটা দীর্ঘদিন ধরে যে চলছে 1776 সাল থেকে 1776 থেকে, তার ফলে তাদের ডেমোক্রেসি অনেক বেশি শক্তিশালী। তাদের সরাসরি ওখানে যারা ইলেকশনে ফাইট করবে সেই লিডারদেরকে এখন টিভির সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিতে পারে, তাদেরকে এখানে একে অপরকে এখানে যুক্তিতর্কের মধ্যে খণ্ডন করতে পারে, সরাসরি জনগণের সাথে চাক্ষুষ করার সুযোগ হতে পারে। ইন্ডিয়ান ডেমোক্রেসিতে সেই জিনিসগুলো তো নেই। কিংবা ধরে নাও ব্রিটেনে ডেমোক্রেসি রয়েছে, ব্রিটেনের রাজতন্ত্র ছিল যেখান থেকে গণতন্ত্রের ভাবনা মানুষের মধ্যে এখান থেকেই পৌঁছেছে, ডেমোক্রেসির ভাবনা বা পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসির ভাবনা এখান থেকেই গোটা বিশ্ব জুড়ে ছড়িয়েছে। এখানেও দেখো একজন প্রধানমন্ত্রী যিনি হয়তো সিল্ড বেল্ট পড়েননি বলে সাধারণ একজন পুলিশ তার ফাইন লাগিয়ে দিচ্ছে। ইন্ডিয়ান ডেমোক্রেসিতে সেই জিনিসগুলো কিন্তু কিন্তু অসম্ভব ব্যাপার। তাহলে বুঝে নাও যে ওদের ডেমোক্রেসিতে অনেকটা এগিয়ে আছে, তো অনেক আগে থেকে তারা যেহেতু চর্চাটা শুরু করেছে তাই ওরা অনেকটা এগিয়ে আছে। তো এটাই ধরো এক প্রকার উদাহরণ হিসেবে যে তাহলে 2000-2500 বছরের 2000-2500 বছরের যদি গ্যাপটা যদি না থাকতো, তাহলে গণতন্ত্র কতটা আরো শক্তিশালী হতে পারতো, ডেমোক্রেসি কতটা শক্তিশালী হতে পারতো, বা ইন জেনারেল পলিটিক্যাল সিস্টেমস কতটা শক্তিশালী হতে পারতো। এটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে, মাথায় রাখতে হবে। তো মোটামুটি ভাবে এই ধরনের জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো যে এপিকিউরাসরা এখানে আমরা দেখতে পাবো যে এপিকিউরিয়ান যারা ছিল তারা এপিকিউরিয়ানের নামেই তার যে আদর্শ যেটা ছিল, তার যে ফিলসফি ছিল সেই ফিলসফিতেই এখানে বিশ্বাসটা রাখতে এবং সেই ভাবনাগুলোর মধ্যে বারে বারে ইন্ডিভিজুয়ালিজমের চর্চাগুলো এসেছে, যে ব্যক্তির উপর ভরসা, ব্যক্তি শেষ কথা, ব্যক্তির ইচ্ছাই শেষ কথা, এই সমস্ত বিষয়গুলোকে এখানে এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে আমরা যে যে ফিলসফিটার নাম এখানে পেয়ে থাকি সেই ফিলসফিটা হচ্ছে স্টোইক ফিলসফি বা যেটাকে বাংলায় বলা হয় নির্বিকারবাদী দর্শন। নির্বিকারবাদী, যে কোনো আকারে এরা বিশ্বাস করে না, নির্বিকারবাদী দর্শন। এদেরকে সিনিক এরা এরা কি বলেছে এখানে, সিনিক বা বিরাগী দার্শনিকদের চিন্তাধারায় যেন বিকশিত হয়েছে, প্রকাশিত হয়েছে নির্বিকারবাদী দর্শনে। অর্থাৎ ওই আর কি এপিকিউরিয়ানসদেরই কথা বলতে পারো এক প্রকার, ওদেরই রিফ্লেকশনস বলতে পারো এখানে কিন্তু রয়েছে, ওদেরই রিফ্লেকশনস এখানে কিন্তু রয়েছে। তো এখানে আমরা কি দেখতে পাবো, এরাও এখানে স্টোইক যারা ফিলোসফার তারা দেখবে যে ন্যাচারাল ল এর উপর তাদের কিন্তু একটা বলতে পারো যে ভীষণ রকম ভাবে একটা শ্রদ্ধা, আস্থা, ভরসা কিন্তু ছিল। এবং এখানে তোমরা দেখতে পাবে যে একটা বিশ্বজনীন বা ইউনিভার্সাল একটা আইডিয়া, ইউনিভার্সাল একটা প্রিন্সিপলস তারা তৈরি করার চেষ্টা করছিলেন। বর্তমান দিনে তোমরা দেখবে যে যে লিবারালিজমের যে চর্চাগুলো যেটা দিয়ে প্রভাবিত হয়েছে, যে জায়গা থেকে প্রভাবিত হয়েছে, যে ফিলসফি দিয়ে প্রভাবিত হয়েছে, সেটার পিছনে সেটা হচ্ছে এই স্টোইকদেরই ফিলসফি বলতে পারে এক প্রকার। কেন? কারণ লিবারালসরা কি চায়, লিবারালসরা ইন্টারন্যাশনাল রিলেশনস এর যদি লিবারালসদের তুমি আর্গুমেন্ট গুলো দেখো তাহলে দেখবে যে সেখানে তারা ইউনিভার্সাল একটা ওয়ার্ল্ড চায়, একটা গ্লোবাল ওয়ার্ল্ড, গ্লোবাল একটা পার্লামেন্ট তারা চায়, একটা মিউচুয়াল তারা কোঅপারেশনস চায়, তারা সকলের মধ্যে এখানে ইন্টিগ্রিটি চায়, তারা ইউনিটি চায়, এই সমস্ত বিষয়গুলো চায় এবং কোঅপারেশনস চায়। তো এখানে দেখবে যে এই যে ফিলসফিটা স্টোইক ফিলসফি, সেই সময় আমি তোমাদের বলছি, আমি গত ক্লাসেও তোমাদের বললাম যে সিটি স্টেটস মানেই হচ্ছে যে মানুষ সিটি স্টেটস এর মধ্যে অত্যধিক বেশি নিজেকে কিন্তু মানে খুব সে স্বাধীন ভাবতে পারছে, স্টেটের মধ্যে সে নিজেকে সে তার নিজের সমস্ত রকমের উন্নতিগুলো কল্পনা করতে পারছে, তার যত রকমের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা সমস্ত কিছু ওই সিটি স্টেটস এর মধ্যে ভাবছে এবং ভাবছে যে সিটি স্টেটসই আগামী কখনো যদি কোনো মানে মানে বহিঃশত্রুর আক্রমণ হয় তাহলে সিটি স্টেটসই তাকে কিন্তু বাঁচাবে, এসে তার সিকিউরিটি প্রোভাইডারের ভূমিকাটি পালন করবে, তার ডিফেন্ডার হিসাবে এখানে সে সিটি স্টেটসে কিন্তু সামনে সারিতে আসবে। জনগণ কিন্তু এই কারণে সিটি স্টেটস এর কনসেপ্টগুলোকে সেই সময় এত বেশি ভ্যালুস দিত। এখনকার দিনে যেমন স্টেটের মধ্যেই মানুষ ভাবছে স্টেটই তাকে বাঁচাবে, স্টেটই হচ্ছে তার মানে সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা, সোভারেন পাওয়ার হিসেবে, এই কারণে স্টেটকে এখানে ধরা হয়। তো এই চর্চাগুলো তখনকার দিনে ছিল, কিন্তু আমরা দেখতে পাবো যে এই চর্চাগুলোর মধ্যে একটা বড় ধরনের
বিকল্পবাদী চর্চাও কিন্তু ছিল এই স্টোইক ফিলসফিদের। কোন চর্চা? না ইউনিভার্সাল মোরাল প্রিন্সিপলস গুলোকে তারা তৈরি করতে চেয়েছিল। যদিও এই চর্চাগুলো এই 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 আর্গুমেন্ট গুলো খুব একটা বেশি সেই সময় কিন্তু গ্রিক সিভিলাইজেশনস যে চর্চা, যে গ্রিক সিভিলাইজেশনের যে সেই সময় যে ডিসকোর্স বলতে পারো পলিটিক্যাল ডিসকোর্স, সেই ডিসকোর্সের মধ্যে খুব একটা বেশি জায়গা করতে পারেনি। কিন্তু আমরা তারপরও দেখবো বিকল্প চর্চাগুলো কিন্তু সেখানে হতো। কতটা বড় একটা ভালো সিস্টেমস বলতে পারে এক প্রকার সেখানে ছিল, যে মানুষ বিকল্প কিছু ভাবতে পারতো এবং সেই ভাবনাগুলোও কিন্তু সেখানে চর্চা হতো, মানুষ শুনতো, জানতে চাইতো এবং সবসময় একটা বিকল্প কিছু যে এখন না হলেও 50 বছর পর গিয়ে হতে পারে, এই ধরনের একটা তারা একটা অপটিমিস্টিক একটা কিন্তু আইডিয়াকে কিন্তু তারা সামনে রাখতে পারতো। লিবারেলসরা যেটা করে, যে লিবারেলসরা যেটা তোমাদের পড়াতে গিয়ে তোমাদের বললাম, যে লিবারেলসরা হচ্ছে আশাবাদী, অপটিমিজমকে তারা প্রমোট করে, আর রিয়েলিস্টরা সেখানে কিন্তু পেসিমিজমকে প্রমোট করে। রিয়েলিজম পড়াতে গিয়ে তোমাদের এগুলো বলেছিলাম, পুরো একটা ক্লাস এটার উপর হয়েছিল। তো সেখানে তোমরা দেখতে পাবে যে গোটা বিশ্ব জুড়ে মানে স্টেট সিস্টেমের মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা অ্যানার্কির পরিবেশ রয়েছে, স্টেট যখন মানুষকে সঠিক অর্থে হয়তো কিছুটা লেভেলে হয়তো তাকে নিরাপত্তা দিতে পারছে, কিন্তু বহিঃশত্রুর যখন আক্রমণ ঘটছে তখন তার যে অবস্থার অবনতি ঘটছে, সেগুলোর থেকে পরিত্রাণ পাওয়াটা কিভাবে যাবে সেই চর্চাগুলো নিয়ে কিন্তু বলতে পারো চর্চা শুরু করেছিল। সেই ডিসকোর্স গুলোকে নিয়ে তখন বলতে সেই ডিসকোর্স গুলো কিন্তু তখন সামনে এসেছিল বলতে পারো স্টোইকদের দর্শন দ্বারা। তার বিশ্বজনীন নীতি, একটা ন্যাচারাল ল, যে আমাদের নেচারের একটা কিন্তু যেমন প্রকৃতির একটাই নিয়ম, প্রকৃতির একটাই নিয়ম কি ওর চোখে সবাই সমান, এখানে বিমাতৃসুলভ আচরণ সে কারোর সঙ্গে করে না, প্রকৃতির একটা নিয়ম, রুলস রেগুলেশনস। এবং প্রকৃতিকে তুমি যদি হার্ম করো তাহলে প্রকৃতিও তোমাকে কিন্তু হার্ম করবে, এবং প্রকৃতির নিয়মে যদি বেঁচে থাকতে না পারো তাহলে প্রকৃতি তোমাকে ধ্বংস করে দেবে। অর্থাৎ মিউচুয়ালি তোমাকে এখানে থাকতে হবে। সকলে প্রকৃতির নিয়ম যেমন হচ্ছে যে সকলে সমান, প্রকৃতির মধ্যে সকল রকম জীব যেমন বেঁচে থাকার ক্ষমতা রাখে, বা প্রকৃতি যেমন সবাইকে লালিত পালিত করে, তো সেই বিষয়গুলো নেচারও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সেই নেচারই আর কি, ন্যাচারাল ল এর কনসেপ্টগুলো তারা কিন্তু চেয়েছিল, যে গোটা বিশ্ব জুড়ে যে এই যে বা ওই সেই সময় যে গ্রিক সিভিলাইজেশন বা পারস্য যে বারে যে তাদেরকে অ্যাটাক করতো, তো এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটা রাস্তা তারা খোঁজার চেষ্টা করতেন, যে ইউনিভার্সাল মোরাল প্রিন্সিপলস বা ইউনিভার্সাল মোরাল ল যদি কতগুলো তৈরি করা যায় তাহলে সেই ল গুলো দিয়ে আলটিমেটলি কি করা যাবে, যে একটা পিসফুল সিচুয়েশন তখন কিন্তু তৈরি করা যেতে পারে। এই আর্গুমেন্ট গুলো তারা কিন্তু আমাদের সামনে সেই সময় রেখেছিলেন, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। যদিও এটা তারা বিশেষভাবে প্রভাবিত হননি, মানে গ্রিক সিভিলাইজেশন বা গ্রিক পলিটিক্যাল ডিসকোর্স তখন সেখানে বিশেষভাবে হয়তো লাভান্বিত হয়নি, কারণ এতটা বেশি বিকল্প চর্চা হলো, তখন তার অবকাশটা ছিল না, মানুষের সমর্থন এত বেশি এগুলোর উপর ছিল না। বাট এটা আবার দেখবে পরোক্ষভাবে তোমরা দেখবে যে পরবর্তীকালে যখন এথেন্স এবং স্পার্টার মধ্যে পেলোপনেসের যুদ্ধের পরপরে তারা যখন দুর্বল হয়ে পড়ছে, এবং তারপরে যে পারস্যদের তারপরে রোমানদের যে তাদেরকে অ্যাটাক, সেই অ্যাটাকের পরে যেভাবে তারা তাদের নিজেদের স্বাধীনতাই হারিয়ে ফেললো, তাদের নিজেদের অস্তিত্বই হারিয়ে ফেললো, তো সেই রোমানরা যখন শাসন করছে তখন এই প্রিন্সিপালসটা কিন্তু ভীষণভাবে আবার কিন্তু একটা সাহায্যকারী প্রিন্সিপাল হিসেবে কিন্তু কাজ করছে, এটা অনুপ্রেরণা হিসেবে একটা কিন্তু অনুপ্রেরণা হিসেবে কাজ করছে, মোটিভেশন পাচ্ছে এখান থেকেই। যে রোমান্সরা যখন ল তৈরি করে যখন এত বড় একটা ভূখণ্ডকে যখন তারা একেবারে ইউনাইটেড রাখার চেষ্টা করছে ল এর মাধ্যমে, যে রাজা বসে আছে কোথায় আর তার সাম্রাজ্য কত দূরে, ভাবো একবার, তো চলছে কিভাবে, তারা ওখানে বিদ্রোহ কেন করছে না, তার কারণ রাজা শাসন করতো তার নিজস্ব ল এর মধ্য দিয়ে, আইন প্রয়োগ করতো। এই আইনগুলোর প্রয়োগ কিন্তু এর আগে এত বেশি ছিল না। তো আইনের প্রয়োগ আমরা দেখতে পেলাম প্রথম, আমরা দেখবো স্টেট পলিটিক্যাল সিস্টেমের মধ্যে, মানে স্টেট কেন্দ্রিক এতদিন ধরে দেখবে তোমরা আলোচনাগুলো হতো, রোমান্সরা যখনই তাদের আলোচনাটা খুঁজে পাচ্ছে, তাদের জায়গাটা পাচ্ছে, তাদের যখন প্রতিপত্তি বাড়ছে, তারা যখন সাম্রাজ্য বিস্তার করতে পারছে, তখন আমরা দেখতে পাবো যে এই জায়গায় লয়ের কিন্তু গুরুত্বটা বাড়ছে। আর এই লয়ের গুরুত্ব বাড়ার পেছনে এই ফিলসফিটার কিন্তু একটা বড় ইনফ্লুয়েন্স কাজ করেছিল, বড় ধরনের একটা মোটিভেশন কিন্তু এই রোমান্সরা কিন্তু এই ফিলসফিটা থেকে পেয়েছিল। তো এটা কিন্তু আমরা দেখতে পাবো, এই চর্চাটাও কিন্তু হচ্ছে। এবং বর্তমান দিনে যদি তোমরা দেখো যে আমরা চেষ্টা করছি ইউনাইটেড একটা গ্লোবাল একটা পার্লামেন্ট তৈরি করা, গ্লোবাল পার্লামেন্ট, যেমন ইউনাইটেড নেশনস কাইন্ড অফ কমপ্লিট নয় কিন্তু পার্সিয়ালি বলতে পারে যে গ্লোবাল একটা পার্লামেন্ট হিসেবে কাজ করছে। ফোর্স করারও তার কিছুটা পাওয়ার আছে, কমপ্লিট না থাকলেও কিছুটা তার পাওয়ার আছে, যদিও সেটা সারা বড় মানে
বড় বড় মানে বলতে পারো যে শক্তিশালীদেরই সেটা ইনস্ট্রুমেন্ট, যে শক্তিশালীরাই সেই পাওয়ারটাকে ব্যবহার করতে পারবে। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ মানে পার্সিয়ালি হলেও সেটা আছে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাবো বর্তমান দিনের যে লিবারেল ফিলসফি, সেই ফিলসফিগুলোরও কিন্তু রুটটা কিন্তু এখানে তুমি খুঁজে পাবে, এই স্টয়িকদের আলোচনার মধ্যে খুঁজে পাবে। তোমরা যখন আগামী দিনে যখন পিএইচডি করবে বা তোমরা যখন আগামী দিনে গবেষণা করবে, তখন আলোচনাগুলো এইরকম ভাবে টানতে পারবে, রুটগুলো সবসময় হিস্ট্রিটা দেখাবে। হিস্ট্রি ছাড়া কিন্তু কোনো আলোচনা হয় না, বা রুট ছাড়া আলোচনা হয় না। তো ব্যাকগ্রাউন্ডে যখন তোমরা দেখাবে তখন এই জিনিসগুলো সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের ফিলোসফিস গুলো এইরকম ভাবে দাঁড় করাতে পারো। তারপর তোমার বেসিক আর্গুমেন্ট বা যে প্রবলেমটা তুমি নোটিস করছো সেই প্রবলেমের তুমি সমাধান খোঁজার চেষ্টা করবে। বাট ফিলোসফিক্যাল ইনসাইট থেকে তোমাকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু খুঁজে বের করতে হবে, রুটটা খুঁজে বের করতে হবে, যে রুটটা কোথায়। এই স্টোইকদের মধ্যে থেকে দেখবে এই আলোচনাগুলো তখনকার দিনের আলোচনা থেকে তারা প্রভাবিত হয়েছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবার আসি আমাদের আলোচনার যে গুরুত্বপূর্ণ থিঙ্কার্স। প্লেটোর আলোচনা করতে গেলে যার নামটা বারে বারে আসে, যার কারণ প্লেটোর নিজস্বতাটা যতটা আছে তার থেকে বেশি, অনেক বেশি ইনফ্লুয়েন্স তিনি এই যার দ্বারা, তিনি হচ্ছেন সক্রেটিস। তো সক্রেটিসের আলোচনাগুলো এবার আমরা একটু দেখে নেব। সক্রেটিস কি, কেন, কিভাবে, কি বলেছেন তিনি, কেন তাকে একজন মহান চিন্তাবিদ হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। এবং আমার মনে হয় পৃথিবী যতদিন টিকে থাকবে, পৃথিবী ছেড়ে মানুষ যদি অন্য কোনো যদি প্ল্যানেটে গিয়েও বসবাস করে, সেখানেও তার হয়তো এই থিওরিজ গুলোকে পড়ানো হবে। তো এখানে আমরা দেখতে পাবো কি, যে এখানে আমরা দেখতে পাবো সক্রেটিস এই 427 খ্রিস্টাব্দে তোমরা দেখবে, 427 খ্রিস্টপূর্বাব্দে বিসিতে 470 বিসিতে তোমরা দেখবে যে তিনি এই এথেন্সে জন্মগ্রহণ করছেন। এবং এথেন্সের তার যে চিন্তাধারা সেই সময় দেখবে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এথেন্সের রাজনৈতিক চিন্তাধারার মধ্যে। যদিও এটা বিকল্প চিন্তাধারার মধ্যেই ছিল, তার কারণ যেগুলো প্র্যাকটিক্যাল যে চিন্তাধারা ছিল বা ডিসকোর্স যেটা ছিল সেটা কিন্তু ডেমোক্রেসি ছিল। তো সেই ডেমোক্রেটিক আইডিয়াগুলোর বিরুদ্ধেই তিনি কিন্তু পদচারণা করেছিলেন, বা তার কিন্তু একটা রোল ছিল। তো সেই কারণে তাকে বলা যেতে পারে যে যেহেতু তিনি বিরোধিতার সুর তার মধ্যে সবসময় দেখা যেত, তো এই কারণে তাকে রাজদণ্ডে দণ্ডিত করা হয়েছে বলতে পারো, কাইন্ড অফ দেশদ্রোহিতার আইনে তাকে, সেডিশন ল যেটা এখন দেখবে আমাদের দেশে রয়েছে বা মোটামুটি অনেক দেশেই রয়েছে। তো সেই সময় ব্রিটিশরা যেটা লাগু করেছিল আমাদের দেশে, তো এই সেডিশন লয়ে তাকে কিন্তু সাজা দেওয়া হয়েছিল। কি কারণে দেওয়া হয়েছিল, কিভাবে দেওয়া হয়েছিল, আমি আসছি সেই আলোচনায়। মোটামুটি ভাবে মনে রাখবে এখানে যে এথেন্সের গৌরবের যুগে, বিশেষ করে পেরিক্লিসের সময় থেকে কি বলেছে, যে এথেন্সে যখন শিল্প, সাহিত্য, মানে ইন্ডাস্ট্রি, লিটারেচার, কালচার, এই সমস্ত বিষয়গুলো যখন একটা রেনেসা চলছে, নবজাগরণ যখন চলছে, সক্রেটিস তখন অনেক কিশোর ছিলেন। কিশোর মানে বাল্য, ছোটবেলাতে তখন তিনি জীবনযাপন করছেন। কিশোরে তিনি জীবনযাপন, কৈশোর কাল তখন তার আমরা সেখানে দেখতে পাবো। এবং যখন পেলোপনেশিয়ান ওয়ার্ড যখন হচ্ছে, পেলোপনেশিয়ান ওয়ার্ড যেটা থুসিডাইডিস যেটা পরবর্তীকালে লিখেছেন বই, ঠিক আছে, তো থুসিডাইডিসের যে বইটা লিখেছে তার মধ্যে আমরা পেলোপনেশিয়ান ওয়ার্ডের হিস্ট্রিটা জানতে পারি। তো পেলোপনেশিয়ান ওয়ার্ড যখন হচ্ছে এথেন্স এবং স্পার্টার মধ্যে, এবং নিজেরা যেভাবে নিজেদের অবক্ষয় ডেকে নিয়ে আসছে, তো তারপরের যে অবস্থাটা, এথেন্সের যেভাবে পরাজয় ঘটল স্পার্টার কাছে গিয়ে, এথেন্সের কিন্তু পরাজয় ঘটেছিল। এথেন্স যতবার স্পার্টায় অ্যাটাক করেছে, এথেন্স কিন্তু জয়লাভ করেছে। কিন্তু এই পেলোপনেশিয়ান ওয়ারের পর তিনি কিন্তু এথেন্স কিন্তু নিজেকে রক্ষা করতে পারেনি, মানে এতবার তাকে অ্যাটাক করা হয়েছে যে সে তার ডেমোক্রেটিক নেচার গুলোর কারণে কিন্তু সে বেঁচে গেছে। কিন্তু লাস্ট বার যখন পেলোপনেশিয়ান ওয়ার যখন হচ্ছে, তখন দেখবে যারা ওই নোবেলস ছিল তারা কিন্তু বারে বারে দায়ী করেছে আবার কিন্তু এই ডেমোক্রেসিকেই, যে ডেমোক্রেসির জন্যই কিন্তু আমাদের পতনটা ঘটলো, এথেন্সের এই অবস্থা। স্পার্টার দখলে তারা চলে গেছে, পরাজয় ঘটেছে, দখল মানে পরাজয় ঘটেছে। তো পরাজয় তারা দেখতে পাচ্ছে। তো এখানে বারে বারে যে বললাম ক্রেটিয়াসের কথা বললাম, যে ক্রেটিয়াস আমরা দেখতে পাচ্ছি কি, যে ক্রেটিয়াস আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু বারে বারে এখানে দায়ী করেছেন এই ডেমোক্রেটিক সিস্টেমসকে। কেন? সাধারণ একটা যদি উদাহরণ নাও তাহলে জিনিসটা বুঝতে পারবে। সেটা হচ্ছে কি, যে তোমরা দেখবে যে গণতন্ত্রে যখন মানুষ, মানে যখন অভিজাত, মানে গণতন্ত্রে যখন সবাই খুব শক্তিশালী, সবার কাছে আর্থিক সুযোগ সুবিধা যখন ভালো রকম আছে, তখন ডেমোক্রেসি ভালো রকম ভাবে ফাংশন করতে পারে। কিন্তু ডেমোক্রেটিক মানে মানুষের যখন আর্থিক সুযোগ সুবিধা থাকবে না, তার যখন বেসিক নিডসগুলো সে পূরণ করতে পারবে না, তখন গণতন্ত্র তার কাছে, মানে সে গণতন্ত্রে তখন সে মর্ম বুঝবে না। মানে কাইন্ড অফ বোঝো যে আজকে তোমাকে যদি 500 টাকা দিয়ে বলে যে তোমাকে ভোটটা অমুক জায়গায় দিতে হবে, তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি হয়তো ভোটটা সেখানে দেবে না। তুমি তোমার নিজের 500 টাকা তুমি বোঝো যে আমার ভোটটা অনেক মূল্যবান, 500 টাকা থেকে আরো অনেক বেশি কিছু আমি মুনাফা আদায় করতে পারি, কাজেই আমি 500 টাকার বিনিময়ে ভোট এখানে বিক্রি করব না।
তুমি এটা বুঝলে, তার মানে গণতন্ত্রের যে সঠিক মূল্য সেটা তুমি কিন্তু বুঝতে পারলে। তুমি গণতন্ত্রটাকে বিক্রি করে দিলে না। গণতন্ত্রটা অর্থাৎ তোমার নিজের শাসন ব্যবস্থা, নিজেকে শাসন করার যে অধিকারটা তোমার, তুমি বিক্রি করে দিলে। নিজেকে তুমি নিজেই শাসন করবে এবং যেভাবে চাইছো সেভাবেই তুমি করবে। কিন্তু যখন একজন গরিব মানুষকে গিয়ে করা হয়, বা যার কাছে হয়তো জ্ঞান নেই, নলেজ নেই, তাকে যদি গিয়ে করা হয় 500 টাকার বিনিময়ে, হয়তো বা হয়তো অশিক্ষিত, বা হয়তো তার আচরণ খারাপ, এই ধরনের মানুষ, এখনো তার হয়তো ব্যক্তিত্বের বিকাশ ঘটেনি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট যার হয়নি এখনো, তাকে নিয়ে যদি তুমি 500 টাকার লোভ দেখাও, তাহলে হয়তো ওখানে গিয়ে 200 টাকাতেই রাজি হয়ে যাবে। 500 টাকা তুমি হয়তো গিয়ে দর কষাকষি করবে, 200 টাকাতেই রাজি হয়ে যাবে। তো এটা করলে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে গণতন্ত্রকে, ওটাকে আমরা বলতে পারি না, ওটা এক প্রকার কিন্তু বলতে পারো যে অভিজাত তন্ত্র বলতে পারো এক প্রকার, বা বলতে পারো যে যাদের কাছে ক্ষমতা আছে, ক্ষমতা লোভীরাই ওই রকম ভাবে, ক্ষমতাবানরাই এরকম ভাবে শাসন করছে। তো সেটা একেবারেই ডেমোক্রেসিটা নয়। তো ডেমোক্রেসি যখন তোমরা দেখবে যে যখন শক্তিশালী এখানে এখানে এথেন্সে, তখন তোমরা দেখতে পাবে যে ডেমোক্রেসি শক্তিশালী হচ্ছে বিকজ এখানে মানুষের আর্থিক অবস্থা খুব ভালো। ডেমোক্রেসি খুব সাস্টেইন করছে, খুব ভালো প্রোগ্রেস করছে, ডেভেলপমেন্ট করছে, মানুষের বেশ ভালো সেখানে আস্থা, শ্রদ্ধা, বিশ্বাস আছে। পেরিক্লিসের সময় সুবর্ণ যুগের, সেখানে সুবর্ণ যুগ তারা দেখেছে। কিন্তু দেখুন ডেমোক্রেসি যখন সেখানে দেখবে যে বাড়ি বাড়ি যুদ্ধের পরে তাদের মানুষের আর্থিক অবস্থা যখন একেবারেই তলানিতে, তখন মানুষ কিন্তু কোথাও গিয়ে বেঁচে থাকার তাগিদটা তখন শুধু সে ফিল করছে। তখন বেঁচে থাকার তাগিদটা ফিল করছে যখন, তখন সে স্বাভাবিকভাবে তখন আর যুদ্ধের দিকে যেতে চাইছে না, তখন বলছে যে আমাকে আগে খেতে দাও, আমি তাহলেই বাঁচি। তো যুদ্ধ থেকে তখন সে নিজেকে এই কারণে কিন্তু তাড়াতাড়ি সরিয়ে নিয়ে আসছে। তো কাজেই তার একটা মানসিক অবস্থার অবনতি ঘটছে, সাইকোলজিক্যাল একটা ডিক্লাইন তার ঘটছে, যে সে তখন নিজেকে অন্যের হাতে কিন্তু সমর্পণ করছে। এথেন্সের কি সেখানে আর জয় ঘটবে না পরাজয় ঘটবে? ডেফিনেটলি পরাজয় ঘটবে। এথেন্সের এই দেখবে বারে বারেই যখন তাকে অ্যাটাক করা হচ্ছে, তাকে যখন দুর্বল করে দেওয়া হচ্ছে। স্পার্টার এটাই শক্তি ছিল যে স্পার্টার নিজেকে ইন্টেলেকচুয়াল লেভেলে ডেভেলপ করেনি, কিন্তু স্পার্টার নিজেকে মিলিটারি ডিভিশনে ডেভেলপ করেছে, এবং সেই মিলিটারি পাওয়ারকে কাজে লেগে বারবার বারবার পরাজয় হলেও তারা কিন্তু সেই আঘাত করে 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 একটা সময় পাথরটাকে, শক্ত পাথরটাকে কিন্তু ভেঙেই ফেলেছে। জল দেখবে অনেক সময়, দেখবে জল দীর্ঘদিন ধরে একটা জায়গায় পড়তে 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 দেখবে জল যেমন দেখবে পাথরকেও যেমন দেখবে সেখানে একটু ইয়ে করে দেয়, ভেঙে দেয়, বা বলতে পারো সেখানে একটা গর্ত করে দিয়েছে। পাথরের উপর জল পড়ে পড়ে এরকম একটা তরল পদার্থ পাথরটার মধ্যে একটা গর্ত করে দিয়েছে, ঠিক সেই ধরনের একটা ব্যবস্থা যে এথেন্সের মধ্যে একটা বড় গর্ত করে দিয়েছে, তার ডেমোক্রেটিক সিস্টেমস গুলোর মধ্যে একটা বড় ধরনের একটা হোল তৈরি করে দিয়েছে, যেটা দিয়ে এথেন্সকে ব্রেক করাটা ইজি হয়ে গেছে। এই কারণেই দেখবে ক্রেটিয়াস, প্লেটোর সেই সময় কাকা, আঙ্কেল, তিনি কিন্তু এই কারণেই কিন্তু দেখবে যে বারে বারে ডেমোক্রেসিকে কিন্তু তখন দায়ী করছিলেন, রেসপন্সিবল করছিলেন, যে এথেন্সের পরাজয়ের বড় কারণ হচ্ছে কিন্তু এই ডেমোক্রেসি। তো এইটাকে সংশোধন করতে হবে এবং অভিজাতদের ক্ষমতা হাতে তুলে নিতে হবে। তারা ক্ষমতায় এসেও ছিলেন, তারা দীর্ঘদিন কিছু সময়ের জন্য শাসনও করেছিলেন, 30 জনের শাসন সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তারা তারা সেটাকে কন্টিনিউ করতে পারেননি। মানে তারা তারা এতটা বেশি ডেসপটিক হয়ে গেছিলেন পরবর্তীকালে যে তাদের যে আর্গুমেন্ট ছিল, মানে ক্ষমতায় আসার আগে তাদের যে আর্গুমেন্ট ছিল, ক্ষমতায় জিতে আসার পর তারা সেই আর্গুমেন্টের উপরে বা তাদের সেই উদ্দেশ্যের উপরে তারা দাঁড়িয়েছিলেন না, তারা অনেক বেশি ডেসপটিক হয়ে গেছিলেন। প্লেটো যেই কারণে এই অভিজাতদের প্রতিও তার একটা বিতৃষ্ণা ছিল, প্লেটোর একটা বিতৃষ্ণা ছিল প্লেটোর এই কারণে যে অভিজাতকে তিনি শ্রদ্ধা করতেন, সমর্থন করতেন। অভিজাত মানে অ্যারিস্টোক্রেসিকে তিনি শ্রদ্ধা করতেন, সমর্থন করতেন, সেই অ্যারিস্টোক্রেসি থেকে তিনি বিমুখ হয়ে গেছিলেন, সরে আসলেন পরবর্তীকালে। যদিও তিনি তারপরেও আমরা দেখতে পাবো অ্যারিস্টোক্রেসিকেই সমর্থন করেছিলেন, মানে ডেমোক্রেসি আর অ্যারিস্টোক্রেসির মধ্যে যখন আমরা কম্প্যারিজন করি, তখন ফাইনালি তিনি আবার গিয়ে অ্যারিস্টোক্রেসিকেই সমর্থন করছেন। তার কারণ তার মতে ডেমোক্রেসি থেকে অ্যারিস্টোক্রেসি অনেক বেটার, অনেক বেটার। যাই হোক, সেই আলোচনায় আমরা আসবো। মোটামুটি ভাবে এখানে বুঝে নাও যে এই রকমের একটা ব্যবস্থা যখন উঠে আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি কি, যে এই আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সক্রেটিসও কিন্তু তার নিজের মুখটাকে ফিরিয়ে নিলেন। তিনি কিন্তু তার নিজের মুখ ফিরিয়ে নিয়ে কি করলেন, মানে ডেমোক্রেসি থেকে নিজের মুখ ফিরিয়ে নিলেন। মুখ ফিরিয়ে নিয়ে তিনি এখানে কি করলেন, মুখ ফিরিয়ে নিয়ে তিনি এখানে যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে ডেমোক্রেটিক সিস্টেমস কিন্তু ভালো নয়। এবং মোটামুটি ভাবে তোমরা দেখবে ওই ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে যে জেনারেলসদের কথা বলেছিলাম গতকাল তোমাদের, যে জেনারেলস যারা হচ্ছে ওই মিলিটারিকে কন্ট্রোল করতো, তো এই জেনারেলসদের বিরুদ্ধে তিনি এখানে কিন্তু তাদের যে দুর্নীতি, তাদের যে কারাপশন, সেই কারাপশনসের বিরুদ্ধে তিনি এক প্রকার কিন্তু প্রতিবাদ করেছিলেন। এবং এখানে কিছু ইউথদেরকে তিনি কিন্তু এই ধরনের ইগনাইট করেছিলেন, বলতে পারো যে উস্কে দিয়েছিলেন। তো
তো যেহেতু উস্কে দিয়েছিলেন এবং তার বুদ্ধিতেই যেহেতু তার ইন্টেলেকচুয়াল পাওয়ারকে কাজে লাগিয়ে তিনি যেহেতু এই জিনিসগুলো করেছিলেন, তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে পরবর্তীকালে তাকে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে শাসকের রোষানলে তাকে পড়তে হয়েছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবং তিনি তার চর্চার মধ্যে বারে বারে যেটা বললাম যে যুক্তির জায়গা, এখানে তুমি বারে বারে তর্ক করতেন, বুদ্ধির প্রয়োগ করতেন এবং কোন রকম ভাবনার জায়গা থেকে করতেন না। মানে শুরুটা হয়তো তিনি ভাবনা থেকে করছেন যে চলো আগে একটা স্টেট তৈরি করে দিই, সেটা হয়তো ভাবনা। কিন্তু তার পরবর্তীকালে যে যে ডেভেলপমেন্ট, স্টেটকে ডেভেলপ করতে গিয়ে তার যে 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 ইন্টেলেকচুয়াল মেথড, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বারবারই সেখানে র্যাশনালিটিকে কিন্তু ভ্যালুস দিয়েছেন, আর্গুমেন্টকে ভ্যালুস দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো। এবং কোন রকম ভাবে তিনি কিন্তু ধর্মীয় প্রথার বিরুদ্ধে ছিলেন, তিনি রীতিনীতির বিরুদ্ধে ছিলেন। তিনি মনে করতেন যে এই 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 খারাপ ব্যবস্থাকে যদি সংশোধন করতে হয় তাহলে ওই দেবদেবীদের উপর ভরসা করা যাবে না এবং ট্র্যাডিশনস গুলোর উপরে এখানে আস্থাশীল হওয়া যাবে না, বরং এটাকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, তর্কের মাধ্যমে এটাকে পরিবর্তন করতে হবে, সত্যে উপনীত হতে হবে। বারে বারে তিনি এই কারণে সত্য, তাকে যখন সেখানে আফিম খাওয়ানো হচ্ছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে যখন, তখন তাকে বলেছিলেন যে তুমি যদি ক্ষমা চাও তাহলে তোমাকে হয়তো, বা তুমি যদি স্বীকার করো যে তুমি ভুল শিক্ষা দিয়েছো, তাহলে তোমাকে হয়তো এখানে আমরা ছেড়ে দেবো, তোমাকে মৃত্যুদণ্ড অ্যাটলিস্ট দেবো না। এই যে কথাটি তাকে যখন বলা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে আমার মৃত্যু, আমি 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 সত্যে দাঁড়িয়ে থাকবো, কিন্তু আমি মানে মানে আমি আমি সত্য থেকে বিমুখ হব না, আমি সত্য থেকে কখনো বিমুখ হব না, বরং আমি মৃত্যু বরণ করতে রাজি আছি। এই ধরনের একটা কিন্তু মানে একটা এত বড় একটা কথা তিনি বলেছিলেন, যেগুলো কিন্তু সেই সময় ইউথদেরকে ভীষণ ইনফ্লুয়েন্স করেছিল। যে একটা মানুষ মরতে যাচ্ছে, তাকে এখানে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, তাকে মেরে ফেলা হবে, তখনও তাকে বলা হচ্ছে যে তুমি মরতে রাজি নাকি, তুমি যে শিক্ষা দিয়েছো বা দেবদেবীদের সম্পর্কে যে উস্কানি দিয়েছো জনগণদের মধ্যে, রাজদ্রোহ যেটা তুমি ঘটিয়েছো, সেগুলো তুমি ভুল করেছো, স্বীকার করো। তিনি তখন বলছে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আমি সত্য থেকে এক চুলও নড়তে রাজি নই। এত বড় একটা জোর, তার ফোর্স এই ইউথদেরকে কিন্তু ভীষণ মোটিভেটেড করেছিল, ভীষণ। এই প্লেটো ছিল কিন্তু সেখান থেকেই ভীষণ মোটিভেটেড এবং খুব ব্যথিত করেছিল ইউথদেরকে, তো ভীষণ রকম ভাবে ব্যথিত করেছিল যে এই সিস্টেমটা সত্যি এতটা খারাপ। যারা আসলে ওনার শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন তারা তো রিয়েলাইজ করেছিলেন ব্যাপারটা। মোটামুটি আমরা দেখবো যে এখানে তিনি যে দেবদেবীদের যে পুরো পূজা অর্চনা করা হতো, আরাধনা করা হতো, সেই সমস্ত বিষয়গুলো তিনি একেবারেই পক্ষে ছিলেন না, তার বিপক্ষেই তিনি এখানে ছিলেন। এবং তিনি বারে বারেই বলতেন যে এই একটা ঐশ্বরিক শক্তির উপরে বা একটা অদৃশ্যমান শক্তির উপরে ভরসা করে আলটিমেটলি মানুষ যেটা করছে যে সত্য থেকে বিমুখ হচ্ছে। তো বুঝতেই পারছেন তিনি অনেক বেশি মেটেরিয়ালিস্টিক ছিলেন। তো মেটেরিয়ালিস্টিক জায়গা থেকে তিনি সমস্ত কিছুকে দেখার চেষ্টা করেছিলেন। এবং সফিস্টদের মতো তিনিও এখানে মোটামুটি, সফিস্ট যারা ছিলেন তার সঙ্গে তার পার্থক্য আছে, বাট এখানে সিমিলারিটিজও তার হচ্ছে যে তিনি বুদ্ধির প্রয়োগ করছেন, মূল্যবোধ কেন্দ্রিক আলোচনা, ভ্যালু জাজমেন্টের বিষয়। যখনই তুমি কোনো একটা জাজমেন্ট নেবে তখন সেখানে কিন্তু ভ্যালুজ যেন থাকে সেখানে। এই ভ্যালু জাজমেন্টের যখনই কথা বলা হয় তখন একটা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে প্লেটো নিয়ে যখন গভীরে চর্চা করবো তখন বলবো তোমাদের, এখানে হালকা করে জেনে নাও যে যখনই এখানে আমরা ভ্যালু জাজমেন্টের কথা বলি তখন ভ্যালু জাজমেন্ট বিষয়টা কি সেটা বুঝতে হবে। ভ্যালু বিষয়টা হচ্ছে যে যেটা ভালো, যেটা ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, এগুলোর মধ্যে পার্থক্য করতে পারে যারা, এবং বারে বারে ভালোটাকে চুজ করে, ন্যায়টাকে চুজ করে, সুন্দরটাকে চুজ করে, অসুন্দরটাকে এখানে সরিয়ে রাখে বা ত্যাগ করে। তো এই ভালো যেটা ন্যায় সেটাকে যারা এখানে প্রয়োগ করছে বা ব্যবহার করছে, এবং এটা ব্যবহার করতে গিয়েও যখন তুমি একটা মোটামুটি একটা আদর্শ জায়গা থেকে তৈরি করছো যে ব্যক্তি মানে সে কিন্তু কমপ্লিট, মানে ব্যক্তির মধ্যে কিন্তু একটা ফল্ট আছে, এটা যখন তুমি ধরে নিচ্ছ এবং সেই ফলটাকে ধরিয়ে দেওয়ার জন্য যখন একটা বড় সর্বশক্তিমান একটা ক্ষমতার প্রয়োজন, এটা যখন তুমি বলছো তখন তুমি মোটামুটি ভাবে বুঝে নাও যে তুমি কিন্তু ডেমোক্রেটিক আইডিয়াস গুলো কোনো রকম ভাবে প্র্যাকটিস করতে চাইছো না। মানে আমাদের পরিবারে, যে প্রত্যেকটা পরিবারে আমরা দেখবো যে কোনো পরিবারে কেউ হয়তো এখানে মুখে হাত দিয়ে তোমরা বলতে পারবে না যে তার পরিবার ডেমোক্রেটিক, এটা কোনোদিন হবেই না। তাহলে পরিবারটাই টিকবে না। বাবাদের শাসন নইলে মায়ের শাসন, পিতৃতান্ত্রিক ফ্যামিলি নইলে মাতৃতান্ত্রিক ফ্যামিলি সেখানে কিন্তু আছে। তো এটাই তিনি বলেছিলেন যে মানুষ কিন্তু পারফেক্ট নয়, মানুষের মধ্যে দোষ ত্রুটিতে ভরপুর আছে। মানুষ বুঝতে পারে না তার জন্য ভালো কোনটা মন্দ কোনটা, কেন তার কাছে সেই উইজডমটা নেই, তার কাছে সেই জ্ঞানটা নেই, তার নলেজটা নেই, তার সেই ফিলোসফিক্যাল ইনসাইটটা নেই। যেহেতু তার মধ্যে ইনসাইট গুলো নেই, স্বাভাবিকভাবে সে কিন্তু তার জন্য ভালো কোনটা সে বুঝে উঠতে পারবে না। এবং বারে বারে কি হবে, এই যে বললাম
যে ডেমোক্রেসি থাকার ফলে আলটিমেটলি যেহেতু এখানে পেলোপনেশিয়ান ওয়ারে এখানে এথেন্সের যেহেতু পরাজয় ঘটেছে, সেই কারণে তিনি বললেন যে মানুষের মধ্যে এই ফল্টিনেস গুলো আছে বলে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। কাজেই এখানে কি করতে হবে, স্টেট সিস্টেমটাকে ভালো করে ফর্ম করতে হবে। স্টেট সিস্টেমে এখানে এই যাদের মধ্যে নলেজ নেই, জ্ঞান নেই, যারা ফিলোসফার নেই, তাদেরকে রাষ্ট্রের মধ্যে প্রবেশ করতে দেওয়াই যাবে না। এই যে গতকাল তোমাদের বলেছিলাম যে শাসক যখন নির্বাচিত হচ্ছে, যারা যারা অ্যাসেম্বলি তৈরি করছে, কাউন্সিল তৈরি করছে, এক প্রকার নমিনেশন তাদের হচ্ছে। এই নমিনেশনটা কিসের ভিত্তিতে হচ্ছে, বেসটা কি, মেথডটা কি? মেথডটা হচ্ছে লটারির উপরে বেস করে হচ্ছে, কারণ তাদের কাছে সেই সময় বেটার কোনো অপশন ছিল না। এটা এতটাই তারা শিক্ষিত সচেতন ছিলেন। কিন্তু সক্রেটিস ছিলেন বিকল্প রাস্তা অনুসরণকারী একজন ব্যক্তি। তিনি কিন্তু এই প্রসেসে কিন্তু কোন রকম ভাবে আস্থাশীল ভরসাশীল ছিলেন না। তার বক্তব্য হচ্ছে এখানে কি, তার বক্তব্য হচ্ছে যে এই জায়গাটাতে পার্টিকুলারলি আমাদের করতে হবে যে যারা এখানে শিক্ষিত, যারা সচেতন, যারা ভবিষ্যৎকে দেখতে পায়, যারা মানুষের ভালো মন্দ বা মানুষের সব রকমের কোয়ালিটিস গুলো বোঝে, সেই সমস্ত মানুষদেরকে, এবং তাদের সে নিজেও তো একজন মানুষ, তার নিজের প্রতি যে সংযমী, তার নিজেকে যে কন্ট্রোল করতে পারে, সেই সমস্ত মানুষদেরকে এখানে কিন্তু শাসকের পদে উপনীত করা উচিত বা তাকে বসানো উচিত শাসকের পদে। তো এই ধরনের মানুষকে শাসকের পদে বসানোর জন্য যে প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে, সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা হচ্ছে দীর্ঘ একটা কিন্তু কঠিন পরিশ্রমের প্রসেস, দীর্ঘ একটা কিন্তু একটা ট্রেনিং এর প্রসেস। বিভিন্ন ধরনের শিক্ষা, বিশেষ করে ম্যাথ, দীর্ঘ সময় ধরে তাকে কিন্তু শিখতে হবে। কারণ যারা ম্যাথ শেখে তারা অত্যন্ত বেশি জ্ঞানী বলে তিনি মনে করতেন, তাদের একটু বৌদ্ধিক পাওয়ারটা একটু বেশি বলে তিনি মনে করতেন। কারণ তারা ম্যাথটা যখন কষে, তখন আমরা দেখবো অঙ্ক যখন কষে তখন তারা একটা ভাবনার জায়গা থেকে শুরু করে, কিন্তু যুক্তিকে প্রয়োগ করতে 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 করে তারা একটা নতুন জায়গায় পৌঁছয়, যেটা হয়তো একটা নতুন সিদ্ধান্ত, যেটা কখনো আগে সমাজে উঠে আসেনি। তো এই কারণে ম্যাথের যারা স্টুডেন্ট তাদেরকে তিনি এখানে বেশি ভ্যালুস দিয়েছিলেন। তো এই বিষয়গুলিতে আমরা দেখবো যে যুক্তিকে প্রয়োগ করে এখানে সমস্ত কিছু করা দরকার, নাকি বিশ্বাসের উপরে। এই বিষয়গুলো তিনি এখানে নিয়ে এসেছিলেন। এবং স্টেট সিস্টেমে যেভাবে সেখানে ধর্মকে ব্যবহার করে স্টেট সিস্টেম ফাংশন করছে, সেটা তিনি ঘোর নিন্দা করেছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাবো এই কারণে তাকে কি করা হচ্ছে, এই কারণে তাকে আমরা দেখতে পাচ্ছি যে তাকে এখানে রাজদণ্ডে দণ্ডিত, রাজদণ্ড মানে এক প্রকার বলতে পারো যে ওই সেডিশনস লতে, দেশদ্রোহিতার আইনে তাকে কিন্তু একটা অভিযোগে, কিন্তু আইন না, দেশদ্রোহিতার অভিযোগে এলিগেশন তার উপর লাগিয়ে দেওয়া হয়। এবং এই দেশদ্রোহিতার অভিযোগে তাকে কিন্তু সেই সময় বলতে পারো 399 বিসিতে 399 বিসিতে তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং এই শেষ মুহূর্তে অ্যাপোলজি, এই যে প্লেটো যে অ্যাপোলজি গ্রন্থটা লিখেছেন, সেই অ্যাপোলজি গ্রন্থটাতে এইগুলোই তিনি তুলে ধরেছেন, যে লাস্ট মুহূর্তে ওকে এখানে ক্ষমা করা হবে বলা হচ্ছে। এবং শর্ত কি? শর্ত হচ্ছে এটাই যে তোমাকে স্বীকার করতে হবে যে ইউথদেরকে তুমি ভুল পথে পরিচালনা করেছো, তুমি মিথ্যে এডুকেশন দিয়েছো, ভুল এদেরকে তুমি দেশের বিরুদ্ধে তুমি এদেরকে ইগনাইট করেছো, এদেরকে তুমি উস্কে দিয়েছো। এবং তুমি দেবদেবীদের প্রতি তুমি যে এখানে যে তুমি যে ওই মানে আমাদের দেবদেবীদের প্রতি তোমার যে আস্থা নেই, তুমি যে একজন নাস্তিক, ধর্মকে অমান্য করতে তুমি যে এখানে মানুষকে প্ররোচিত করেছো, প্রপাগান্ডা ছড়িয়েছো, এটা তোমাকে স্বীকার করতে হবে। কারণ তুমি নিজেও ধর্মে বিশ্বাস করো, কিন্তু কথাটা আছে তুমি এগুলো তোমার স্বার্থে জিনিসগুলো তুমি করেছো। তিনি কিন্তু রাজি হননি। তিনি বললেন আমি মরতে রাজি আছি, কিন্তু সত্য থেকে এক পথ আমি এক চুলও কিন্তু নড়বো না, যেটাই সত্য। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো যে তার মধ্যে রয়েছে। তো কাজেই তার পরিষ্কার ভাবে বুঝতেই পারছো যে যখনই আমার ভ্যালুদের কথা বলছি, তখন কিন্তু মোরালিটির প্রিন্সিপালসটাও কিন্তু বা মোরালিটিও কিন্তু একটা ইনসেপারেবল পার্ট হিসেবে কিন্তু সেখানে জুড়ে যায়। কিরকম ভাবে? যে যখন আমি বলছি এটা তোমার জন্য ভালো, তোমাকে এটা করতে হবে, পরিবারও যখন বাবা বলে আমাদেরকে, মা বলে, আমরা তখন মেনে নিই। তার মানে এটা একটা নীতি, যেটা মানতে হবে। কেন মানতে হবে? তার কারণ হচ্ছে যে সকলের জন্য আলাদা আলাদা আইন কানুন বা নিয়ম বা নীতি, রুলস রেগুলেশন তৈরি করা সম্ভব নয়। তো সেই কারণে একটা পার্টিকুলার প্রিন্সিপালসকে তোমাকে ফলো করতে হবে, যে প্রিন্সিপালসটা সত্যিই ভালো বলে প্রমাণিত হয়েছে। এবং যেহেতু তুমি ইন্ডিভিজুয়ালস হিসেবে ক্যাপেবল নাও সমস্ত কিছুকে বোঝার, তোমার মধ্যে সেই র্যাশনালিটির প্রবেশ এখনো ঘটেনি। কাজে যিনি অভিজ্ঞ, যিনি দার্শনিক, যিনি শিক্ষিত, যিনি সচেতন, তিনি যে দর্শন তোমাকে দেবেন, তিনি যে নীতিগুলো তোমাকে
নিয়মগুলো যেগুলো তোমাকে বলবে সেই নিয়মগুলোকে পালন করতে হবে। এটাকেই বলা হচ্ছে মোরাল প্রিন্সিপালস। নৈতিক দিক থেকে এগুলোকে বলা হচ্ছে। এবং ভালোগুলোই যেহেতু তোমাকে বারবার করতে হবে, খারাপ তুমি পরিহার করবে, ন্যায়টাই যেহেতু তোমাকে করতে হবে, অন্যায় তুমি পরিহার করবে, তো স্বাভাবিকভাবে এগুলো দাঁড়িয়ে যায় মোরাল প্রিন্সিপালস। এই মোরালিটির সঙ্গে আমরা দেখতে পাবো এক প্রকার তিনি রাজনীতির সংযোগ সাধন করতে চেয়েছিলেন, যে সংযোগ সাধনটা থেকে পরবর্তীকালে দেখবে তোমরা যখন মডার্ন এজ যখন শুরু হচ্ছে, মডার্ন এজে দেখবে যখন তোমরা ম্যাকিয়াভেলিকে দেখবে যে এই মোরালিটি প্রিন্সিপালস গুলোকে ত্যাগ করতে, রাজনীতি থেকে মোরালিটিকে তিনি সেপারেট করলেন। নেট পরীক্ষা অনেকবার এসেছে জানো তোমরা, কিন্তু প্লেটো সক্রেটিসদের আলোচনার মধ্যে তোমরা কিন্তু অ্যারিস্টটলের মধ্যেও এই মোরালিটির সঙ্গে পলিটিক্সের একটা কিন্তু একটা সংযোগ যে আছে সেটা তারা কিন্তু সেখানে প্রমাণ করেছিলেন। তারা তাদের স্টেট সিস্টেম আলোচনা করতে গিয়ে বারে বারে এই বিষয়গুলোর উপর অত্যধিক বেশি ফোকাস করেছে। এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। পরবর্তীকালে তাদের এই যে পলিটিক্স এবং মোরালিটির মধ্যে যে একটা সংযোগ সাধন বা একটা বলতে পারো মেলবন্ধন যে আছে, একে অপরের পরিপূরক বলতে পারো, যে মোরালিটি ছাড়া রাজনীতি চলবে না, আর রাজনীতি ছাড়া মোরালিটি চলবে না, রাজনীতি ছাড়া মোরালিটি হবে না, মোরালিটি ছাড়া রাজনীতি হবে না। এই যে বিষয়গুলো, এগুলোকে দুটোকে নিয়েই যে চলতে হবে, অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা বলে দেবে কি হবে এবং সেটাই জনগণকে করতে হবে, সেটাই নীতি, সেটাই তোমাকে মান্যতা দিতে হবে। কারণ তুমি ইন্ডিভিজুয়ালস তোমার মতো করে জীবনযাপন করতে গিয়ে তুমি কিন্তু স্টেট সিস্টেমে ডিক্লাইন রেখে নিয়ে এসেছো। তো কাজে আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। এরা কারা হবে, কে এই নীতিগুলো নিয়ে, এই নীতিগুলো কারা তৈরি করবে? এই অভিজাতরা। তো প্লেটো সক্রেটিস অভিজাত মানে অ্যারিস্টোক্র্যাটসদের উপর কিন্তু ভরসাশীল ছিলেন। এই তার কাকা এই গোষ্ঠী থেকে বিলং করতেন, বা তিনি নিজেও এই গোষ্ঠী থেকে বিলং করতেন। তো যেহেতু তিনি এই অভিজাত পরিবার থেকে বিলং করতেন, তারা জানতেন ডেমোক্রেসির জন্য এই পতনটা আমাদের হয়েছে, তো আমরা অভিজাতরা যেটা বলবো সেই ধরনের শাসন ব্যবস্থা সেখানে কিন্তু লাগু হবে। হয়েও ছিল তাই, কিন্তু তার হলো না। বললাম যেটা তোমাদের, যে আলটিমেটলি সেটা আরো বেশি ডেসপটিক হয়ে গেছে, উল্টো পথে তারা ভালো শাসন ব্যবস্থা এস্টাবলিশ করতে গিয়ে আরো বেশি তারা নিজেরা ক্ষমতা লোভী হয়ে গেছে। মানুষ তো স্বাভাবিক। তো যাই হোক, এই মোরালিটির সঙ্গে পলিটিক্সের যে একটা যোগসূত্র আছে, ভালো যে একটা লিঙ্ক আছে, এই বিষয়টিকে আরো এনহ্যান্স করার চেষ্টা করলেন, এক্সটেন্ড করলেন পরবর্তীকালে, বা এগিয়ে নিয়ে গেলেন যে সমস্ত থিঙ্কার্সরা। তাদের মধ্যে যেমন আমরা এখানে পাই কি জেনোফনের এখানে ইংলিশটা বলছে XENOPHON, জেনোফন এবং আইসোক্রেটস বা আইসক্রেটিস যাদেরকে বলা হচ্ছে, আইসোক্রেটস বলতে পারো, আইসক্রেটিস, ISOCRATES, আইসক্রেটিস। এই আইসক্রেটিক্স বা এবং জেনোফনদের মতো পরবর্তীকালে যারা চিন্তাবিদ ছিলেন, দার্শনিক ছিলেন, এরা এই ফিলসফিটাকে, এই যে পলিটিক্সের সঙ্গে মোরালিটির একটা যোগসূত্র রয়েছে এবং এটার মধ্য দিয়েই সিস্টেমসটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, পলিটিক্যাল সিস্টেমসটা সবসময় এই মোরাল প্রিন্সিপাল থেকেই ফাংশন করবে, এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন পরবর্তীকালে সক্রেটিসের পরবর্তীকালে এই সমস্ত থিঙ্কার্সরা। এবং রাষ্ট্রকে একটা নৈতিক প্রতিষ্ঠান হিসেবে, এক সেকেন্ড, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তো এখানে আমরা দেখবো যে পরবর্তীকালে এই সমস্ত থিঙ্কার্সরা, এই আইসোক্রেটিস এবং তোমরা দেখবে জেনোফনের মতো এই ফিলোসফার্সরা, এই পলিটিক্সের সঙ্গে মোরালিটির যে প্রিন্সিপাল, পলিটিক্স এবং মোরালিটির যে একটা সমন্বয় কেন্দ্রিক যে একটা ভাবনা, সেই ভাবনাটাকে পরবর্তীকালে এগিয়ে নিয়ে গেছেন। এবং শিক্ষা প্রতিষ্ঠানটাকেও এইরকম ভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং স্টেট প্রতিষ্ঠান, মানে স্টেট এবং এডুকেশন সিস্টেমসটাকে একটা মোরালিটির জায়গা থেকেই তারা দেখার চেষ্টা করেছেন যে যেটা ভালো সেটাই, সেই শিক্ষাটাই দিতে হবে, তার বাইরে কোনো শিক্ষা দেওয়া যাবে না। স্টেট সিস্টেম যেটা ভালো জনগণের জন্য সেটাই করবে এবং ভালোটাকে ডিসাইড করবে যারা নলেজেবল, যারা জ্ঞানী, যারা ভবিষ্যৎ দূরদর্শী, তারা ডিসাইড করবে। তো এখনো দেখবে আমাদের এডুকেশন সিস্টেমস গুলোর মধ্যে তোমরা দেখবে
যে এই মোরাল এডুকেশনস গুলো ভীষণ ভাবে দেওয়া হয়, মোরাল এডুকেশনস গুলো ভীষণ রকম ভাবে দেওয়া হয়, মোরাল এডুকেশন ভীষণ ভাবে দেওয়া হয়। যেমন দেখবে তোমরা, মানে দেখবে যে তুমি বিকল্প কিছু জানতে চাইছো, তোমার মধ্যে বিকল্প কিছু ভাবনা আছে, টিচার তোমাকে অ্যালাউ করবে না সেটা, না এটা হবে না, সিলেবাসে যেটা আছে সেটাই ফলো করতে হবে। সিলেবাসটা কি তৈরি করেছে? এই অভিজাতরা তৈরি করে দিয়েছে, অভিজাতরা তৈরি করে দিয়েছে, অ্যারিস্টোক্র্যাটরা তৈরি করে দিয়েছে, বা শিক্ষিতরা সচেতনরা তৈরি করে দিয়েছে। তো ওদের নজরে যেটা ভালো সেটাই তোমাকে পড়তে হবে, ওদের নজরে যেটা সিলেবাস সেটাই তোমাকে প্র্যাকটিস করতে হবে, ওদের নজরে যেটা কারিকুলাম সেটাই তোমাকে করতে হবে, ওদের নজরে যেটা শিক্ষা সেই শিক্ষাটাকে তোমাকে ফলো করতে হবে। তুমি হয়তো এখন ক্লাসে বসে তোমার পলিটিক্যাল সায়েন্স পড়তে ভালো লাগছে না, তুমি হয়তো মন চাইছে যে আমি একটুখানি আমি ভালো একজন ক্রিকেটার হব, ভালো সিঙ্গার হব, তোমাকে ওখানে এলো। যেমন প্লেটোর চিন্তা ভাবনার মধ্যে ছিল যে প্লেটো কি বলতে, প্লেটো বলেছে বা সক্রেটিসের আলোচনার মধ্যে এই জিনিসগুলো, সক্রেটিসের রিফ্লেকশন তার মধ্যে রয়েছে, তিনি সিঙ্গিং কে পছন্দ করতেন না, গানকে তিনি ব্যান করে দিয়েছিলেন। গান কেন গানকে বন্ধ করে দিয়েছেন? কারণ গান মানুষের মধ্যে আবেগের সঞ্চার ঘটায়, আর আবেগ মানুষকে যুক্তির জায়গা থেকে বিনষ্ট করে, যুক্তির জায়গা থেকে সরিয়ে নিয়ে চলে যায়, রেশনালিটির জায়গা থেকে সরিয়ে নিয়ে চলে যায়। কাজে তিনি যে স্টেট নির্মাণ করেছিলেন তিনি বলেছেন যে সেখানে গান বাজনার জায়গা থাকবে না, কারণ গান বাজনা থাকলে মানুষ আবেগান্বিত হয়ে পড়বে, আবেগপ্রবণ হয়ে পড়বে। মানুষ যেহেতু আবেগপ্রবণ হয়ে পড়বে, মানুষ তখন আর নিজের বুদ্ধির জায়গা থেকে না দেখে তখন সে তার আবেগের জায়গা থেকে সমস্ত কিছুকে বিচার করবে, তার হুঁশ থাকে না তখন, সেই সময় সে তখন একটা মাতালের ন্যায় জীবনযাপন করে। যেমন গান শুনলে আমরা মাতাল হয়ে পড়ি, ঠিক ওই জিনিসটা, তো তখন আমাদের মধ্যে ওই বোধ বুদ্ধিটা থাকে না। তো এরা বলছে যে যেহেতু মানুষ এই ধরনের জীবনযাপন করতে অভ্যস্ত, মানুষের মধ্যে যেহেতু এই গুণগুলো আছে, তারা এই ধরনের জীবনযাপন করতে চায়, তো স্বাভাবিকভাবে এই ধরনের কারিকুলাম সেখানে এডুকেশনের মধ্যে রাখা যাবে না, গানের ব্যবহার থাকবে না। তিনি কবিতাকেও ব্যান করেছিলেন, যে কবিরা ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে একটা মিথ্যে কিছুকে, একটা ভ্রান্ত কিছুকে, একটা ভুল কিছুকে, অসত্য কিছুকে তারা মানে জাস্ট একটা রসিকতার জন্য কিংবা বলতে পারো এক প্রকার আবেগের জন্য জিনিসগুলো করেন, শুনতে ভালো লাগে বলে তাই, কিন্তু আসলে ওটা কোনো মিনিং নেই, তার বক্তব্য হচ্ছে তাই। তো সেই কারণে তিনি কবিতাকেও ব্যান করে দিয়েছিলেন, থাকবে না এগুলো। দেবদেবীদের প্রচার, কারণ মানুষ যুক্তিকে তো প্রয়োগ করছে না সেখানে, দেবদেবীদের পূজা অর্চনা করা তিনি বন্ধ করে দিলেন। তো অ্যারিস্টটল, প্লেটো এই জিনিসগুলো করেছিলেন, যেগুলো এই সক্রেটিসের রিফ্লেকশন ছিল তার। তো এই বিষয়গুলোই আমরা দেখতে পাবো এখানে, যে শিক্ষা প্রতিষ্ঠানে এখনো তুমি যাবে যে প্রাইমারি স্কুলগুলোতে, তোমরা সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে এই জিনিসগুলো দেখতে পাবে, কারণ টিচার্সরা তো এত প্রোগ্রেসিভ নয়, একটা লিমিটেড এডুকেশন নিয়ে তারা এসেছে। মানে এই জিনিসটা আমি জানি না তোমরা কতজন রিয়েলাইজ করো, আমি রিয়েলাইজ করি, তার কারণ আমি একবারে প্রান্তিক গ্রাম থেকে পড়াশোনা করেছি, তারপরে আমি গৌড়বঙ্গে পড়েছি, তারপরে আমি কল্যাণীতে পড়েছি, আমি তারপরে যাদবপুরে পড়েছি, তারপরে আমি ক্যালকাটাতে পড়েছি পিএইচডি কিছুদিন, তারপরে তার আগে রামকৃষ্ণ মিশনে পড়েছি, তারপরে কাজী নজরুলে পড়েছি। এতগুলো ইনস্টিটিউশনে যেহেতু পড়ার আমার অভ্যাস আছে, মানে মানে অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা এটাই বলছে যে যাদবপুরে এসে যেমন হচ্ছে ভ্যারাইটিস অফ এডুকেশন, ভ্যারাইটিস অফ আইডিয়াস এর তুমি রিফ্লেকশনস পাবে, একটা ডেমোক্রেটিক ক্যারেক্টার তুমি সেখানে খুঁজে পাবে। কিন্তু অন্যান্য ইনস্টিটিউশন গুলোতে, ইনক্লুডিং রামকৃষ্ণ মিশন বা অন্যান্য এই ধরনের মিশনারি যেগুলো আছে, সেগুলোতে একটাই আইডিয়া, তুমি একটা কালারের কাপড় ছাড়া অন্য কোনো কালার তুমি পরতেই পারবে না। কিসের প্রতীক এটা? যেটা ওই কালারটা খারাপ, ওই কালারটা মানুষের, মানে সাদা কালার শান্তির প্রতীক, অন্য কালার গুলো মানুষের মধ্যে আবেগ সঞ্চারিত করে, মানুষের মনকে চঞ্চল করে রাখে, অন্য কালার পরা যাবে না, একই কালার পরতে হবে, সবাইকে একই কালার পরতে হবে, একটাই কালার, সেটা শান্তির প্রতীক হবে, মানুষের মধ্যে শান্তি নিয়ে আসবে, মানুষের মধ্যে ধীর ভাবনাকে, ধীর বিষয়টিকে জাগ্রত করবে, সেই সমস্ত বিষয়গুলোকে ভ্যালুস দেয়। অন্য কোনো আইডিয়া তুমি সেখানে নিয়ে যাও, নট অ্যালাউ করবে না। তাহলে এইগুলোই তোমরা দেখবে যে এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই আইডিয়াগুলো নিয়ে চলছে, ডেমোক্রেটিক প্রিন্সিপালস গুলোকে এখনো যে সেখানে আলটিমেট লেভেলে নিয়ে যাওয়া গেছে তা কিন্তু নয়। তারা তাহলে পরিষ্কার বুঝতেই পারছো যে ডেমোক্রেসি আসতে এখনো হাজার হাজার বছর লেগে যাবে, তো সহজ নয় ডেমোক্রেসি প্র্যাকটিস। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাবো যে পরবর্তীকালের এই থিঙ্কার্সরা, পরবর্তীকালের এই যে রাজনীতির সঙ্গে এখানে মোরালিটি প্রিন্সিপালস থাকা উচিত, এডুকেশনস এর মধ্যে মোরালিটি থাকা উচিত, এবং স্টেট সিস্টেমের মধ্যেও এডুকেশন মোরালিটি থাকা উচিত, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এগিয়ে নিয়ে গেছেন। এই বিষয়গুলোকে আমরা এখানে বুঝতে পারি। এবং এখানে আমরা দেখতে পাবো যে মানে এবং এখানে আমরা দেখতে পাবো যে সক্রেটিস, মানে আর কি বিশেষ করে এখানে বিশেষ কিছু আর বলা থাকে না, মোটামুটি আমি তোমাদের সবই বলে দিয়েছি।
অ্যারিস্টটল নিয়ে মানে সক্রেটিস নিয়ে যতটুকু বলার দরকার ততটা সব বলে দিয়েছি। পরবর্তীকালে ফিলোসফির আইডিয়াগুলো যখন চর্চা হবে তখন আমরা অ্যারিস্টটলের মধ্যে সেই জিনিসগুলো পড়বো, আর বিশেষ কিছু এখানে নেই। তো এই বিষয়গুলো গেল আমাদের আলোচনা, যেখানে আমরা বললাম যে প্লেটো পড়ার আগে আমাদের এই বিষয়গুলো পড়ে নিতে হবে, স্টোইকদের পড়তে হবে, আমাদেরকে এপিকিউরিয়ান্সদের পড়তে হবে, আমাদেরকে এখানে সক্রেটিসকে পড়তে হবে, তার আইডিয়াকে পড়তে হবে, আমাদেরকে এখানে সফিস্টদেরকে পড়তে হবে। এগুলো আমাদেরকে জানতে হবে। না জানলে আমরা প্লেটো নিয়ে যখন চর্চা করব তখন আমাদের প্লেটো কেন বিরোধিতা করছেন সফিস্টকে তুমি ধরতে পারবে ধরতে পারবে না। প্লেটো কোথায় এখানে এসে তিনি এই এপিকিউরিয়ানদের থেকে ভিন্ন আইডিয়া পোষণ করছেন বা সিমিলারিটিস আছে, এগুলো তুমি ধরতে পারবে না, কারণ আমি এই শব্দগুলো উচ্চারণ করবো, এগুলো আমি উচ্চারণ করবো। এবং যেহেতু এগুলো রিফ্লেকশনস গুলো পরবর্তীকালে, মানে হয়তো প্লেটো পড়তে গিয়েও তুমি বুঝতে না পারলেও তুমি হয়তো ভাবছো অসুবিধা কিছু নেই, কিন্তু কথাটা হচ্ছে অসুবিধা হবে যখন আমি বলছি যে মোরালিটির সঙ্গে এখানে যেমন দেখবে যে পলিটিক্সের যে সক্রেটিসটা যখন পড়াচ্ছি তখন বলছি মোরালিটির সঙ্গে পলিটিক্সের রিলেশনস, মোরালিটির সঙ্গে স্টেটের রিলেশন, যখন আমি তোমাকে ম্যাকিয়াভেলি পড়াবো তখন তুমি ধরতে পারবে না, বা যখন আমি তোমাকে হেগেল পড়াবো তখন তুমি বুঝতে পারবে না। ফলে এই জিনিসগুলো একটুখানি ধীর গতিতে আমাদেরকে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। যতটা পড়বে তার থেকে বেশি সময় নিয়ে, 3 গুণ বেশি সময় নিয়ে ব্রেনে প্রসেস করো বিষয়গুলো। একটা থিঙ্কার্স পড়ে নিয়েছো, পরের থিঙ্কার্সটা পড়লে দুটোর মধ্যে সিমিলারিটিস কি ডিসিমিলারিটিস কি খাতার মধ্যে লেখো। যতক্ষণ এগুলো লিখছো আইডিয়া ক্লিয়ার হবে না, আইডিয়া ক্লিয়ার হবে না। খাতার মধ্যে লেখো, নিজে নিজে বলার চেষ্টা করো, আয়নার সামনে দাঁড়াও। কারণ অনেকে তোমরা এখন ইন্টারভিউ দিতেও যাবে, তো এইগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে। তোমাদের এখন ভাবনার জায়গা থেকে কোয়েশ্চেন্স বেশি হবে। যদি তোমরা ধরে নাও যে ওপেন কম্পিটিশন যদি হয়, যে হ্যাঁ সেখানে দুর্নীতি ফুর্নীতি হবে না, ওপেন কম্পিটিশন হবে, সবাইকে এটা স্বচ্ছভাবে নিয়োগ হবে, তাহলে তোমাকে কিন্তু এই ফিলোসফিক্যাল কিছু কোয়েশ্চেন্স করবে, মানে তোমার ভাবনাটা জানতে চাইবে, ইনফরমেশন জানতে চাইবে না। আর যদি সেখানে দুর্নীতি হয় তাহলে ধরে নেবে যে তোমাকে বেসিক কিছু ইনফরমেশন জানতে চাইবে, যেটা তোমার মনে রাখা হয়তো সম্ভব নয়। যে বলো তুমি প্লেটো কবে মারা গেছিলেন, তুমি হয়তো কনফিউজ হয়ে যাও মাঝে মাঝে, মানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কনসেপ্ট হয়, কিন্তু নামটা অনেক সময় কনফিউজ হয়। যে বলো প্লেটোর মেথড কি ছিল, ডায়ালেকটিক্স এর কোন মেথড তিনি ফলো করেছিলেন, হয়তো বললে তুমি হয়তো কনফিউজ, যেহেতু শব্দগুলোর মধ্যে একটুখানি মাঝে মাঝে গুলিয়ে যায় শব্দগুলোর সঙ্গে, ইংরেজি শব্দ বলে তোমার হয়তো মনে থাকে না। এই ধরনের কিছু শব্দ দিয়ে তোমাকে তখন সেখান থেকে এলিমিনেট করার চেষ্টা করবে, বা কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। কিন্তু যদি স্বচ্ছভাবে নিয়োগ হয় তাহলে তোমাকে দেখবে এই ফিলোসফিক্যাল কিছু কোয়েশ্চেন্স করবে, তোমাকে তোমার আর্গুমেন্ট তোমার কাছ থেকে জানতে চাইবে, তোমার মধ্যে এই একটা দার্শনিক সুলভ আচরণ আছে কিনা সেটা বুঝতে চাইবে। কারণ তুমি প্রাইমারি স্কুলের টিচার হতে যাচ্ছ না যে এ লেখা থাকলে এ বলতে হবে, বি লেখা থাকলে বি। যদি ওদেরই সব থেকে আমি মনে করি বড় ফিলোসফার হওয়া উচিত প্রাইমারি স্কুলে যারা পড়ায়, কিন্তু তারপরও তুমি তো বড়দের পড়াচ্ছ, তোমার আরো বড় অ্যাপ্লিকেশন, তো ফিলোসফার লেভেলে তোমার কিন্তু কিছু কোয়েশ্চেন থাকবে। এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। সক্রেটিসকে যখন তোমরা দেখবে, যেটা বাদ দিলাম, সক্রেটিসকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তখন তোমরা দেখবে একটা জিনিস, যে সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, কিন্তু এই মৃত্যুদণ্ড তাকে দেওয়া হচ্ছে, বার্কার বলছেন, বার্কারের বিশ্লেষণ হচ্ছে যেন আর্নেস্ট বার্কার একজন বড় অধ্যাপক, আর্নেস্ট বার্কার একজন বড় পলিটিক্যাল সায়েন্টিস্ট, তার বইয়ের নামটা পরীক্ষায় বারবার জানতে চায়। তো বার্কারের বিশ্লেষণ হচ্ছে যে ধর্মীয় কারণে তাকে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, বরং এটা অনেক বেশি পলিটিক্যাল কারণ ছিল। কি পলিটিক্যাল কারণ? কারণ তার নেতৃত্বে অনেকগুলো আন্দোলন অলরেডি এখানে কিন্তু সঞ্চালিত হয়েছে। এই সক্রেটিসের এই ইন্টেলেকচুয়াল এই যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অলরেডি শাসকের বিরুদ্ধে কতগুলো আন্দোলনকে কিন্তু সঞ্চালিত করেছিল। এই ইউথরা যখন তাদের বিরুদ্ধে, ডেমোক্রেটিক গভর্নমেন্টের বিরুদ্ধে যখন আন্দোলন করেছে, তারা যখন সেটাকে রিফর্ম করার জন্য যখন হেজিটেট করেছে, তখন বেসিক আইডিয়াটা এদের এটাই ছিল যে সেটার মধ্যে আরো বেশি করে স্বচ্ছতা নিয়ে আসো, আরো অনেক বেশি ইকুয়ালিটিকে ভ্যালু দেওয়া উচিত, এবং ইন্ডিভিজুয়ালসের আরো অনেক বেশি লিবার্টি সেখানে থাকা উচিত। এই কথাগুলো যখন বারে বারে বলেছে তখন পলিটিক্যাল সিস্টেমের বিরুদ্ধে সেগুলো গেছে, এবং যাওয়ার পেছনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সক্রেটিসের আইডিয়াগুলো। যেহেতু গেছে, তো এটা যতটা না ওই ধর্মকেন্দ্রিক ছিল, তিনি বার্কার বলছেন, বার্কার বিশ্লেষণ হচ্ছে যে ধর্মের কারণে তাকে আসলে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখানে কিসের কারণে? তাকে বলা হচ্ছে যে মৃত্যুকাণ্ড দেওয়া হয়েছে তাকে এখানে, আমরা দেখতে পাবো যে রাজনীতির কারণে, রাজনীতিকে বারে বারে তিনি এখানে চ্যালেঞ্জ করছিলেন, পলিটিক্যাল সিস্টেমস তাকে তিনি বারে বারে চ্যালেঞ্জ করছিলেন। তো এইটা কখনোই তাদের কিন্তু পছন্দ ছিল না। এই কারণে তাকে দেশদ্রোহিতার অভিযোগে যখন অভিযুক্ত করা হচ্ছে, তখন সেটা কিন্তু পলিটিক্যাল রিজন থেকে হয়েছে।
দেখতে বাইরে থেকে মনে হয়েছে রিলিজিয়াস, কিন্তু বাস্তবে কিন্তু এটা পলিটিক্যাল কারণ ছিল। এইটা কিন্তু তার একটা বিশ্লেষণ, সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, গেটেলের একটা বইয়ের নাম লিখে নিতে পারো। গেটেল, বার্কারের বইয়ের নামটা এখানে দেখছি না, বার্কারের বিখ্যাত ভুলছি আমি বার্কারের বইটার নাম। গেটেলের বইটার নাম লিখে নাও। গেটেলের বইটা হচ্ছে হিস্ট্রি অফ পলিটিক্যাল থট, পরীক্ষায় জানতে চাই হিস্ট্রি অফ পলিটিক্যাল থট। গেটেল, অধ্যাপক গেটেলের লেখা বই হিস্ট্রি অফ পলিটিক্যাল থট। হিস্ট্রি অফ স্যার ওটা বোধহয় ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, বার্কারের বার্কারেরটা। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট না, অন্য একটা না, তোকে পড়ছে না এখানে আমার বার্কারের নামটা। সেবাইনের বইটার নাম তো গতদিনই তোমাদের বলেছিলাম। বার্কারের বইটার নাম এখানে সিএল ওয়েপারের বইটার নাম লেখো, পলিটিক্যাল থট। সিএল ওয়েপার, পরীক্ষায় এসেছে সিএল ওয়েপারের বইটার নাম পলিটিক্যাল থট, লিখে নাও। ইএস বার্কারের বইটার নাম হচ্ছে গ্রিক পলিটিক্যাল থিওরি। এখানে যে বইটি আছে, যেখান থেকে দিয়েছে আর কি, গ্রিক পলিটিক্যাল থিওরি। আর ডব্লিউ.এ ডানিং এর লেখা বইটির নাম লিখে নাও, হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরিস। হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরিস, এই বইগুলোর নামগুলো ভালো করে মনে রাখবে। এই বইগুলোর নাম কিন্তু দাদা বইয়ের নামগুলো আরেকবার রিপিট করো না। ডব্লিউ.এ ডানিং, DUNNING, ডব্লিউ.এ ডানিং, DUNNING, ডব্লিউ.এ ডানিং, এনার লেখা বইটির নাম হচ্ছে হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরিস। হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরিস, ঠিক আছে, হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরিস এটা। আর্নেস্ট বার্কারের লেখা বইটির নাম হচ্ছে গ্রিক পলিটিক্যাল থিওরি। গ্রিক পলিটিক্যাল থিওরি, গ্রিক পলিটিক্যাল থিওরি, আর্নেস্ট বার্কার, গ্রিক পলিটিক্যাল থিওরি, ঠিক আছে। সিএল ওয়েপারের লেখা বইটির নাম হচ্ছে সিএল ওয়েপার, সিএল ওয়েপার, WAYPER, সিএল ওয়েপারের লেখা বইটির নাম হচ্ছে পলিটিক্যাল থট। সিএল ওয়েপারের লেখা বইটির নাম হচ্ছে পলিটিক্যাল থট, ঠিক আছে। আর সেবাইনের লেখা বইটির নাম তো তোমাদের গতদিনই বলেছি, তাও আর একবার বলছি, হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি, হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি, হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি, ঠিক আছে। আর গেটেলের লেখা বইটির নাম হচ্ছে গেটেল, হিস্ট্রি অফ পলিটিক্যাল থট। এখানে থিওরি লেখা আছে, এক এক জায়গায় এক এক রকম। যাই হোক, লিখে নাও। আর গেটেল লেখা বই, বার্কারের গেটেলের লেখা বইটির নাম হচ্ছে হিস্ট্রি অফ পলিটিক্যাল থট, হিস্ট্রি অফ পলিটিক্যাল থট। এই কয়েকটি বইয়ের নামও মনে রাখবে, কারণ পরীক্ষায় এই নামগুলো জানতে চায়, ঠিক আছে। যখন পলিটিক্যাল থিওরির প্রশ্ন তোমরা পাবে, তখন এই বইগুলো থেকে প্রশ্ন কিন্তু প্রচুর জিজ্ঞেস করে। তো প্যারালালি তোমরা রেফারেন্সে বইগুলোর নাম দেওয়া থাকে, এগুলো দেখতে দেখতে যাবে, সো দ্যাট একটু সুবিধা হবে। এবং বারবার যেটা নোট করবে সেটা হচ্ছে সক্রেটিস কোন মেথড ব্যবহার করতেন, ডিডাকটিভ। সক্রেটিস কোথাকার নাগরিক ছিলেন? তিনি এথেন্সের নাগরিক ছিলেন। সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হলো কবে? 399 সালে। সক্রেটিসের জন্ম কত সালে? সক্রেটিসের জন্ম তোমাদের কিছুক্ষণ আগেই বললাম। সক্রেটিসের জন্ম কত সাল বললাম? 487 করে 470 বলেছি, ভালো করে নোট করো, ঠিক আছে। ওটা প্লেটোর কথা বলেছিলাম, 427 থেকে 347 প্লেটোর কথা বলেছিল, বুঝলে বুঝলে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কোথায় গেল, এখানে আমরা বলেছিলাম সক্রেটিস নিয়ে বলেছিলাম 470 BC, ঠিক আছে, 470 BC, এগুলো বলেছিলাম, এগুলো মনে রাখবে। স্টোইকদের বিশেষত্ব, এই বেসিক আর্গুমেন্টটা মনে রাখবে, 2 লাইনে লিখে নাও, 1 লাইনে 2 লাইনে লিখে নাও। এপিকিউরিয়ানসদেরটা মনে রাখবে, বেসিক ফিলোসফিটা, যে একটা দুটো করে ওয়ার্ড শুধু লেখো, তাহলেই হবে, বেশ বিস্তারিত যাবে না। ওই শব্দগুলোকেই এখানে সামনে রেখে ওগুলোকে নিজের মতো করে এক্সপ্লেইন করার চেষ্টা করবে। তারপরে এখানে তোমাদের আর একজনের কথা যেটা বললাম, সেটা হচ্ছে যে আরেকজনের কার কথা বললাম, হোমার এবং হেসিয়েডের কথা বললাম। তো অন্ধকবি হোমার তোমরা জানো, এবং তাদের বেসিক ফিলোসফিগুলোর কথা বলে দিলাম, সেগুলো একটুখানি মনে রাখবে, তাহলেই হবে। তো এই জায়গা থেকে আমরা এবার আলোচনা করব কাকে না, প্লেটোকে, ঠিক আছে। প্লেটোকে আমরা আলোচনা করব, যে প্লেটো এই জায়গা থেকেই তার এই আর্গুমেন্টগুলোকে ব্যাকগ্রাউন্ডে রেখে তিনি তার আলোচনা শুরু করছেন। কিসের আলোচনা শুরু করছেন? তার কিভাবে তাহলে সমাজটাকে সংশোধন করা যায়, রাষ্ট্র সিস্টেমটাকে কিভাবে আরো উন্নত করা যায়, স্টেট সিস্টেমকে কিভাবে আরো উন্নত করা যায়, এবং স্টেট সিস্টেম উন্নতিকরণের মধ্য দিয়ে কিভাবে সোসাইটিতে জাস্টিস এনশিওর করা যায়, স্টেটের মাধ্যমে কিভাবে জাস্টফুল একটা সোসাইটি কিভাবে এস্টাবলিশ করা যায়, এটা এখানে বলতে হবে, এটা আমাদেরকে জানতে হবে।
তো এই আলোচনাটা আজকে আর আমরা করবো না, এরপর সরাসরি আমরা ঢুকবো আলোচনা প্লেটোর আলোচনায়। প্লেটোর আলোচনাতে আমরা একেবারেই তার জ্ঞান তত্ত্বের আলোচনা থেকে শুরু করব, এপিস্টোমোলজির আলোচনা থেকে শুরু করব। তার মেথড নিয়ে তো অলরেডি বলে দিলাম, মোটামুটি বলে দেবো আবার আলোচনাগুলো। তার এপিস্টোমোলজির আলোচনাগুলো শুরু করব, তারপরে তার হচ্ছে জাস্টিসের আলোচনায় আমরা ঢুকবো ধীরে ধীরে। এইরকম ভাবে জাস্টিস দিয়েই শুরু করব, যেভাবে তিনি নির্মাণ করেছেন স্টেট সেইভাবে আমরা শুরু করব। তো যাই হোক, মেথডটাকেও পড়ে নেবো আমরা সেখানে। তার আমরা এখানে জাস্টিস তার মেথডটা পড়ে নেবো, তার এখানে এপিস্টোমোলজি পড়ে নেবো, জ্ঞান তত্ত্বের বিষয়গুলোকে পড়ে নেবো। তারপরে আমরা তার আইডিয়াল স্টেটের কনসেপ্টটা পড়ে নেবো, জাস্টিস এনশিওর করার জন্য কিভাবে আইডিয়াল স্টেট তিনি দেখেছেন এইভাবে, এবং মানুষের ক্লাসিফিকেশন তিনি কিভাবে করেছেন, এবং 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 সেখানে তিনি শিক্ষা ব্যবস্থা কি ধরনের তিনি এখানে নিয়ে এসেছেন, সেই সমস্ত বিষয়গুলো আমাদের দেখে নেবো। এবং আর একটা গল্প আমরা বিশেষ করে পড়ে নেবো, সেটা হচ্ছে কি যে গুহার গল্প। জ্ঞান তত্ত্বের মধ্যে সেই আলোচনাটা যদি চলে আসবে, গুহার গল্পটা আলাদা করেই যদি পাই সময় সেটা পড়ে নেবো। এবং তার কমিউনিজমের যে আলোচনা, সাম্যবাদের যে আলোচনা, সেই সাম্যবাদের আলোচনা পড়ে নেব। এবং আমরা যেটা পড়বো বিশেষ করে সেটা হচ্ছে কি যে কার্ল পপার যেই কারণে তাকে সমালোচনা করেছে, যেটা পরীক্ষায় অনেকবার জানতে চায়, কার্ল পপার যে কারণে তাকে সমালোচনা করেছে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে কিন্তু পড়ে নেবো। তার সাম্যবাদী চিন্তার মধ্যেই তার ফ্যামিলিকে কিভাবে তিনি দেখেছেন, স্টেটকে কিভাবে দেখেছেন, এডুকেশনকে কিভাবে দেখেছেন, এবং আমরা এখানে দেখে নেব তার তার শিক্ষা ব্যবস্থার এবং জেন্ডার জাস্টিস কিভাবে তিনি নিয়ে এসেছেন, ইকুয়ালিটি প্রিন্সিপালস বা কমিউনিজম প্রতিষ্ঠা করতে গিয়ে বা সাম্যবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে কিভাবে তিনি এখানে তার আলোচনাতে উপনীত হয়েছেন কি জেন্ডার জাস্টিসের আলোচনায়, বা বলতে পারো জেন্ডার জাস্টিস তিনি সরাসরি বলেননি, বাট এটা আর কি জাস্টিস এনশিওর করতে গিয়ে জেন্ডার জাস্টিসের আলোচনা চলে এসেছে। তো সেটা করতে গিয়ে তিনি আরেকটা ইনজাস্টিস করে ফেলছেন। তো সেটা কিরকম ভাবে, সেই বিষয়টি পড়বো, যে জাস্টিস প্রতিষ্ঠা করতে গিয়ে আর একটা ইনজাস্টিস তিনি করে ফেলছেন। তো সেটা কিরকম, যে তিনি একেবারেই ইকুয়ালিটি প্রিন্সিপালসকে ভ্যালু দিতে গিয়ে এখানে ইনইকুয়ালিটিকে জায়গা করে দিচ্ছেন যেভাবে, বা মানে ইকুয়ালিটিকে জায়গা দিতে গিয়ে ইকুয়ালিটিকে তিনি এই কারণে ভ্যালু দিচ্ছেন কারণ সেটার মধ্যে দিয়ে এখানে যে জাস্টিস এস্টাবলিশড হবে সোসাইটিতে। কিন্তু আলটিমেটলি তিনি যেই রাস্তায় অবলম্বন করলে সেই রাস্তাটা কিন্তু আরেকটা ইনজাস্টিসের রাস্তা খুলে দিল, মহিলাদের জন্য আরেকটা কিন্তু এখানে শোষণের জায়গা কিন্তু খুলে দিল, মহিলাদের জন্য আরেকটা কিন্তু বঞ্চনার জায়গা কিন্তু খুলে দিল। এটাও আমরা দেখবো, ঠিক আছে? ডেমোক্রেটিক ভাবনা থেকেই আমরা চর্চা করব, আমরা জাস্ট জেন্ডারের ভাবনা থেকেও এই জিনিসগুলোকে দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। তার কারণ তারাও কিন্তু প্রত্যেকটা ট্র্যাডিশনাল সমস্ত ফিলোসফারদের মধ্যে একটা বেসিক আর্গুমেন্ট পাবে এটাই, যে তারা মহিলাদেরকে কিন্তু মহিলাদের স্বাধীনতাটাকে কেউ এত বেশি স্বীকার করতেন না। মহিলাদের শিক্ষা ব্যবস্থাটাকে শিক্ষার তাদের প্রয়োজন আছে, তাদের স্বাধীনতার প্রয়োজন আছে, তাদের সম্পত্তির অধিকারের প্রয়োজন আছে, তাদের সিভিল লিবার্টিস, পলিটিক্যাল লিবার্টিসের প্রয়োজন আছে, তারা কেউ কিন্তু সেটা সমর্থন, তারা তাদের পুরুষের অধীনেই তাদেরকে থাকা উচিত বলেই তারা মনে করতেন। তো ওগুলো কিরকম ভাবে একজন প্লেটোর মতো বড় মাপের থিঙ্কার্সের মধ্যে দিয়ে কি ধরনের এই ধরনের জাস্টিস এস্টাবলিশ করতে গিয়ে তিনি কিভাবে ইনজাস্টিস প্রতিষ্ঠা করলেন, এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু এখানে একটু আগামীকালকের ক্লাসে আমরা এটা দেখে নেব। তা আজকে এটা আমাদের শেষ হবে না, বলো। হ্যাঁ, বলছিলাম ডেমোক্রেসি কিভাবে মানে যারা গরিব দেশ বা পুয়ার যারা আছে তাদের জন্য কিভাবে ক্ষতিকর, সেটা একটু যদি এক্সপ্লেন করা। ডেমোক্রেসি পুয়ার দেশগুলোর জন্য ক্ষতিকর, তার কারণটা হচ্ছে যে দেখো এটা ডিপেন্ড করছে, শুধু ডেমোক্রেসিকে আমরা এখানে ইন্ডিভিজুয়াল একটা এন্টিটি হিসেবে নিতে পারি না। ডিপেন্ড করছে যে তার জিওগ্রাফিক্যাল লোকেশনসটা কোথায়, তার স্ট্র্যাটেজিক লোকেশনসটা কোথায়, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও খুব গুরুত্বপূর্ণ। যেটা আমি তোমাদের গতকালকেই বললাম যে এথেন্স পেরেছে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতে, দ্যাট বিকজ এথেন্সের সেই স্ট্র্যাটেজি লোকেশনসটা মানে খুব গুরুত্বপূর্ণ ছিল। অন্যান্যরা পারেনি, তার কারণ তাদের একটা সমস্যা ছিলই সেখানে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মোটামুটি ভাবে এগুলোকেও যদি তুমি তাহলে সাইডে রেখেও জিনিসটাকে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝবে যে ছোট দেশগুলোর কাছে ডেমোক্রেসি অভিশাপ হতে পারে বা আশীর্বাদও হতে পারে, দুটোই হতে পারে। একটা কোনো আইডিয়াকে বেস করে যে সবসময় যে এগিয়ে যাবে তা কিন্তু নয়, মানে এটা কোনো পার্মানেন্ট কোনো এটা কোনো একটা বলতে পারো যে থিওরি নয়, দুটোই হতে পারে একটা দেশের জন্য। আশীর্বাদও হতে পারে ডেমোক্রেসি সেই অঞ্চলটির জন্য বা দেশটির জন্য, অভিশাপও হতে পারে, ডিপেন্ড করছে আরো অনেক। এবং এটা হচ্ছে একটা মানে মজা এই আমাদের রাষ্ট্রবিজ্ঞানের, যে তুমি একই জিনিস নিয়ে হাজারবার তুমি গবেষণা করলেও ভিন্ন ধরনের আলোচনা বেরিয়ে আসবে, ভিন্ন ধরনের তুমি হয়তো সেখানে তোমার রেজাল্ট বেরিয়ে আসবে, বিভিন্ন ধরনের এলিমেন্টসকে তুমি চর্চা করবে, হয়তো রেজাল্ট একই বেরোলো কিন্তু হয়তো তুমি দেখা গেল প্যারামিটার্স গুলোর মধ্যে হয়তো তোমার কিছু পার্থক্য থাকবে। ম্যাথমেটিক্সে যেমন এই জিনিসগুলো হয় না, পিওর সায়েন্সে, সোশ্যাল সায়েন্সে এটা আবার একটা মজা। তো যাই হোক, আজকে হয়তো সেটা ভালো বললে ভালো আমি বলতে পারি, ভালোটাকেই হয়তো সমর্থন করতে পারি, এই জন্য হয়তো সেটাকে প্র্যাকটিস করা দরকার। 1 বছর পর গিয়ে 5-10 বছর পর গিয়ে দেখবে সেটা হয়তো অভিশাপে পরিণত হয়েছে।
10 বছর পর ওই সময় দাঁড়িয়ে যেটা অভিশাপ, পরের 50 বছর পর সেটা আশীর্বাদে পরিণত হয়েছে। এটা হতে পারে, এটা চলতেই থাকে। তুমি যে বিষয়টি জানতে চাইলে সেটা হচ্ছে যে আশীর্বাদ নাকি অভিশাপ, যে কিভাবে এটা আশীর্বাদ হিসেবে কাজ করতে পারে। মোটামুটি ভাবে ডেমোক্রেসি আশীর্বাদ হিসেবে কাজ করতে পারে। যে ছোট যদি হয় তাহলে কি হয়, উদাহরণ নিয়ে নাও, ইয়েতে এর উদাহরণ নিয়ে নাও, সুইজারল্যান্ডের উদাহরণ নিয়ে নাও, সিঙ্গাপুরের ছোট দেশ, সবাই মিলেমিশে বসে ডিসিশন নিচ্ছে, সবাই ডিসিশন মেকিং প্রসেসে অংশগ্রহণ করছে। তো যা হবে সেটা তো ভালোই হবে, যা হবে সেটা ভালোই হবে, মোটামুটি ভালো হবে। এটা কিরকম ভাবে ভালো হবে মোটামুটি ভাবে বুঝে নাও যে যদি তার কাছে এক্সটার্নাল কোনো ফোর্স না থাকে, যদি তার কাছে এক্সটার্নাল কোনো ফোর্স না থাকে, মানে ধরে নাও যে বিদেশিরা তাকে এসে আক্রমণ করবে এবং সেটা সম্পর্কে যদি জনগণরা সচেতন হয় তাহলে তার উন্নতি হবে, ডেমোক্রেটিক আইডিয়াগুলো থাকলে তার উন্নতি হবে। যদি বিদেশিরা তাকে আক্রমণ করতে পারে এইটা সম্পর্কে তার যদি সচেতনতা না থাকে এবং আলটিমেটলি তার যে ক্ষতি হতে পারে এটা সম্পর্কে তার যদি সচেতনতা না থাকে এবং যদি ডেমোক্রেটিক প্র্যাকটিস হয় তাহলে সেটা কিন্তু লিমিটেড হয়ে যেতে পারে সেই আইডিয়াগুলো, মানে ডেমোক্রেসি সেখানে অভিশাপ হতে পারে। মোটামুটি ভাবে এখানে বুঝতে পারো যে ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণের শাসন। জনগণের শাসন মানে জনগণ সমস্ত কিছু ডিসিশনস নেবে, জনগণ নিজেদের মধ্যে থেকে নিজেদের মতো করে ডিসিশন নেবে। এবার ডেমোক্রেসি হলে যেটা ভালো হবে সেটা হচ্ছে ইন্টারনালি যদি তুমি ভাবো তাহলে ভালো হবে যে সবাই একই আইনের দ্বারা পরিচালিত হবে। একটা নিয়ম যখন তৈরি হবে সকলে নিয়মটা তৈরি করার সময় সম্মতি প্রদান করবে বা অ্যাটলিস্ট অংশগ্রহণ করার সুযোগ পাবে, পক্ষে বিপক্ষে মতামত হবে, পক্ষে বিপক্ষে সেখানে ভোটাভুটি হবে। তো সেই বিষয়গুলো যখন জায়গা পাবে তখন সিস্টেমটা অবশ্যই ভালো হবে, আশীর্বাদ হিসেবেই কাজ করবে তাদের নিজেদের উন্নতির জন্য, যেটা এথেন্স হয়েছিল। কিন্তু যদি বহিঃশত্রুর আক্রমণ এসে চলে আসে তোমার কাছে এবং জনগণের প্রচুর অংশের মধ্যে, জনগণের বড় একটা অংশের মধ্যে যদি দেখা যায় যে সেখানে তাদের কাছে তাদের লিভিং স্ট্যান্ডার্ড, তাদের মিনিমাম লিভিং স্ট্যান্ডার্ড তাদের নেই, তো তখন কিন্তু সেটা আবার অভিশাপ হতে পারে। তারা তখন কিন্তু বিক্রি হয়ে যেতে পারে, তারা তখন কিন্তু সরাসরি বলছি না বিক্রি হয়ে যাবে, কেউ কখনো চাইবে না বিক্রি হতে, বাট অনেক সময় ইনডিরেক্টলি সে বিক্রি হয়ে যেতে পারে। যেমন বলতে পারো যে আমাদের উপর দেখবে, আমরা যে ডেমোক্রেটিক বলছি, আমরা ডেমোক্রেটিক কিন্তু আমরা কি আমাদেরকে শাসন করছি না। আমি একটা ছোট্ট আর্টিকেল প্রেজেন্ট করেছিলাম কনফারেন্সে, সেটা দেখিয়েছিলাম যে আমাদের ডেমোক্রেটিক এই সিস্টেমের মধ্যে আমাদের লিবার্টি অফ চয়েস নেই। কিরকম নেই, যে সকালবেলা আমি ফেসবুকটা খুললেই আমার কাছে এক গাদা নোটিফিকেশন এসে দেখতে পাচ্ছি, বা আমি ফেসবুকটা খুললাম বা ইন্টারনেটটা খুললাম দেখছি আমি সেখানে কি রয়েছে, আমার অনেকগুলো আমার ওয়ালপেপারে দেখছি, আমি ওয়াল মানে কি বলবো, যে ওয়ালে আমি দেখছি অনেকগুলো হচ্ছে কিন্তু নিউজ অলরেডি অ্যাপেয়ার করছে বা বিভিন্ন বিষয় অ্যাপেয়ার করছে। আমি তো ওটা দেখতে চাইনি, বা আমি তো মেশিন নই যে আমি কালকে যেটা দেখতে চেয়েছিলাম সেই সেম জিনিসটাই ওরা আমাকে দেখাচ্ছে। আমি তো তা চাইনি, আমি তো বলিনি ওটা দেখতে, বাট ওরা আমাকে দেখাচ্ছে। তার ওরা ধরে নিচ্ছে যে আমি মেশিনের মতো জীবনযাপন করবো, যে গতদিন যেটা খেয়েছি আমি আজকেও সেটা খাবো, গতদিন যেটা আমি করেছি সেটা আজকেও করবো। তো মেশিনের মতন যখন ওরা আমাকে ট্রিট করছে তখন তো আমি তো মানুষ তো নই আর। কাজেই আমি যদি গণ না হই, জনগণ যেটাকে ডেমস যদি বলছে জনগণ, তো আমি যদি ডেমস না হই তাহলে গণতন্ত্র কিরকম, তাহলে শাসন ব্যবস্থা কিরকম থাকতে পারে, নিজের অধিকার বা নিজের উন্নতি কিরকম ভাবে হতে পারে। তাহলে এখানে আলটিমেটলি আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে এক প্রকার অভিশাপ হতে পারে। যে আমার যদি এটা বুদ্ধিটাকে প্রয়োগ করে যে আমি যদি বুঝতে পারি যে না আমি ওটা চাই না, আমি এটা চাই না, আমি আমার নিজের মতো করে খুঁজে নেব আমি যেটা দেখতে চাই, সেটা যদি হয় তাহলে এটা আমার মনের মতো করে হবে। সেটা যদি না হয় তাহলে কি হবে, এক প্রকার ওদের ফিডিং সিস্টেমে আমি কিন্তু নিজের উন্নতি সাধন করছি। তো সেটা কতদূর উন্নতি হতে পারে একটা জাতির জন্য, কতদূর। তো আমাদের দেশে দেখবে এই কারণে মিডিয়া সিস্টেমসগুলোর কন্ট্রোল এত বেশি রয়েছে, প্রোডাক্টিভ সিস্টেমের এত বেশি এখানে আমাদের, মানে কি বলবো, বিদেশি প্রোডাক্টগুলো এত বেশি এখানে প্রাচুর্যতা রয়েছে, চায়না যেভাবে ডাম্পিং করে রয়েছে। তো সেই কারণে আমাদের ডেমোক্রেসিকে আমরা বলছি হয়তো ডেমোক্রেসি, কিন্তু আমাদের ডেমোক্রেসি কি সেই ডেমোক্রেসি যেটা চায়না এখন এনজয় করছে? 19 ট্রিলিয়নের ইকোনমি, তাদের অর্থনৈতিক তাদের স্বাস্থ্যের অবস্থা ভীষণ ভালো, তাদের শিক্ষা ব্যবস্থা ভীষণ ভালো, বিশ্বের বিভিন্ন দেশগুলো থেকে তারা বড় বড় শিক্ষিত মানুষদেরকে বা স্কলারদেরকে বা বলতে পারো যে স্টুডেন্টসদেরকে তারা অ্যাট্রাক্ট করছে ফেলোশিপ দিয়ে। আমরা কতগুলো করতে পেরেছি? তো আমরা তো ডেমোক্রেসিতেই আছি। এখন তুমি কোনটা বুঝবে, আশীর্বাদ না অভিশাপ, এটা নিজের মতো করে বুঝে নাও। আমি আরো ডিটেলসে তোমাকে বলতে পারতাম, যখন আলোচনা করবো আমার ডেমোক্রেসি তখন আরো এগুলো আলোচনা করবো। আশা করি যতটা বোঝাতে চাইলাম তাই তুমি ধরতে পেরেছো। বোঝা গেছে তো? হ্যাঁ, বলো।
স্যার বলছি, এই যে ডেমোক্রেসি যদি কোনো দেশের ক্ষেত্রে অভিশাপী হয়, মানে ফিট না করে, তাহলে তার কি কিছু বিকল্প হতে পারে? বিকল্প এখন কি হতে পারে সেটা ওখানকার মানুষরাই ভালো বলবে। হ্যাঁ, ওটার জন্য ডিপেন্ড করছে যে তারা ওই যে স্ট্র্যাটেজিক লোকেশন, তাদের ইকোনমিক অবস্থা, মানুষ তাদের সংস্কৃতি, এগুলোর উপর নির্ভর করছে, এবং বিদেশিদের কতটা কন্ট্রোল তাদের উপর আছে বা নেই, বা বিদেশিদের সঙ্গে তাদের কমিউনিকেশনটা কতটা, সেগুলোর উপর ডিপেন্ড করবে। ডেমোক্রেসি যদি ফিট না হয় তাহলে বর্তমান থেকে তো আর কোনো বিকল্প নেই। এখন তো সবাই তো ডেমোক্রেসির দিকেই ছুটছে। চায়না 1980 সালের পর থেকে তোমরা দেখছো যে ডেমোক্রেসির দিকে ছুটছে। সোভিয়েত ইউনিয়নও দেখলে কোলাপসই করে গেল, ডেমোক্রেসির দিকে এখন সে রান করছে। তো আইডিয়াগুলো হয়তো কোলাপস করে গেছে, ভালো কথা, কিন্তু কথাটা হচ্ছে কন্ট্রাডিকশনস তো থাকবেই, সেটা একটা আলাদা বিষয়। বাট বিকল্প আর কি, ডেমোক্রেসি ছাড়া তো আর বিকল্প আমরা কিছু দেখছি না, যদিও সেই ডেমোক্রেসি অনেক মানে বেশি বর্তমান সিচুয়েশনে সব থেকে ভালো শাসন হচ্ছে ডেমোক্রেসি। ভালো। যেমন অ্যারিস্টটলের কথা বলেছেন, কিন্তু বর্তমানে ডেমোক্রেসি। তিনি অ্যারিস্টটল সব থেকে খারাপ সিস্টেম বলেছিলেন এটাকে, প্লেটো তাই করলেন। অ্যারিস্টটলও সব থেকে বলেছিলেন সব থেকে খারাপ সিস্টেম হচ্ছে ডেমোক্রেসি, সব থেকে খারাপ সিস্টেম ডেমোক্রেসি। বাট এটা তোমাকে বুঝতে হবে যে তুমি মানুষের উপর কন্ট্রোলটা রাখবে কি করে, কারণ প্রত্যেকটা মানুষ তো আর মেশিন নয়, এবং প্রত্যেকের আলাদা আলাদা ডিমান্ড আছে। কাজেই সেগুলো যে বাস্তবে উঠে আসবে সেটাকে তুমি কোনোদিন আটকাতে পারবে না। এটা সম্ভব নয় কখন যে মানুষ তোমার কন্ট্রোলে থাকবে, এটা সম্ভব নয়। পরিবারের মধ্যে এত ছোট পরিবার, সেখানেও কন্ট্রোলটা রাখতে পারছো না। এরকম যে পরিবার ভেঙে চলে যাচ্ছে, যেমনি যেমনি দেখবে হয়তো বিবাহ হলো ছেলের, সেমনি দেখবে পরিবারটা পৃথক হয়ে গেল, তাই না, সেপারেট হয়ে গেল। ছোট্ট একটা ইনস্টিটিউশনের মধ্যেও তুমি ডেমোক্রেসিকে তুমি প্র্যাকটিস করতে পারছো না। তো একটা বড় সিস্টেমের মধ্যে মানে কি বলবো, যে তুমি ইকুয়ালিটিকে ইয়ে করতে পারছো না, মানে অন্য কোনো বিকল্প তুমি নিয়ে আসতে পারছো না। অথরিটেরিয়ান রিজিম সেখানে আছে, ডেমোক্রেসির দিকে মানুষ যাচ্ছে, ডেমোক্রেসির দিকে মানুষ যাচ্ছে। তাহলে বড় সিস্টেমটার দিকেও, বড় সিস্টেমের ক্ষেত্রে এই জিনিসটাই হবে, ডেমোক্রেসির দিকে যাবে। কিন্তু কথাটা হচ্ছে যে ট্রানজিশন হয়, মানে এর কখনো কখনো রোল ব্যাকও হয়। আবার সে দেখবে হয়তো এদের কি বাঘ হয় না, যে চিতা হয়তো লাভ দেওয়ার জন্য দুধ পিছিয়ে আসতো, তারপর আবার গিয়ে ঝাঁপিয়ে পড়বে, কাইন্ড অফ সেরকম, যেটাকে বলা হচ্ছে যে রিভার্স ওয়েভ, যেটাকে দেখিয়েছেন হান্টিংটন, যেটা বলেছেন রিভার্স ওয়েভের কথা বলেছেন, তাই না। যেমন তোমরা দেখলে তিউনেশিয়াতে আরব স্প্রিং এর পর দেখলে সেখানে রাতারাতি দেখবে 1 মাসের মধ্যে, 1 মাসও লাগেনি, 27-28 দিনের মধ্যে, আমার পিএইচডি থিসিসে আছে এগুলো আলোচনা, 27-28 দিনের মধ্যে তোমরা দেখবে সেখানে শর্ট অথরিটারিয়ান রিজিমস বদলে গিয়ে সেখানে ডেমোক্রেসি এস্টাবলিশড হয়ে গেল। এবং দৃষ্টান্ত, একটা বিশাল বড় দৃষ্টান্ত এই 21st সেঞ্চুরিতে, ইনফরমেশন এজের যুগে, ইনফরমেশন এজে, সোশ্যাল মিডিয়ার যুগে এসে। তো রাতারাতি সেখানে সরকার বদলে গেল, সিস্টেম বদলে গেল, ডেমোক্রেসি আসলো, কিন্তু সেই সিস্টেম দেখো আবার পিছন দিকে কিন্তু রিভার্স করছে। হ্যাঁ, বিয়ার মানে পেছনে পেছনে এখন সে কিন্তু এখন এগিয়ে যাচ্ছে। তো আবার সেখানে অথরিটারিয়ান রিজিম এস্টাবলিশড হয়েছে, ঠিক আছে, ধীরে ধীরে আবার সেখানে যিনি জনগণের মধ্যে ইকুয়ালিটি নিয়ে আসবেন, অর্ডার নিয়ে আসবেন সোসাইটিতে বলেছিলেন তিনি, এখন ধীরে ধীরে আরো অনেক বেশি ক্ষমতাবান হয়ে গেছে। তো তিনি ডেমোক্রেটিক গভর্নমেন্টের পাওয়ারকে কন্ট্রোল করছে, এটা হতে পারে। আমাদের দেশেও এই জিনিসটাই একই রকম ভাবে লাগু হয়, যে এতদিন মানে যেখানে দেখবো ওই বইটাতেই দেখবে তোমাদের এই জেসি জুয়ারি পড়াবো তখন তোমরা ডেমোক্রেটাইজেশন যখন পড়াবো তখন বলবো যে যেখানে কোয়ালিশন গভর্নমেন্ট রয়েছে সেটাই হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ডেমোক্রেসির আইডিয়া, সেখানে রিফ্লেক্টেড হচ্ছে, সেটা বলা হয়। যে কোয়ালিশন গভর্নমেন্ট মানে হচ্ছে বিভিন্ন আইডিয়াগুলো বিভিন্ন সেকশনের মানুষদের একটা সমন্বয়ে একটা, মানে সবারই প্রতিনিধিত্বকে ইনশিওর করার মধ্য দিয়ে কি করা হয়েছে না, একটা সবার ডেভেলপমেন্ট করার চেষ্টা। তো সেটাই তো গণতন্ত্র, সবাই মিলে করবো, সেটাই তো গণতন্ত্র, জনগণের শাসন সবাই মিলে হবে। কিন্তু কথাটা হচ্ছে যে যখন মেজরিটির রুল অ্যাপ্লিকেবল হচ্ছে সেখানে, বা যখন ইমপ্লিমেন্ট হচ্ছে, তখন তো সেই গণতন্ত্র আর থাকছে না। তো সেখানে অনেক বেশি হয়তো নিয়ন্ত্রণ মানুষের উপর লাগু হচ্ছে। এবার সেটা ভালোর জন্য হচ্ছে নাকি খারাপের জন্য হচ্ছে, এটা বুঝতে হবে যে ইনিশিয়ালি সেটা ভালোর জন্যই হয়, এবং ভালোর জন্য হয় বলে মানুষ এটাকে সমর্থন জানে, কিন্তু লং টার্মে ধীরে 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 তোমরা দেখবে যে সেটা কিন্তু সে নিজেই ক্ষমতাবান হয়ে যায়। মানে মানুষ যেহেতু স্বার্থান্বেষী, সে মানুষের জন্য উন্নতি করতে গিয়ে সে কখন নিজের জন্য উন্নতি করে বসে সে বুঝতে পারে না, এবং যখন করে বসে তখনই মানুষও নাকি গিয়ে সরিয়ে দেয়। তো দেখবে এখন নরেন্দ্র মোদী যেমন দেখবে যে কোয়ালিশন গভর্নমেন্ট ছিল সেটা ভালো, যেটা আমরা যদি বলি যে ভালো, তো কোয়ালিশন গভর্নমেন্ট ভালো বলে মানুষ এটাকে সমর্থন করেছে 10 বছর ক্ষমতায় টিকে ছিল, থাকলো। যেমনি মানুষ বুঝে যাচ্ছে যে না, বড় বড় সব কয়লা কেলেঙ্কারি, অমুক কেলেঙ্কারি, তমুক কেলেঙ্কারি সব এড়িয়ে আসছে, তো এরা উন্নতির জায়গায় অবনতি করেছে, এরা মানুষের উন্নতি করতে গিয়ে নিজের উন্নতিটা বেশি করেছে, যখন মানুষ রিয়েলাইজ করছে এদের সরিয়ে দিল মানুষ এদেরকে। তো দেখো নরেন্দ্র মোদী পাওয়ারে আসলো, এখন অনেক বেশি দেখবে যে যতটা লুজ হয়ে গেছিল সিস্টেমসটা, মানে পাওয়ারটা বলতে পারো যে কন্ট্রোলটা হারিয়ে গেছিল সরকারের, জনগণের কন্ট্রোলটা সরকারের উপর যতটা হারিয়ে গেছিল,
তো জনগণ এখন আবার কন্ট্রোলটা এই সরকারের উপর নিয়ে এসেছে, যে প্রচুর মেজরিটেরিয়ান সাপোর্ট দিয়েছে। এই সরকারও এখন জনগণকে সেই নজরেই দেখছে। ধীরে 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 দেখবে, যখন এখন যেহেতু একটা মানুষের জন্য উন্নতি করছে তাই মানুষ তাকে টিকিয়ে রেখেছে, ধীরে ধীরে যখন দেখবে যে না এরাও বড় ধরনের কিছু ক্ষতি করবে, বা এরা জনগণের উন্নতি করছে না, আসলে কিছু মানুষের উন্নতি করছে বা নিজেদেরই উন্নতি করছে, তখন মানুষ এদেরকেও সরিয়ে দেবে। এটাই স্বাভাবিক নিয়ম। তো এইরকম ভাবে দেখবে যে ডেমোক্রেটিক এই ট্রানজিশনস গুলো কিন্তু চলতে থাকে, বা এই ইভলিউশনসটা কিন্তু চলতে থাকে। তো বিকল্প বলতে এটাই হয় যে 5 বছরের মধ্যে হয়তো বিকল্প কোনো সরকার আসবে, তারা হয়তো অনেকটা বেশি পাওয়ার হয়তো নিজের হাতে নেবে। যেমন দেখবেন নরেন্দ্র মোদী ইডি সিবিআই হেন তেন প্রচুর কাজে লাগাচ্ছে, এখন দেখতেই পাচ্ছ। তো তাতে হয়তো আমি হয়তো দেখা গেল মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি, এটা সত্যি কথা, বা তোমরাও হয়তো অনেকে দিয়েছো বা অন্য কোনো কাউকে দিয়েছো। তো যখন দেখছি যে সেই মানুষটাকে আবার যখন দেখছি যে দুর্নীতি যায়, যখন টেনে নিয়ে যাচ্ছে জেলে, আমি তো বেশ এখানে মজা দিচ্ছি, হাততালি দিচ্ছি, বাহ দারুণ করছে। তো তখন এই যে ইনডিরেক্টলি আমি যে নরেন্দ্র মোদীকে সমর্থন করছি, তো করছি তো এইরকম ভাবে সিস্টেমটা চলছে। তারপরে আবার একটা সময় দেখবে যে জনগণের দরজায় এরা যখন মানে মানে এই বিরোধীরা যখন জনগণের দরজায় গিয়ে পৌঁছবে, জনগণের যখন সম্মতিটা এদের প্রতি বাড়বে, তখন দেখবে যে যারা পাওয়ারে আছে তাদের দুর্নীতিগুলো যখন বেরোতে শুরু করবে, তখন মানুষ ওদেরকে সরিয়ে দেবে। বিকল্প এতটুকুই হতে পারে, এর বাইরে আর বিকল্প কিছু চোখে পড়ছে না। কারণ অন্য কোনো আইডিয়া এসে এটাকে কমপ্লিটলি ক্যাপচার করবে, যেটা হয়তো ওই বলশেভিক রিভলিউশনস এর মধ্যে দিয়ে হয়েছিল, বা আরো অনেক বিকল্প রাস্তা তৈরি করে গেছে। ফেবিয়ানিজম তোমরা শুনেছো, অ্যানার্কিজম শুনেছো, তোমরা গিল সোশ্যালিজম শুনেছো, সিন্ডিকালিজম শুনেছো, জার্মান রিভিশনিজম তোমরা শুনেছো, অনেক আইডিয়া স্কুল রয়েছে, সোশ্যালিজমেরও ভেরিয়েশনস রয়েছে। বোধহয় সেগুলো মানে মানে সেগুলো তো অ্যাপ্লিকেবল নেই, সেগুলো আমাদের পড়ানোও হয় আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের বাইরে তুমি এগুলো কোথাও পড়ানোও হয় না, তুমি পাবেও না এগুলো। তো আমাদের এখানকার বামপন্থী টিচাররাই সব এগুলো সিলেবাসে রেখেছে, এগুলোই পড়ানো হচ্ছে। বাকি এর চর্চা তুমি বাইরে কোথাও পাবে না, মানে আমাদের ভারতবর্ষের কথা বলছি আমি। আমার নলেজ যতদূর মানে যতটা যতটা আছে ততটার মধ্যে বলতে পারি যে হয় না এগুলো। যাই হোক, এটাই বিকল্প হতে পারে, এর বিকল্প আর বিশেষ কিছু নেই, আমার তো চোখে পড়ছে না। হ্যাঁ? আর লিবারালিজমের একটা বিশেষত্ব হচ্ছে যে লিবারালিজম না অন্যান্য আইডিয়া গুলোকে সবসময় শুষে নেয়, সবসময় নিজের ভেতরে শুষে নিচ্ছে। যে লিবারালিজম একটা সময় কি মনে করতো, লিবারালিজম একটা সময় মনে করতো যে ব্যক্তিকে ক্যাপেবল মনে করতো। অ্যাডাম স্মিথের কথা মনে করে দেখো, যে বলছে যে স্টেটের কন্ট্রোলের কোনো প্রয়োজন নেই, ব্যক্তি সমস্ত কিছু, ব্যক্তি হচ্ছে যোগ্য ব্যক্তি সমস্ত কিছু করবে। পরবর্তীকালে যখন নেগেটিভিটি গুলো বেরিয়ে আসছে, তখন তারা স্টেটের কন্ট্রোলটাকে মানে যে সোশ্যালিস্ট আইডিয়াগুলোর যে সোশ্যালিস্ট যে প্রিন্সিপালস গুলো বা আইডিয়াগুলো বা সেগুলোকেও তারা নিজেদের মধ্যে ইনকর্পোরেট করতে এক প্রকার বাধ্য হচ্ছে। ওয়েলফেয়ারিজমের আইডিয়া যেগুলো সোশ্যালিজমের আইডিয়া ছিল, ঠিক আছে, সোশ্যালিজমের আইডিয়া ওয়েলফেয়ারিজমের আইডিয়াগুলো, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি যে নিউ রাইটস এর যখন কনসেপ্ট উঠে আসছে, এন্ড্রু হেউড পড়বে তোমাদের G20 দেখলাম তোমাদের ওই নিউ রাইটস এর কনসেপ্ট দিয়েছে। তো এন্ড্রু হেউডের বইটা থেকে তুলে দিয়েছে, ঠিক আছে। দেখবে কনজারভেটিজম পড়বে, সেখানে তোমরা এই নিউ রাইটস এর কনসেপ্টটা পাবে। তো কনজারভেটিজমের মধ্যে দেখবে নিউ রাইটস এর কনসেপ্ট যখন আসছে, তখন কি হচ্ছে, তো এই লিবারালিজম যখন নিউ লিবারাল ফেজে যাচ্ছে, তখন দেখবে সেই নিউ লিবারাল ফেজে যেতে যাচ্ছে, যখন সে প্রবেশ যখন করছে, তখন দেখবে সোশ্যালিজমের সেই আইডিয়াগুলো সে নিজের মধ্যে তখন সে কিন্তু প্রবেশ করছে, মানে সরি ওয়েলফেয়ারিজমের সেই আইডিয়াগুলো নিজের মধ্যে সে কিন্তু প্রবেশ করাচ্ছে, বা সে কিন্তু শুষে নিচ্ছে। নইলে মানুষ সেই ফেজটাকে মানবে না। তো স্বাভাবিকভাবে এটা লিবারালিজমের বিশেষত্বটা হচ্ছে যে ও চলতে 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 কি করে, মানে একটা চুম্বকের মতো, যে যত রাস্তা এগোচ্ছে রাস্তার আশেপাশে যেগুলো আছে সেগুলো সব এসে ও টেনে নিচ্ছে নিজের মতো করে, নিজের এতটা সে শক্তিশালী। তো লিবারালিজমের এটা হচ্ছে বিশেষত্ব, যে এই কারণে লিবারালিজমের বা ডেমোক্রেসির বিকল্প যে কি হতে পারে, এখনো পর্যন্ত গবেষণা তো অন্য কিছু বিকল্প দেখাতে পারছে না, নেই বলা যেতে পারে। বরং সবাই চেষ্টা করছে যে এই ডেমোক্রেসিটাকেই প্র্যাকটিস করার মধ্য দিয়ে কিভাবে আরো বেশি করে সেটাকে শক্তিশালী করা যেতে পারে, এবং আরো কিভাবে সেটাকে মানুষের জন্য গ্রহণযোগ্য করে তোলা যেতে পারে, এই আইডিয়াগুলোকে সামনে রাখছে মানুষ এখন। বোঝা গেল? হ্যাঁ স্যার, আর একটা কথা বলছি আমি আমি তোমাদের দুদিন ওই ক্লাস কারণেই করতে বলেছিলাম, একটা জিনিস বলছো, আমি না ওই কারণেই তোমাদের বলেছিলাম, একটা প্রশ্ন দিয়েছি না সোশ্যালিজমের যে প্রশ্নটা, ওয়েলফেয়ারিজমের প্রশ্নটা, আমি তোমাদের বলেছিলাম যে দু ধরনের এটা উত্তর হতে পারে। যে সোশ্যালিজমের বেসিক আইডিয়াটা সোশ্যালিস্টরা যখন এসেছিল তখন নিয়ে এসেছিল, বাট নিউ লিবারাল ফেজ যখন আসছে, সোশ্যালিস্টরা যখন ব্রেক করছে, নিউ লিবারাল যখন আসছে, ওই নিউ কনজারভেটিজমের যখন আইডিয়াগুলো আসছে, যখন তখন দেখবে তখন ওই লিবারালিজম নিজের মধ্যেই তখন ওই ওয়েলফেয়ারিজমের আইডিয়াগুলোকে প্রমোট করছে। কাজে ওই যে উত্তরটা, যেটা প্রশ্নটা যেটা তোমাদের সেটে এসেছে, আমি বললাম যেটা ভুল হতে পারে, আমি ওই ভাবনা থেকে বলেছিলাম। এটা কোনো স্টেটিক কিছু হয় না, এগুলো নির্দিষ্ট কিছু উত্তর হয় না এগুলো, কারণ এগুলো আইডিয়া। মানে এটা যারা যিনি নিছকে এই ধরনের প্রশ্নটা করেছেন, আইডিয়া ভিত্তিক এই ধরনের প্রশ্ন, আমি বলবো যে উনি হয়তো মানে বোধহয় নিউ লিবারালিজমটা ভালো করে পড়েনি বলে এই প্রশ্নটা করেছেন, হ্যাঁ, কনফিউজ করার জন্য করেছেন। তো এটা আমাদের মানতে হবে। যাই হোক, বলো।
স্যার বলছি কি বই ফলো করে পড়াচ্ছেন একটু বললে ভালো হয়। আমি আমি এখন দুদিন ভালো ক্লাসটা খুবই করিনি। বই বলতে পারো বাংলা মিডিয়ামদের মধ্যে, এবং ইংরেজির মধ্যেও, ইংরেজি থেকেও আমার ভালো মনে হয় সেটা, এটা হচ্ছে আমি আগে বইটা পড়িনি, আমি অন্যান্য বই পড়েছিলাম যেগুলো, সেগুলো থেকে তো ভাবনাগুলো তো ওগুলো থেকে তো আমার আসছে। সেগুলো হচ্ছে যেমন অমল কুমার মুখোপাধ্যায়ের বই আছে, আর শোভনলাল দত্তগুপ্তের বই আছে, সেগুলো তো আছে, এবং আরো তার আগে গ্রাজুয়েশনে অনেক বই পড়েছিলাম, সেগুলোর নাম আর নাম শুনতে চেয়েও না। আহ, বাকিগুলো আর এখন যেটা পড়ছি আমি দীর্ঘদিন আগে কিনে রেখেছিলাম, 2 বছর আগে প্রায় কিনে রেখেছিলাম, পড়ার সুযোগ হয়নি, এবং বইটা খুবই ভালো বলে তখন টাকার অভাবে নেওয়া হয়নি। এখন যেহেতু সুযোগ হয়েছে তো ওই বইটা থেকেই পড়াচ্ছি তোমাদের। কারণ ওই আগের বইগুলো যেগুলো বললাম ওগুলো ছোট বই, চটি বই, আর এই বইটা হচ্ছে এরকম মোটা বই, সেটা হচ্ছে রাষ্ট্রচিন্তার ধারা, দেবাশিস চক্রবর্তী। এত বড় মোটা বই, অসংখ্য কিছু লেখা আছে। এবং তার বাইরেও আমি তোমাদের বলবো সেটা হচ্ছে যে আমি কিন্তু এই বইগুলো তোমাদের পড়ালেও আমার ভাবনা এটার মধ্যে লিমিটেড নয়, মানে আমার পড়াশোনা এটার মধ্যে লিমিটেড নয়। প্লেটো নিয়ে চর্চা করছি তোমাদের, প্লেটো নিয়ে এই যে মিউজিক নিয়ে বললাম, ম্যাথমেটিক্স নিয়ে বললাম, তুমি দেখাও দেখি, খুঁজে বের করো দেখি এই বইগুলো, এই শব্দগুলো কোথায় পাবে এই বইগুলোতে, কোথাও পাবে না। আমি মূল বইগুলো পড়েছি, প্লেটোর রিপাবলিকটা পুরোটাই পড়েছি, বুঝতে পারলে তো? ডাইলেকটিক্স মেথডে তিনি যেখানে আর্গুমেন্ট করছেন সেইটা আমার পুরোটাই, পুরো কনসেপ্টটা জানা আছে, ক্লিয়ার একেবারে। তো ফলে ওই জিনিসগুলো এসে যাচ্ছে, কাজে কখনো এটা মনে করবে না যে স্যার এটা পড়াচ্ছেন মানে এখান থেকেই সবকিছু বলছেন বা এখান থেকেই সব পাবো আমি, তা কিন্তু হবে না কখনো। আমার অনেকগুলো বই পড়া আছে, এবং জার্নাল আর্টিকেল তো সবসময় থাকে, এবং কন্টেম্পোরারি আইডিয়াগুলো যেহেতু আমি সেখানে লিঙ্ক করি, কাজেই সবকিছু কিন্তু তোমরা কোনো একটা বইয়ে আমার পাবে না আলোচনা। তারপরেও তোমরা দেবাশিস চক্রবর্তীটা ফলো করো, খুব ভালো বই, বাংলা মিডিয়ামের জন্য স্টুডেন্টদের বলবো, যদি সময় থাকে। আর যদি তোমরা বলো যে না ঠিক আছে স্যার পড়াচ্ছে আমরা ওটা শুধু শুনি, আপাতত চটি বইটাই পড়ি, মানে ওই অমল কুমার মুখোপাধ্যায়ের বইটাই শুধু তোমরা পড়বে, তাহলে ওটা পড়ে নাও, এইরকম পাতলা বই, সেই বইটাতেই এনাফ। আর যদি এটা পড়তে চাও, যদি সময় থাকে, যাদের নেট হয়ে গেছে তাদের কাছে এখন সময় আছে, তারা 40 পাতা প্লেটোর জন্য এখন হয়তো 40 পাতা 60 পাতা পড়তে পারবে, যেমন আমার মতো, তো তারা পড়ো। ঠিক আছে, আর এমসিকিউ গুলো তোমাদের আগামীকাল দেবো, এই চ্যাপ্টার দুটো, যে দুটো চ্যাপ্টার তোমাদের পড়ালাম এই যে বইটা থেকে, দুটো তিনটে চ্যাপ্টার পড়ালাম, এখান থেকে আগামীকাল তোমরা এমসিকিউ পেয়ে যাবে। বাংলা ইংরেজি দুটোতেই এমসিকিউ থাকবে, তোমরা নিজের মতো করে পরীক্ষা দেবে। বাংলা ইংরেজি কি মানে তোমাদের তো ট্রান্সলেট তো অটোমেটিকই হয়ে যায়, তো ঠিক আছে। বলো সোহিনী, বলো। স্টোরিটা আরেকবার একটু ভালো করে বুঝিয়ে দেবেন, তখন আমি ঠিক ভালো করে বুঝতে আজকে আর পারলাম। বলছি না, আগামীকাল বলবো, প্লেটো শুরু করার শুরুতেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বলো আর কি আছে, বলো আর কিছু আছে, কারো কিছু বোঝার? বলো, এখানে কারা কারা আছো দেখছি, শুরুতে দেখছি দীপান্বিতা দাস, বোঝা গেছে দীপান্বিতা? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, দীপিকা দাস। হ্যাঁ স্যার ওকে, দীপিকা না, বুঝতে পারি। একতা ঘোষ, হ্যাঁ দাদা বুঝতে আচ্ছা, পেরেছি। শোভন হ্যাঁ স্যার। উপস্থিত আছে তো? উপস্থিত বলবে। ঝিলিক বলো, হ্যাঁ স্যার উপস্থিত। বলো। ঠিক আছে। জয়দীপ, হ্যাঁ ঠিক আছে স্যার। ময়ূরী, বলো। ঠিক আছে স্যার, ঠিক আছে। নাজমুন্নেশা, নাজমুন্নেশা নেই, ঘুমাচ্ছে। প্রার্থিতা, বলো। প্রার্থিতাকে মাঝে মাঝে দেখছি, তারপর প্রার্থিতা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার একটু ইরেগুলার হয়ে যেতে স্যার, এখন থেকে করবো ক্লাস। রেগুলার হ্যাঁ স্যার ঠিক আছে। এটা এটা এগুলো কি পড়িয়েছিলেন কলেজে? তুমি তো তোমাকে কে পড়িয়েছিলেন, এসসি স্যার? স্যার স্যার একবার বলবেন? এই টপিকটা কে পড়িয়েছিলেন এই কলেজে? শিবাশিস স্যার? শিবাশিস স্যার হ্যাঁ স্যার এসি স্যার পড়িয়েছিল। এই টপিকটা পড়িয়েছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তবে আমার থেকে তো আরো অনেক বেটার বলেছেন স্যার, আমারও স্যার অ্যাকচুয়ালি স্যারের টার্মস গুলোই খুব ডিফিকাল্ট, ওগুলোতে বুঝতে আরো বেশি সময় লাগে। স্যারের সত্যি কথা বলতে কি, মানে আমি জানি না বাকিদের কি অভিজ্ঞতা, মানে টিচাররাও ওনার ক্লাস নিতে পারেন না, মানে আমি তো ছোট্ট একটা মানুষ, টিচাররাও ওনার ক্লাস নিতে পারেন না। এক তো ওনার, মানে আমি এটা দুর্নাম করছি না, স্যারের হচ্ছে পড়ানোর স্টাইলটা সত্যি মানে খুব খারাপ বলবো না, বাট অনেকটা বলতে পারো যে একটু পুরনো। এটা হচ্ছে যে তিনি তার ভয়েস টোনে মাইক ব্যবহার করেন না, মানে ক্লাসে এতদিন স্টুডেন্ট বসে আছেন কিন্তু মাইক ব্যবহার করছেন না, এটা একটা জিনিস। তো সবার কানে ওটা পৌঁছচ্ছেন না। আর এত বেশি নতুন নতুন টার্মিনোলজি তিনি ইংলিশ ব্যবহার করেন যে এটা আমাদের মাথার উপর দিয়ে যায়। বাট পড়ানো অসাধারণ, তার বাংলাটাও কিন্তু, তার বাংলা লেকচারগুলো শুনলে তুমি বুঝতে পারবে যে কোন লেভেলে ওনার নলেজ রয়েছে। ভালো, যাই হোক। হ্যাঁ স্যার। আমারও টিচার তিনি, কি সঙ্গীতা বলো।
দুইটা এখানে আছে। তারপরে সে সায়ন্তন বলো, হ্যাঁ স্যার ঠিক আছে। এটা পড়িয়েছে তোমাদের কি কলেজ সিলেবাসে আছে? না আমাদের তো এইটা এখন নেই, আমাদের এখন চলছে রলস। রলস শেষ হয়েছে, নজিকটা হয়ে গেছে, এখন লিবার্টারিয়ানটা হয়েছে, গ্রামসি স্টার্ট করেছেন স্যার। আচ্ছা, আর গ্রামসিটা আজকে ক্লাসে এন্ড হয়েছে, নেক্সট ক্লাসে আনজুজারটা হবে। গ্রামসি কি পড়াচ্ছেন? কোন স্যার পড়াচ্ছেন? এসি স্যারই। আচ্ছা, বাহ, তাহলে তো অসাধারণ পড়াবেন। হ্যাঁ খুব ভালো পড়িয়েছেন। হ্যাঁ, স্পেশাল ক্লাসও নেন উনি, অ্যাটেন্ড করবে সেগুলো, সাধারণ পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর সোহিনী বলো, তোমাদের কে পড়িয়েছিল এটা ইউনিভার্সিটিতে? এটা কোনো প্রবলেম হয়নি। ইউনিভার্সিটিতে কে পড়িয়েছিলেন এটা? এখন মনে আছে কোন স্যার কোন সেমিস্টারে পড়িয়েছে। জেসি স্যার, জেসি। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো কোন টপিক কোন স্যার ম্যাডাম পড়িয়েছে কলেজে ইউনিভার্সিটিতে, আমি সব বলে দিতে পারবো। আমি এতটাই সিরিয়াস এখন। আমাদের এটা জ্যোতিশঙ্কর চ্যাটার্জি স্যার নিয়েছিলেন। আচ্ছা, তাহলে তো কেমন পড়িয়েছিলেন, কি মনে হলো? মানে আমাকে একটু দাও, আমিও কম্পেয়ার করি, নাহলে আমার উন্নতি হবে কি করে। যে হয়তো বলো আমি যেমন শিবাশী স্যারের একটা দুর্নাম করলাম, তোমরা হয়তো বলবে যে স্যারের সাথে দুর্নাম করছে, দুর্নাম করলাম না, আসলে এটা আমার অভিজ্ঞতাটা তোমাদেরকে বললাম। দুর্নাম করার অভিজ্ঞতা আমার আস্পর্ধা নেই, ওনারা অনেক বড় মাপের মানুষ। তো আমি শুনি কেমন, মানে আমাকে কি আরো কি বেটার করতে হবে, কি মনে হচ্ছে? সার্টিফিকেট দাও দেখি, আমি তোমাদের কাছে সার্টিফিকেট চাইছি, কি মনে হচ্ছে? না স্যার ঠিক আছে এটা, মানে ইউনিভার্সিটি যখন ক্লাস করতাম ওনারা তো অনেক কিছু পড়ে এসে মানে একটু কঠিন ভাবেই জিনিসটাকে ইয়ে করতেন, তা আপনি তো একদম মানে প্লেন ভাবে যতটা মানে আমাদের লাইফের সঙ্গে রিলেট করে সেটা বোঝা যায়, তো সেটাই সুবিধা হচ্ছে বেশি। কঠিন করে তুমি যদি বুঝতে না পারো তাহলে আমি কঠিন করে করবো কি? পরীক্ষায় যদি কোয়েশ্চেন সলভ করতে না পারো, রিপিট করে যদি আবার পড়তে হয়, তাহলে আমি কঠিন করে করবো কি? এটা আমার আর্গুমেন্ট, ওটা ওদের ফিলোসফি অন্য কিছু থাকতে পারে, বাট আমার আর্গুমেন্ট এটা। আমি কঠিন করে পড়াতে পারি, আমি এক্সপ্লেন করবো না শুধু, তাহলেই কঠিন হয়ে যাবে। আমি তো এক্সপ্লেন করছি, আমি কঠিন নিয়ম এক্সপ্লেনই করবো না, কঠিন হয়ে যাবে তাহলে এমনিতেই। আমি জানি না ওরা কিভাবে কঠিন করে, বাট আমার কঠিন বলতে আমি এটাই বোঝাই, এক্সপ্লেন করবো না শুধু, যে এইরকম ভাবে একটা শুধু বলে দেবো স্টোইক্সরা, তো স্টোইক্সরা কি বলেছেন বলবো না, তুমি ধরে নেবো যে স্টোইক্স মানে তোমরা সব বোঝো, স্টোইকদের ফিলোসফি বোঝো, কঠিন হয়ে যাবে। হ্যাঁ স্যার এক্স্যাক্টলি এই জায়গাটাই বলছিলাম। হ্যাঁ কঠিন এমনিতেই হয়ে যাবে, আমি এক্সপ্লেইন করি কেন, আমি জানি তোমাদের, আমি বুঝি, আমি যেহেতু নিজেও এখনো স্টুডেন্ট, এখনো পিএইচডি অ্যাওয়ার্ড তো পাইনি আমি, তাই আমি নিজেও এখনো স্টুডেন্ট, আমি বুঝি এই জায়গাগুলো, আর লাস্ট বেঞ্চের স্টুডেন্ট তো একটু বেশি ভালো বুঝি বলতে পারো। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করছি। শ্রেয়সী মুখার্জি বলো, শ্রেয়সী মুখার্জি, তুমিও তো রবীন্দ্র ভারতী। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, সাবিতার কি এক্সপিরিয়েন্স? হ্যাঁ স্যার খুব ভালো। ওকে, তৈদুলের নামটা সবার শেষে থাকে, শোনা যাচ্ছে না তৈদুল? তুমি কল করেছিলে ভাই কালকে আমাকে, আমি এত ব্যস্ত ছিলাম তুলতে পারিনি, বুঝতে পারিনি, এবং পরে কলও ব্যাক করতে পারিনি, ব্যস্ত ছিলাম দেখে। তুমি আগামীকালকে আমাকে মোটামুটি দুপুর নাগাদ করো, ঠিক আছে? 1টা নাগাদ ফোন করো, পেয়ে যাবে। ঝিলিক বলো। আপনার সাথে একটু দরকার ছিল, তো আমি কখন ফোন করব? ফোন করলে তুমি 9:40-এ করো, ঠিক আছে? আচ্ছা শোভনদেব তুমি তাহলে 9:50-এ করো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। কোয়েশ্চেন এগুলো, এই পার্টিকুলার পার্টগুলো থেকেই কোয়েশ্চেন দিয়ে দেবো, তোমাদের ফিলোসফি গুলো পরিষ্কার হলো কিনা জানার জন্য। হ্যাঁ, এতগুলো তোমাদের ফিলোসফি বললাম, আর্গুমেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এইগুলো একটু পরিষ্কার হলো কিনা জানার জন্য তোমাদের এমসিকিউ গুলো দিয়ে দেবো। বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের এখান থেকে আসতেও পারে, এবং এগুলো মনে রাখলে তোমরা ওগুলোর সঙ্গে লিঙ্ক করতে পারবে না, ওই ফিলোসফি গুলোর সঙ্গে লিঙ্ক করতে পারবে না। তো সেই কারণেই দেবো, এবং চর্চা করো প্রত্যেকদিন, যেটা শুনলে যেটা পড়লে সেটাকে যদি একটুখানি আবার এমসিকিউ এর মধ্য দিয়ে কিংবা নিজের যদি সেটা ব্রেন থেকে বের করে লেখার চেষ্টা করো, তাহলে তোমাদের আইডিয়াগুলো আরো অনেক একটা কনক্রিট শেপ পাবে। তো এটা চেষ্টা করো, দেখো অনেক আমার আশাবাদী আমি ভীষণ যে তোমাদের সিলেবাসটা যদি শেষ হয়ে যায়, যাদের হয়ে গেছে অনেক পড়া, তাহলে তোমাদের জুনের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে তাহলে এখানেই থাকা। রিফিলস গুলো তোমাদের আর 2-1 দিন টাইম দাও, বাকি সব পেয়ে যাবে ধীরে ধীরে, ঠিক আছে? মানে এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের পুরো ব্রাঞ্চটাই পেয়ে যাবে। তো এটা থাক তাহলে আজকে এখানে, চলো গুড নাইট, 9:30 বাজে।